আপনার মতো করে বুথে গিয়ে ভোট দিতে পারবেন। তো এই ছিল ভোটের অবস্থা। তো এখন আমার কাছে যেটি তথ্য সেটি হচ্ছে আমরা শুনছিলাম যে ফলাফল আসতে শুরু করেছে। আমি জেনেছি যে ক্যালিফোর্নিয়ার পার্শ্ববর্তী যে অ্যারিজোনা রয়েছে এবং নেভাদা রয়েছে, দুটি কিন্তু দোদুল্যমান অঙ্গরাজ্য, এবং অ্যারিজোনায় আমরা দেখলাম যে 1% কম ব্যবধানে দুজনের মধ্যে পার্থক্য রয়েছে। এই যে হাড্ডাহাড্ডি লড়াই, এবং এই লড়াই শেষে আমরা জানতে পারবো কে আসলে প্রেসিডেন্ট নির্বাচিত হবে। তো এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে ভোট শেষের গণনার সবশেষ পরিস্থিতি। মার্কিন নির্বাচনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি এবং লস্কর আল মামুন। এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ইলেকটোরাল কলেজ ভোট 214টি এবং কমলা হ্যারিস পেয়েছেন 153টি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবার রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। এদিকে নানা কারণে এবার আনুষ্ঠানিক ফল ঘোষণায় কয়েকদিন সময় লাগতে পারে বলে আভাস দিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। ফলে চূড়ান্ত ফল পেতে লাগতে পারে কয়েকদিন। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন লস্কর আল মামুন। মার্কিন ইতিহাসে এই প্রথম ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। কেন্দ্রে এসে ভোটাররা বলছেন এর আগে এত ভোটার উপস্থিতি কখনো দেখেননি তারা। চরম উত্তেজনার এই নির্বাচনের ফলাফল পেতে দেরি হওয়ার কথা আগেভাগেই জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এ নিয়ে মার্কিন নাগরিকদের পাশাপাশি উদ্বিগ্ন পুরো বিশ্ব। দ্রুততম সময়ের মধ্যেই তারা জানতে চায় নতুন প্রেসিডেন্টের নাম। 2020 সালের নির্বাচনে মার্কিন সংবাদ মাধ্যম জো বাইডেনকে জয়ী ঘোষণা করে ভোটের 2 দিন পর 7 নভেম্বর। 2016 ও 2012 সালে অবশ্য ভোটারদের ফলাফল পেতে সময় লেগেছিল আরও বেশি। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি হওয়ার কারণে গণনায় আরও বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। তার উপরে প্রার্থীরা ভোট পুনঃগণনার দাবি করতে পারে এমন ধারণা মাথায় রেখে এবার আরও সতর্ক থাকছে নির্বাচন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ভোটের পদ্ধতির নির্দিষ্ট বিধি রয়েছে। ভোট গণনার পদ্ধতিও আলাদা। 3 পদ্ধতির মাধ্যমে নেওয়া হয় ভোট: হ্যান্ডমার্ক করা কাগজের ব্যালট মার্কিং ডিভাইস বা বিএমডি ও ডাইরেক্ট রেকর্ডিং ইলেকট্রনিক বা ডিআরআই এর মাধ্যমে ভোট নেওয়া হয়। এর মধ্যে বহুল প্রচলিত কাগজের ব্যালট ব্যবহৃত প্রায় 70%। 25%-এরও বেশি ভোটার ব্যবহার করেন কম্পিউটার নিয়ন্ত্রিত ভোটদান পদ্ধতি বিএমডি। ব্যাটেল গ্রাউন্ডের যে ভোটগুলা আছে যেগুলোর মাধ্যমে আমাদের ইলেকশনের রেজাল্ট কে প্রেসিডেন্ট হবে সেটা নির্ধারিত হবে, সেইখানে সবাই একটু খুব কেয়ারফুলি ভোট গণনা করবে। দেশটিতে ভোট গণনার পদ্ধতিতেও রয়েছে কিছুটা ভিন্নতা। ভোটের দিন যে ভোট পড়ে তা প্রথমে গণনা করা হয়, এরপর আগাম ও ডাকযোগে আসা ভোট গণনা করা হয়, সবশেষে গণনা করা হয় অভিবাসী ও সামরিক ভোট। যান্ত্রিক পদ্ধতিতে ভোট গণনার পাশাপাশি প্রয়োজনে হাতে ভোট গণনারও ব্যবস্থা রয়েছে। মেইল ইন ব্যালট ব্যবস্থায় দেয়া ভোটের বৈধতা যাচাই ও গণনার প্রক্রিয়াও সময় সাপেক্ষ। মূলত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ডাকযোগে দেশের ভেতরে ও দেশের বাইরে থেকে গৃহীত ভোট গণনার প্রক্রিয়ায় বেশি সময় লাগে। 2 দলের জন্য জয় পরাজয়ে বড় প্রভাবক হিসেবে দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া ও উইসকনসিন নিয়ে 5 নভেম্বরের আগে ভোট গণনার প্রক্রিয়া শুরু করার নিয়ম না থাকায় সার্বিকভাবে ভোট গণনা ধীর হতে পারে। এছাড়াও কোনো অঙ্গরাজ্যে ভোট সমান হলে সেখানে ভোট পুনর্গণনা করতে আরও সময়ের প্রয়োজন। 2020 সালের নির্বাচনে চূড়ান্ত ফল পেতে সময় লেগেছিল বেশ কয়েকদিন। তবে এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি বেশি হওয়ায় দেরির শঙ্কা করছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতেই ভোট গণনায় সময় লাগতে পারে আরও বেশি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী রাইসা জান্নাত। যাচ্ছি তার কাছে। ধন্যবাদ শ্রেয়া। চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা। এরই মধ্যে বেশ কিছু অঙ্গরাজ্যের ভোটের ফল আমাদের কাছে এসেছে। আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন 172টি ইলেকটোরাল ভোটে এবং কমলা হ্যারিস 81টি। যে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর কথা বলা হচ্ছে এবার প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে, সেই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া এবং মিশিগান, সেই মিশিগান এবং পেনসিলভেনিয়াতে কিন্তু এখন পর্যন্ত ডোনাল্ড
কমলা হ্যারিস এগিয়ে আছেন। বাকি যে অঙ্গরাজ্যগুলোর কি অবস্থা সেগুলো আমরা দর্শক একটু জানানোর চেষ্টা করব। মেইন অঙ্গরাজ্যে আমরা দেখতে পাচ্ছি কমলা হ্যারিস 54.4% ভোট পেয়েছেন এবং ট্রাম্প পেয়েছেন 43% ভোট। স্টেইন যে গ্রিন পার্টি তৃতীয় পক্ষ 1.2% পেয়েছেন, অলিভার 0.7% এবং আরেক যে স্বতন্ত্র প্রার্থী 0.5% ভোট পেয়েছেন। অর্থাৎ কমলা হ্যারিস মেইন অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে আছে। আমরা আরেকটি মেরিল্যান্ডে যদি দেখি তাহলে কমলা হ্যারিস 60.8% ভোট পেয়েছেন, ট্রাম্প পেয়েছেন 36.8%। অর্থাৎ এখানেও কমলা হ্যারিস এগিয়ে আছেন। ওকলাহোমায় যদি যাই সেখানে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ রিপাবলিকান প্রার্থী এগিয়ে আছেন। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 69% ভোট এবং হ্যারিস পেয়েছেন 29.2%। অর্থাৎ অনেক বেশি এগিয়ে আছে এই ওকলাহোমাতে ডোনাল্ড ট্রাম্প। কলোরাডোয় যদি যাই, কলোরাডো আসলে বলা হয় ডেমোক্রেট প্রার্থীদের ঘাঁটি। সেখানে কমলা হ্যারিস পেয়েছেন 55.9% ভোট এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 41.9% ভোট। কেনেডি তিনি আসলে প্রত্যাহার করেছেন প্রার্থিতা। অলিভার পেয়েছেন 0.5%। বাকি যে প্রার্থীরা আমরা দেখতে পাচ্ছি তাদের আসলে ভোটের যে ফল আমরা দেখতে পাচ্ছি সেটি খুবই আসলে কম। মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। আমরা আরেকটু টেক্সাসে যদি ঘুরে আসতে চাই তাহলে দেখব ট্রাম্প পেয়েছেন 55.8%, হ্যারিস পেয়েছে 42.9%। অর্থাৎ এখানে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী তিনি কিন্তু এগিয়ে আছেন। আরও কয়েকটি অঙ্গরাজ্য আমরা ঘুরে আসতে চাই। গুরুত্বপূর্ণ কয়েকটি নর্থ ডাকোটায় যদি আমরা যাই সেখানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আসলে এগিয়ে আছেন। তার ভোটের সংখ্যা 68.3% এবং কমলা হ্যারিস পেয়েছেন 29.9%। অর্থাৎ একটা বড় ব্যবধান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মিশিগানে আমরা এর আগে বলেছি কমলা হ্যারিস এগিয়ে আছেন, যে অঙ্গরাজ্যটিকে বলা হচ্ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং কমলা হ্যারিসের জন্য সেটি আসলে একটু দুশ্চিন্তার হয়তো হয়ে যাবে, কিন্তু সেখানে আমরা দেখলাম মিশিগানে কমলা হ্যারিস এগিয়ে আছেন, ট্রাম্প পেয়েছেন 47.7%। নিউ ইয়র্কে হ্যারিস পেয়েছেন 60% ভোট এবং ট্রাম্প 39.7%। অর্থাৎ এখানে কমলা হ্যারিস এগিয়ে আছেন। মন্টানায় রেজাল্ট এখন আমরা পাইনি। আমরা যেটি বলছিলাম যে বেশ কিছু অঙ্গরাজ্যের ফলাফল কিন্তু এখনও বাকি আছে। আমরা কয়েকটি অঙ্গরাজ্যের ফল পেয়েছি, আরও আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পুরো সব কয়েকটি অঙ্গরাজ্যের ফলাফল আসা পর্যন্ত। আমরা নিউ মেক্সিকোতে দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন, রিপাবলিকান প্রার্থী, তার ভোটের সংখ্যা 52.6%, হ্যারিস পেয়েছেন 45.7%। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বেশ কমলা হ্যারিসের থেকে এগিয়ে আছেন। আরও কয়েকটি অঙ্গরাজ্য আমরা দেখতে চাই। কানসাসে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী তিনি আসলে এগিয়ে আছেন 52.2% ভোট নিয়ে। কমলা হ্যারিস পেয়েছেন 45.9% এবং বাকি যে স্বতন্ত্র প্রার্থী অলিভার তার ভোটের যে শতাংশ সেটি আসলে অনেক কম। আমরা দেখছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং হ্যারিসের মধ্যে প্রতিযোগিতা সবথেকে বেশি। ওহাইওতে ট্রাম্প এগিয়ে আছেন, রিপাবলিকান প্রার্থী তিনি পেয়েছেন 56.1%, কমলা হ্যারিস পেয়েছেন 42.9%। এখানেও ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। আমরা সবশেষ যে তথ্যটি পেয়েছি সেটি 172টি ইলেকটোরাল ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস 81টি। এখনো এই অঙ্গরাজ্যগুলোতে আসলে আমরা ফল এখনো আসেনি। আমরা ইলিনয়েস একটু অঙ্গরাজ্যে দেখতে চাই। এখানে কমলা হ্যারিস ডেমোক্রেট প্রার্থী তিনি আসলে এগিয়ে আছেন 56.2% ভোট পেয়ে এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 42.4% ভোট। আরও কয়েকটি অঙ্গরাজ্য আমরা ঘুরে আসতে চাই। লুইজিয়ানায় ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন, রিপাবলিকান প্রার্থী 65.7% ভোট পেয়েছেন, কমলা হ্যারিস পেয়েছেন 32.9%। অর্থাৎ এখানে ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি এগিয়ে আছেন কমলা হ্যারিসের থেকে। মিনেসোটায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 57.7% এবং হ্যারিস পেয়েছেন 40.7%। অর্থাৎ ট্রাম্প এগিয়ে আছেন এই অঙ্গরাজ্যে। আরও কয়েকটি অঙ্গরাজ্য আমরা দেখতে চাই। মেরিল্যান্ডে হ্যারিস ট্রাম্পের থেকে কমলা হ্যারিস এগিয়ে আছেন
সাউথ ক্যারোলাইনায় এর আগে আমরা দেখেছি ট্রাম্প এগিয়ে আছেন 58.7% ভোট নিয়ে, হ্যারিস 40% ভোট পেয়েছেন। জর্জিয়া যে দোদুল্যমান অঙ্গরাজ্য, 7টি অঙ্গরাজ্যকে দোদুল্যমান বলা হচ্ছে, তার মধ্যে জর্জিয়া একটি, সেই জর্জিয়াতে ট্রাম্প এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী, তিনি পেয়েছেন 51.8% ভোট, হ্যারিস পেয়েছেন 47.2% ভোট। দর্শক, যেটি বলা হচ্ছে দোদুল্যমান যে অঙ্গরাজ্যগুলো রয়েছে সেই অঙ্গরাজ্যগুলোতে যে বেশি ভোট পাবে সেই আসলে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবেন। আমরা সেই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে যেই আসলে বেশি ভোট পাবে তিনি কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কিন্তু এবার বলা হচ্ছে যে এই অঙ্গরাজ্যগুলোতে ভোটের ফলাফল আসতে আর একটু সময় লাগতে পারে। দর্শক, জানিয়ে রেখে এবারের নির্বাচন সবথেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলা হচ্ছে মার্কিন নির্বাচনের ইতিহাসে, যে কারণে এই অঙ্গরাজ্যগুলোতে ভোটের ফলাফল আসতে কিছুটা দেরি হতে পারে। আমাদেরকে অপেক্ষা করতে হবে সেই পর্যন্ত। সময় যত গড়াচ্ছে তত বেশি আমরা আসলে দেখতে পাচ্ছি ভোটের ফলাফল আসতে থাকছে অঙ্গরাজ্যগুলোতে। আমরা মার্কিন নির্বাচনের ভোট গণনার যে আরও তথ্য সেই বিষয়ে আসলে জানতে আমাদের দুই সহকর্মীর কাছে যাব, হাসানুজ্জামান সাকি এবং লস্কর আল মামুনের কাছে। প্রথমেই আমরা যাব সাকির কাছে। সাকি, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে ভোট গণনার? ধন্যবাদ রাইসা জান্নাত, আপনি যে চমৎকারভাবে তথ্য উপাত্ত উপস্থাপন করলেন এবং পরিসংখ্যানটা দিলেন, তাতে করে কিন্তু মনে হতেই পারে যে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি বিজয়ী হতে চলেছেন। কিন্তু আসলে কিন্তু যে যুক্তরাষ্ট্রের ভোটের যে রাজনীতি, যে গাণিতিক যে হিসাব এবং ভোটের যে সমীকরণ, তাতে কিন্তু এই রেজাল্ট, এই ফলাফলের উপরে এখনো পর্যন্ত সেই ধারণা আর কাছাকাছি যাওয়াও আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আমরা জানি যে 50টি অঙ্গরাজ্যের যে মানচিত্র যুক্তরাষ্ট্রে, সেই 50টি অঙ্গরাজ্যের মধ্যে 43টি অঙ্গরাজ্যই হচ্ছে কোথাও রিপাবলিকান, কোথাও ডেমোক্রেট অধ্যুষিত, এবং সেখানে যে কমলা হ্যারিস সেই সব ব্লু ওয়ালে বিজয়ী হবেন এবং রেড স্টেটে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবেন সেটা আমরা জানি। এবং বেশিরভাগ অঙ্গরাজ্যগুলো আসলে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ রিপাবলিকান অধ্যুষিত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত। কিন্তু যেহেতু ইলেকটোরাল কলেজ ভোট পদ্ধতিতে এই প্রেসিডেন্ট নির্বাচিত হয়, এজন্য বেশিরভাগ অঙ্গরাজ্য যদি ডোনাল্ড ট্রাম্প কিংবা রিপাবলিকান প্রার্থীর দখলে চলে যায়, তারপরেও কিন্তু ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস তিনি বিজয়ী হতে পারেন। আমি স্পষ্ট আমার মনে পড়ছে ঠিক একই অবস্থা মঙ্গলবার যে ভোটের দিন সন্ধ্যার পরে যখন গণনা শুরু হলো 2020 সালে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে, তখন কিন্তু প্রথমে ডোনাল্ড ট্রাম্প এভাবেই এগিয়েছিলেন, কিন্তু রাত পোহাতেই আমরা দেখলাম পরিস্থিতিটা পাল্টে গেছে। যে কারণে আমি বলতে চাই যে মধ্য পশ্চিমাঞ্চলের যে অনেকগুলো অঙ্গরাজ্য রয়েছে সেই সব অঙ্গরাজ্য বেশিরভাগই হচ্ছে লাল সেই ঝান্ডা অর্থাৎ রেড স্টেট হিসেবে পরিচিত। এই জন্য অনেকগুলো ইলেকটোরাল কলেজের ভোট সেখানে জমা পড়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোট এখন পর্যন্ত কমলা হ্যারিসের থেকে অর্ধেকের চেয়েও অনেক বেশি। কারণ হলো যে এই যে অঙ্গরাজ্যগুলো, এই অঙ্গরাজ্যগুলোর জনসংখ্যা কম, কিন্তু অনেকগুলো অঙ্গরাজ্য কিন্তু জনসংখ্যা কম। এই জনসংখ্যা যেহেতু কম, সেখানে ভোটের গণনা শুরু হয়েছে আগে এবং গণনা শেষ হয়ে গেছে আগে। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে রিপাবলিকান প্রার্থীর যে অঙ্গরাজ্যগুলো সেখানে ভোটের ফলাফলটা আগে এসেছে, এই জন্য কমলার থেকে ব্যবধানটা অনেক বেড়ে গেছে। কিন্তু যে বড় বড় অঙ্গরাজ্যগুলো রয়েছে, পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলো রয়েছে, সেই সব অঙ্গরাজ্যগুলো কিন্তু এখনও সেই সব এলাকার ইলেকটোরাল কলেজ ভোটটি কিন্তু কমলার ঝুলিতে পড়েনি। কিন্তু যখন আমরা নিউ ইয়র্কের কথা আমরা যখন শুনবো, আমরা যখন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভোটগুলো গণনা শেষ হবে, তখন কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারে। কিন্তু সব কিছু মিলিয়ে আমি 43টি অঙ্গরাজ্য নয়, আমি মাত্র 7টি অঙ্গরাজ্যর দিকে তাকিয়ে থাকতে বলবো সবাইকে। কারণ এই 7টি দোদুল্যমান অঙ্গরাজ্য
পশ্চিম উপকূলীয় অঞ্চলের অ্যারিজোনা, নেভাদা, যে মধ্য পশ্চিমাঞ্চলের যে উইসকনসিন, মিশিগান এবং দক্ষিণাঞ্চল জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনা এবং পূর্ব উপকূলীয় অঞ্চল পেনসিলভেনিয়ায় ভোটের ফলাফল কোন দিকে যাচ্ছে তার উপরে আসলে জয় পরাজয় নির্ধারণ হচ্ছে। রাইসা জান্নাত যেটি বলছিলেন যে এইসব দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ফলাফল পেতে একটু দেরি হচ্ছে, এখানে আগাম ভোট এবং ডাকযোগে ভোট সেগুলো যে গণনা হবে সেই গণনার প্রক্রিয়াটি একটু দীর্ঘসূত্রিতা হতে পারে। সেই জন্য হয়তো যে বাংলাদেশ সময় হয়তো বুধবার রাত কিংবা বৃহস্পতিবার হয়ে যেতে পারে পুরোপুরি ফলাফল জানার জন্য। এই ছিল আমার কাছে মোটামুটি এখনো পর্যন্ত যে গণনা, সেই গণনার বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করেছি। এখন আমরা জানবো ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে রয়েছেন আমার সহকর্মী লস্কর আল মামুন, তার কাছে কি আছে ভোটের মাঠের খবর তা জানতে আমরা এখন লস্কর আল মামুনের কাছে যাচ্ছি। যেমন সাকি, আমরা এতক্ষণ শুনছিলাম আপনি বলছিলেন যে ভোটের ফলাফল কিভাবে হবে এবং কি একটি পরিসংখ্যান আপনি তুলে ধরলেন। সেটির সাথে আমি একটু যোগ করতে চাই যে আমরা নিশ্চয়ই জানি যে ভোট গণনা শুরু হয়েছে এবং ভোট গণনা চলবে, তবে ভোট 3 পদ্ধতিতে নেওয়া হয়েছে এবং 3 পদ্ধতির যে ভোট গ্রহণ হয়েছে সেগুলো কিন্তু গণনাও সেইভাবে হবে। অর্থাৎ আমরা যে এখন ভোটের ফলাফল পাচ্ছি সেটি হচ্ছে সবার আগে গণনা হবে আজকে যে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়েছে সেই ভোটের, তারপরে গণনা হবে আগাম ভোট, তারপরে গণনা হবে যে ভোটগুলো ডাকযোগে পাওয়া গেছে সেগুলো গণনা করা হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে যে ডাকযোগে যে ভোটগুলো পাওয়া যাবে সেগুলোর সবচেয়ে প্রসেসিং সময়টা অনেক বেশি লাগবে, সেটিই কিন্তু নির্বাচন কর্মকর্তারা বলেছেন যে সেই ভোট গণনা করতেই তাদের মূলত সময় লাগবে। এর পাশাপাশি রয়েছে যে সমস্ত মার্কিন নাগরিকরা দেশের বাইরে থাকেন তারাও কিন্তু ডাকযোগে ভোট দিয়েছেন, সেই ভোটগুলো যখন এসেছে সেগুলোও কিন্তু একটি প্রক্রিয়ার ব্যাপার আছে। প্রক্রিয়া বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তারা যে ভোটটি দিয়েছেন সেই ভোটারের নাম, পরিচিতি এবং সব কিছু মিলিয়ে দেখার পর সেটি একটি বৈধ ব্যালট কিনা সেটি প্রথম যাচাই বাছাই করা হবে, তারপর সেই ভোটটি গণনা করা হবে। সো এই প্রক্রিয়াটা একটু বড় সময় সাপেক্ষ ব্যাপার, তাই এই ভোট গণনায় অনেক সময় লাগবে এটি আমরা বলেছি। কিন্তু আমরা যে ফলাফল এখন পাচ্ছি সেই ফলাফল দেখে আমাদের উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই আমি মনে করি। কারণ হচ্ছে যে এই ফলাফলগুলো আসছে এখন, সেগুলো হচ্ছে আজকে যে ভোটগুলো হয়েছে অর্থাৎ মেশিনে অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতিতে যে ভোটগুলো হয়েছে সেগুলো কিন্তু কাউন্ট করা খুবই সহজ এবং সেগুলো কিন্তু মেশিনের মাধ্যমে কাউন্ট হয়ে গেছে, সে কারণে সেই ফলাফলগুলো আমরা পাচ্ছি। যে কারণে ওই ফলাফল দেখে আমাদের কিন্তু মনে হচ্ছে যে কেউ এগিয়ে আছে কেউ পিছিয়ে আছে, কিন্তু আসল ফলাফলটি হবে তখনই যখন ডাকযোগে যে ভোট এবং আগাম ভোট কাউন্ট হবে, তারপরে আমরা লক্ষ্য করতে পারবো। আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা লক্ষ্য করেছি যে অঙ্গরাজ্যগুলো দোদুল্যমান রয়েছে, সেই দোদুল্যমান 7 অঙ্গরাজ্যের ফলাফলের উপর নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেও হবে। তবে সেখানে আমরা বলে রাখতে চাই যে 538টি ইলেকট্রাল কলেজ ভোটের মধ্যে 270টি যিনি পাবেন তিনি প্রেসিডেন্ট হবেন। তো হিসেবটি এখানে রয়েছে ইলেকট্রাল কলেজ ভোটের। আমি এখন যে কেন্দ্রে রয়েছি এখানে এখন ঘড়ির কাঁটা অনুযায়ী 7টা বেজে 20 মিনিট, অর্থাৎ বাংলাদেশে সকাল 9টা, আমাদের রাত 7টা 20 মিনিট। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আমি রয়েছি, আমার পিছনে যে কেন্দ্রটি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আর 8টা পর্যন্ত ভোট গণনা হবে। এর আগে আমি একটি যে কেন্দ্রে ছিলাম সেই কেন্দ্রটি কিন্তু যে ভোটার দীর্ঘ লাইন, সেই লাইন ভোট শেষ হতে মধ্যরাত পর্যন্ত হবে। তবে ভেবেই দেখুন, যে ভোটটি মধ্যরাত পর্যন্ত হবে সেই ভোট তারপরে গণনা করা হবে। এই ফলাফলটি কিন্তু অবশ্যই বিলম্ব হবে, এটি কিন্তু আমি নিজের চোখে দেখছি। সে কারণে আমি বলতে পারি যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের যে কেন্দ্রটি ভোট গণনা রাত 12টা পর্যন্ত চলবে, কারণ এই জন্য 12টা পর্যন্ত চলবে, ভোটের লাইনের মধ্যে যে সমস্ত ভোটাররা ঢুকে পড়েছেন তাদের ভোট কিন্তু নিতে হবে। এখনও প্রায় 40 মিনিটের মতো সময় আছে। আমরা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ভোটাররা যাচ্ছেন ভোট দেওয়ার জন্য। এই কেন্দ্রটিতে একেবারে ভোটার প্রায় শেষ পর্যায়ে, কিন্তু আরেকটি কেন্দ্রের অবস্থা এরকম। তো এভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে ভোটাররা যেভাবে শেষ মুহূর্তে উপস্থিত হচ্ছেন, অনেকেই তাদের কাজ শেষ করে তারা ভোট দিতে আসছেন এবং অনেকেই আবার ব্যালট জমা দিতে আসছেন। সে কারণে এই ভোট গণনায় অনেক দেরি হবে, সেটি কিন্তু আমরা আগে থেকে বলেছি, কারণ এভাবে বলেছি যে নির্বাচন কর্মকর্তারা যেটি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে বলে রাখি যে এখন কিন্তু বিভিন্ন জায়গায় যারা ওয়াচ পার্টি অর্থাৎ
যারা প্রার্থী রয়েছেন, দুই প্রার্থী কোথায় রয়েছে আপনাদেরকে একটু জানিয়ে দেয়। ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়, যেখানে কমলা হ্যারিস পড়াশোনা করেছেন, সেখানে কিন্তু তিনি অবস্থান করছেন। সেখান থেকে তিনি ভোটের ফলাফল পর্যবেক্ষণ করবেন। অপরদিকে মারে লাগো ফ্লোরিডায়, সেখানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সেখান থেকে তিনি নির্বাচনের ভোট ফলাফল পর্যবেক্ষণ করবেন। এবং জো বাইডেন, তিনি হোয়াইট হাউসে আজকে সারাদিন কোনো কাজ করেননি, তিনি কিন্তু ভোট পর্যবেক্ষণ করবেন। তো এই ছিল আমার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে ভোট গ্রহণ এবং ফলাফলের সবশেষ। নির্বাচনী ফল গণনার নানা তথ্য জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল গণনার সবকিছুই আমরা আপনাদেরকে প্রতি ঘন্টায় জানাবো। এই মুহূর্তে চলে যাচ্ছি মার্জিয়া শ্রেয়ার কাছে। ধন্যবাদ রাইসা। মার্কিন নির্বাচনের ফলাফল এবং নানা দিক নিয়ে স্টুডিওতে এতক্ষণ আমাদের সাথে ছিলেন রাইসা জান্নাত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত 154 ইলেকটোরাল ভোটে জিতে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিস পেয়েছেন 27টি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোটাধিকার প্রয়োগ করেছেন মার্কিন নাগরিকরা, ছিলেন বাংলাদেশিরাও, যাদের কাছে প্রার্থী বাছাইয়ে গুরুত্ব পেয়েছে অর্থনীতি, গর্ভপাত, স্বাস্থ্যনীতি, অভিবাসন, কর্মসংস্থান ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন। সারা পৃথিবীতে এখন মুসলমান নিধন করতেছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে আমার আকুল আবেদন, সে যেন এই দিকটা দেখে। এই জন্যই আমি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছি। বর্তমানে যে দ্রব্যমূল্য, সব কিছু মিলিয়ে আমার কাছে অর্থনীতির উপরেই বেশি জোর দিয়েছি। এবারের নির্বাচনে নতুন ভোটারের সংখ্যা ছিল অনেক বেশি, নারী ভোটারের উপস্থিতিও ছিল লক্ষণীয়। আমি আজকে প্রথমবার ভোট দিছি, আমার অনেক ভালো লাগছে। I think this is a very important election. There's a lot of controversies. ফার্স্ট টাইম ভোট ছিল, খুব ভালো লাগছে, ভিতরে খুব শান্তিপূর্ণ পরিবেশ। এদিন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোট দেন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে, আর দুদিন আগে ডাকযোগে আগাম ভোট দিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। দুজনই জয়ের বিষয়ে বেশ আশাবাদী। I feel very confident. I have felt, we went in with a very big lead today, and it looks like Republicans have shown up in force. Thank you for taking the time. And we have all these volunteers here. You do really. নির্বাচনে বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কথা জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী রাইসা জান্নাত। যাচ্ছি তার কাছে। ধন্যবাদ শ্রেয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত 154 ইলেকটোরাল ভোটে জিতে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিস পেয়েছেন 27টি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোটাধিকার প্রয়োগ করেছেন মার্কিন নাগরিকরা, ছিলেন বাংলাদেশিরাও, যাদের কাছে প্রার্থী বাছাইয়ে গুরুত্ব পেয়েছে অর্থনীতি, গর্ভপাত, স্বাস্থ্যনীতি, অভিবাসন, কর্মসংস্থান ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন। সারা পৃথিবীতে এখন মুসলমান নিধন করতেছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে আমার আকুল আবেদন, সে যেন এই দিকটা দেখে। এই জন্যই আমি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছি। বর্তমানে যে দ্রব্যমূল্য, সব কিছু মিলিয়ে আমার কাছে অর্থনীতির উপরেই বেশি জোর দিয়েছি। এবারের নির্বাচনে নতুন ভোটারের সংখ্যা ছিল অনেক বেশি, নারী ভোটারের উপস্থিতিও ছিল লক্ষণীয়। আমি আজকে প্রথমবার ভোট দিছি, আমার অনেক ভালো লাগছে। I think this is a very important election. There's a lot of controversies. ফার্স্ট টাইম ভোট ছিল, খুব ভালো লাগছে, ভিতরে খুব শান্তিপূর্ণ পরিবেশ। এদিন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোট দেন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে, আর দুদিন আগে ডাকযোগে আগাম ভোট দিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। দুজনই জয়ের বিষয়ে বেশ আশাবাদী। I feel very confident. I have felt, we went in with a very big lead today, and it looks like Republicans have shown up in force. Thank you for taking the time. And we have all these volunteers here. You do really.
নির্বাচনে বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কথা জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী রাইসা জান্নাত, যাচ্ছি তার কাছে। ধন্যবাদ ধ্রুব। রাইসা, নির্বাচনের ভোট গ্রহণ শেষ, এখন তো ভোট গণনা চলছে, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে এই নির্বাচন ঘিরে? ধ্রুব, জানিয়ে রাখি যে ভোট গ্রহণ আসলে এখনো পুরোপুরি শেষ হয়নি। কিছু কিছু অঙ্গরাজ্যে শেষ হয়েছে, এখনো কিছু কিছু অঙ্গরাজ্যে ভোট গ্রহণ চলছে। এর মধ্যেই কিন্তু আমরা কিছু ফলাফল পেয়েছি। আপনি জানেন এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে 7টি অঙ্গরাজ্যকে দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এই অঙ্গরাজ্যগুলোকেই আসলে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং কমলার ভাগ্য নির্ধারণী অঙ্গরাজ্য। সেই গুরুত্বপূর্ণ এই 7টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অঙ্গরাজ্যটি সেটি পেনসিলভেনিয়া। সেই পেনসিলভেনিয়ার ফলাফল যদি আমরা একটু দেখতে চাই তাহলে দেখতে পারবো এখানে ট্রাম্প পেয়েছেন 72.3% ভোট এবং কমলা হ্যারিস পেয়েছেন 26.3%। কেনেডি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন 0.8% এবং অলিভার পেয়েছেন 0.4%। অর্থাৎ এখানে আমরা দেখছি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছে। আমরা আরেকটি অঙ্গরাজ্যে যদি যেতে চাই তাহলে দেখতে পারবো টেক্সাসে কি অবস্থা। টেক্সাসে ট্রাম্প 53.4%, হ্যারিস 45.2%। অর্থাৎ এখানেও ট্রাম্প কিছুটা এগিয়ে আছেন। স্টেইন তৃতীয় পার্টি, আমরা যেটাকে বলছি তৃতীয় পক্ষ, তিনি 0.7% এবং অলিভার স্বতন্ত্র প্রার্থী হিসেবে 0.5% ভোট পেয়েছেন। আমরা ফ্লোরিডাতে একটু যে ঘুরে আসতে চাই, এখানে ট্রাম্প পেয়েছেন 56.1%, কমলা হ্যারিস 42.8%, স্টেইন পেয়েছেন 0.4% এবং অলিভার 0.3%। অর্থাৎ এখানেও ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসের থেকে এগিয়ে আছেন। নিউ ইয়র্কে যেটি হচ্ছে ডেমোক্রেটদের ঘাঁটি বলা হয়, সেখানে কমলা হ্যারিস এগিয়ে আছেন 73.5% ভোট পেয়ে, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 26.5%। আরও কিছু অঙ্গরাজ্য যদি আমরা ঘুরে আসতে চাই, ধ্রুব আপনি জানেন এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কিন্তু 154টি ইলেকটোরাল ভোট পেয়েছেন তিনি আসলে, এবং কমলা হ্যারিস 27টি পেয়েছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এগিয়ে আছে। তারপরেও চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত আসলে এটা বলা সম্ভব নয় শেষ পর্যন্ত মার্কিন মসনদে আসলে কে বসবেন। সাউথ ক্যারোলাইনায় আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 59.1%, হ্যারিস 39.47% এবং অলিভার 0.4%, স্টেইন 0.3%। এটি হচ্ছে কানসাসে হ্যারিস এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্পের থেকে 51.8% তার ভোট। ট্রাম্প পেয়েছেন 46.7%, কেনেডি স্বতন্ত্র প্রার্থী 0.9% এবং অলিভার 0.5%। অর্থাৎ এখানে কমলা হ্যারিস যে ডেমোক্রেট প্রার্থী তিনি আসলে এগিয়ে আছেন। মিশিগান, পেনসিলভেনিয়ার পরে ধ্রুব সবচেয়ে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যটি ধরা হচ্ছে সেটি মিশিগানে মুসলিম অধ্যুষিত একটি অঙ্গরাজ্য এবং ধরা হচ্ছিল যে কমলা হ্যারিসের জন্য এই অঙ্গরাজ্য একটু অশনি সংকেত হিসেবে কাজ করবে। কেননা আপনি জানেন মধ্যপ্রাচ্যে গাজা এবং ইসরায়েল ইস্যুতে মুসলিম যে বিশ্ব সম্প্রদায় আছে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ কাজ করছে, তার প্রভাব ভোটে পড়বে কিনা সেরকম জল্পনা কল্পনা অনেক আমরা দেখেছি। এখানে কমলা হ্যারিস, আমরা ডেমোক্রেট প্রার্থী, তিনি পেয়েছেন 52.9%, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 45.1%, স্টেইন 0.8%, কেনেডি পেয়েছেন 0.4% এবং অলিভার 0.4%। অর্থাৎ মিশিগানে আমরা দেখছি ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে আছেন। আচ্ছা, তাহলে সবকিছু মিলিয়ে যেটা বোঝা গেল সেটা হচ্ছে পেনিসিলভেনিয়া বাদে সব অঙ্গরাজ্যগুলোতেই প্রায় দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছে। জি, ব্যবধান যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুব বেশি না, কিন্তু এখন পর্যন্ত আমরা এটি আসলে পুরো ফলাফল কিন্তু এখনো পাইনি। আরও অনেক অঙ্গরাজ্য আছে যেগুলোর ফলাফল আসবে, তারপরে আসলে ইলেকটোরাল ভোট। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি হয় ইলেকটোরাল ভোটের মাধ্যমে, সর্বশেষে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। সেই ইলেকটোরাল ভোট যিনি বেশি পাবেন তিনি আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। সেক্ষেত্রে
আমরা যেমনটা দেখলাম এবারের নির্বাচনের হিসেবটা তো আমরা দেখলাম 2020 সালে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনের কোনো তথ্য কি আপনার কাছে আছে কিনা? ধ্রুব, আমাদের কাছে 2020 সালের তথ্য আছে। আপনি এবারে যে 7টি অঙ্গরাজ্যের কথা আমরা বলছি, পেনসিলভেনিয়া, মিশিগান, জর্জিয়া, অ্যারিজোনা, গত বছর 13টি অঙ্গরাজ্য ছিল দোদুল্যমান অঙ্গরাজ্য। সেই 13টি, এবার যে 7টি অঙ্গরাজ্য, সেই 7টি অঙ্গরাজ্য কিন্তু 2020 সালেও ছিল। সেই 20 সালের যে 7টি অঙ্গরাজ্য আমরা তার বেশিরভাগই অর্থাৎ নর্থ ক্যারোলাইনা বাদ দিয়ে বাকি 6টিতেই কিন্তু ডেমোক্রেট প্রার্থীদের প্রভাব ছিল, অর্থাৎ জো বাইডেন জিতেছিলেন। তো সেইখানে আমরা 2020 সালে যদি দেখি, পেনসিলভেনিয়ায় জো বাইডেন পেয়েছিলেন 50.50% ভোট, ট্রাম্প পেয়েছিলেন 48.8%। অর্থাৎ জো বাইডেন কিন্তু এগিয়েছিলেন এবং আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দিন শেষে কিন্তু জো বাইডেনকেই পেয়েছি। সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প পেয়েছিলেন 55.1%, বাইডেন পেয়েছিলেন 43.4%। অর্থাৎ এখানে ট্রাম্প আসলে, রিপাবলিকান প্রার্থী যারা আছেন তারা আসলে এগিয়েছিল। নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প 49.9% এবং বাইডেন পেয়েছিলেন 48.6%। যে হাড্ডাহাড্ডি লড়াই ছিল গত বছর, এইবারও বলা হচ্ছে মার্কিন ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এই নির্বাচন আসলে। ধ্রুব, আমার কাছে এই তথ্য ছিল। আমরা একটু আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকির কাছে যেতে চাই, কারণ তার কাছে আসলে সবশেষ কি তথ্য আছে। ধন্যবাদ রাইসা। নির্বাচনের আরও খবর জানতে ভার্জিনিয়াতে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি এবং ক্যালিফোর্নিয়ায় আছেন লস্কর আল মামুন। সরাসরি প্রথমেই যাচ্ছি সাকির কাছে। ধন্যবাদ ধ্রুব এবং ধন্যবাদ রাইসা জান্নাত। আমরা রাইসার যে বিশ্লেষণ সেটি আমরা শুনলাম এবং তিনি চমৎকারভাবে একেবারে সর্বশেষ ভোটের ফলাফলটি সময় সংবাদের দর্শকের জন্য আসলে তিনি তুলে ধরেছেন। আমি এই মুহূর্তে রয়েছি ওয়াশিংটন ডিসির পাশেই যে ভার্জিনিয়া অঙ্গরাজ্য, এখানেও বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করেন এবং এই ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি ভোট কেন্দ্রে এখানে আমি সকালবেলায় ছিলাম এবং বিপুল সংখ্যক মানুষ এখানে লাইন ধরে ভোট দিয়েছে। এখন রাত, এখন থেকে 2 ঘন্টা আগে এখানে ভোট শেষ হয়ে গেছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে। এবং আমি যখন এই ভোট কেন্দ্রে আসলাম তখন দেখি যে এই ভোট কেন্দ্রে এখন একটি মানুষও নেই। অর্থাৎ যে মেশিনের মাধ্যমে, যেভাবে প্রযুক্তির মাধ্যমে যেভাবে ভোটগুলো কাউন্ট হয়েছে, যখনই একজন ভোটার ভোটটি দেন, স্ক্যান করেন ব্যালট, তখনই কিন্তু তার ভোটটি কাউন্ট হয়ে যায়। সেই কারণে যখনই ভোট গ্রহণ শেষ হয়েছে তারপরেই কিন্তু কম্পিউটারাইজড পদ্ধতিতে 10 থেকে 15 মিনিটের মধ্যেই একটি কেন্দ্রের ফলাফল কিন্তু পাওয়া সম্ভব। যে কারণে এইখানে 2 ঘন্টার মধ্যে এই কেন্দ্রটিতে কিন্তু আর কোনো মানুষ নেই, এই জন্য আমরা দ্রুত ফলাফল পাচ্ছি। কিন্তু এই ফলাফলগুলোর কিন্তু কিছু বিশ্লেষণ রয়েছে। সেটি হচ্ছে যে গ্রামাঞ্চলের ভোট নাকি শহরাঞ্চলের ভোট, আরবান এরিয়া এবং রুরাল এরিয়ার ভোটের সঙ্গে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আমরা সময় সংবাদের দর্শকদেরকে এই নিয়ে আমরা রিপোর্ট করেছিলাম যে যুক্তরাষ্ট্রের গ্রামে যারা বসবাস করেন তাদের মধ্যে কিন্তু রিপাবলিকান অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সমর্থন অনেক বেশি। এবং যুক্তরাষ্ট্রের যেসব শহরগুলো রয়েছে, বড় বড় শহর, সেই সব শহরে কিন্তু অনেক মানুষ বসবাস করেন। সেই শহরের ভোট, শিক্ষিত ভোটগুলো, সেগুলো কিন্তু সবসময় ডেমোক্রেট প্রার্থীর ঝুলিতেই যায়, অর্থাৎ কমলার ঝুলিতেই এই ভোটগুলো যাবে। এখন যে ভোটগুলো গণনা করা হয়েছে সেই ভোটগুলো কি গ্রামাঞ্চলের ভোট নাকি শহরাঞ্চলের ভোট, সেটির উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এখন যদি দেখা যায় যে শহরাঞ্চলের ভোট গণনা হয়েছে বেশি এবং সেইখানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন, তাহলে কিন্তু ধরেই নেওয়া যেতে পারে যে তার বিজয় হবে। আর উল্টো দিকে যদি আমরা দেখি যে গ্রামাঞ্চলের ভোটগুলো শুধু গণনা করা হয়েছে এবং সেখানে ট্রাম্প এগিয়ে রয়েছেন, তাহলে কিন্তু ট্রাম্পকে এগিয়ে রাখা যাবে না। এবং কে জয়ী হবেন, কমলা কি জয়ী হবেন নাকি ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন, সেই বিষয়গুলো কিন্তু বোঝার জন্য আরও বিভিন্ন অঞ্চলের যে ভোটগুলো সেইগুলো কিন্তু আসতে হবে। যে কারণে এখন যে 150-এরও বেশি ইলেকটোরাল
ইলেকটোরাল ভোট ডোনাল্ড ট্রাম্প পেয়ে গেছেন, 270টি দরকার, আর কোথায় সেই 27টি কিংবা মাত্র 30টি ইলেকটোরাল ভোট ডেমোক্রেট প্রার্থী এখন পর্যন্ত পেয়েছেন, তাতে করে কিন্তু কিছুই এখনো অনুমান করা সম্ভব নয় যে কমলা হ্যারিস পরাজিত হতে চলেছেন এবং ডোনাল্ড ট্রাম্প অবশ্যই বিজয়ী হতে চলেছেন। আমাদের খেয়াল রাখতে হবে 7টি অঙ্গরাজ্য যে দোদুল্যমান, সেই 7টি দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোট কোন দিকে যাচ্ছে। তবে আমি যেখানে এখন ভার্জিনিয়ায় রয়েছি, ভার্জিনিয়া কিন্তু একটি ব্লু স্টেট, অর্থাৎ ডেমোক্রেট সমর্থিত একটি অঙ্গরাজ্য। এখানে 45% ভোট কিন্তু ইতিমধ্যে গণনা হয়ে গেছে। 45% কিন্তু অনেক বড়। সেখানে কিন্তু এই ব্লু স্টেটের মধ্যেও কিন্তু 0.1 অর্থাৎ সামান্য ভোটের ব্যবধানে ট্রাম্প এগিয়ে রয়েছেন। সব কিছু মিলিয়ে হাড্ডাহাড্ডি যে লড়াই, সেই লড়াইয়েরই কিন্তু আমরা আভাস পাচ্ছি। তবে এটি বোঝার জন্য আরও কিছু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি এখন যাব, আমার সহকর্মী রয়েছেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে, লস্কর আল মামুন, সেখানকার ভোটের সর্বশেষ কী পরিস্থিতি তা জানার জন্য। লস্কর আল মামুন। হাসানুজ্জামান সাকি যেমনটি বলছিলেন, ভার্জিনিয়া থেকে আমি রয়েছি লস অ্যাঞ্জেলেসে। এখানকার ভোট কেন্দ্রের অবস্থা জানাচ্ছি আপনাদেরকে। আমরা এখন যেখানে রয়েছি সেই ভোট কেন্দ্রটি এখন 6:20 অর্থাৎ স্থানীয় সময় 6:20। আরও প্রায় 1.5 ঘন্টা পর এই পোলটি ক্লোজ হবে, অর্থাৎ এই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সমাপ্ত হবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই ভোট কেন্দ্রতে এত বেশি ভোটারদের লাইন রয়েছে। আমরা কিছু সময় আগে এখানকার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এত বেশি লম্বা লাইন রয়েছে, এত বেশি ভোটার উপস্থিতি শেষ মুহূর্তে হয়েছে যে তাদের সকলের ভোট নিতে গেলে এখানে মধ্যরাত পর্যন্ত তাদেরকে ভোট গ্রহণ করতে হবে, এটি কিন্তু তারা জানিয়েছেন। তবে তারা এটি নিশ্চয়তা দিয়েছেন যারা লাইনের ভিতরে, অর্থাৎ স্থানীয় সময় এখানকার সময় রাত 8টার মধ্যে যারা ভোটের লাইনের মধ্যে দাঁড়াবে তাদের সকলের ভোট তারা নেবেন। তবে সকলের ভোট নিতে গিয়ে তারা যে সময়টি বলেছেন আমাদেরকে, সেটি বলেছেন যে মধ্যরাত পর্যন্ত তারা ভোট গ্রহণ করবেন এবং তারপরে তারা গণনার কাজ শুরু করবেন। তো এত বেশি উপস্থিতি এখানে হয়েছে যে কারণে তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে প্রশাসন কর্মকর্তাদের। এখান থেকে আমরা লক্ষ্য করেছি যে বাড়তি অন্য যে জায়গা, যে কেন্দ্রগুলো এখন বন্ধ হয়ে গেছে, সেই কেন্দ্র থেকে কিছু কর্মকর্তাদেরকে আবার এখানে নিয়ে আসা হয়েছে এই ভোট তড়িৎগতি করার জন্য। এবং আমরা লক্ষ্য করেছি যে লাইনে দাঁড়িয়ে তাদেরকে একটি কিউআর কোড দেওয়া হচ্ছে, যে কোডটিতে তারা আগে ভাগে ভোটের প্রস্তুতি নিতে পারেন এবং কেন্দ্রে গিয়ে যাতে সময় না লাগে। একটি বিষয় জানিয়ে রাখি যে এবারের যে ভোট, এবং এই ভোট দিতে গিয়ে একজন ভোটারকে কমপক্ষে প্রায় 10 থেকে 15 মিনিট ব্যয় করতে হয় বুথে, অর্থাৎ একজন ভোটারকে কমপক্ষে 30টিরও বেশি ভোট দিতে হয়। সুতরাং বুথে গিয়ে তাদের যে সময় নষ্ট হয় সেটি যাতে না হয় সেজন্য তারা একটি কিউআর কোড দিচ্ছে, যাতে আগে ভাগে যখন লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থা তারা সেটি করতে পারেন, সেই ব্যবস্থা তিনি করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটি শুনেছিলাম একটু আগে, যে গাজার উপরে যে ইসরায়েলি আগ্রাসন, লেবাননের উপরে যে ইসরায়েলি আগ্রাসন, এটি কেবল মুসলমান ভোটারদের প্রভাবিত করে নাই, এখানকার যারা মার্কিনী রয়েছেন, যারা মানবিকতার দৃষ্টিতে কথা বলেন, তাদেরকেও কিন্তু প্রভাবিত করেছে। এই কারণে বিপুল সংখ্যক ভোটাররা উপস্থিত হয়েছে তাদের ব্যালটে সেটি প্রতিফলন দেখানোর জন্য। তো এই ছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে আমার কাছে ভোট গ্রহণের সবশেষ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া এবং ক্যালিফোর্নিয়া থেকে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবার রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। এদিকে নানা কারণে এবার আনুষ্ঠানিক ফল ঘোষণায় কয়েকদিন সময় লাগতে পারে বলে আভাস নিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। ফলে চূড়ান্ত ফল পেতে লাগতে পারে কয়েকদিন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন ইতিহাসে এই প্রথম ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। কেন্দ্রে এসে ভোটাররা বলছেন এর আগে এত ভোটার উপস্থিতি কখনো দেখেননি তারা। চরম উত্তেজনার এই নির্বাচনের ফলাফল পেতে দেরি হওয়ার কথা আগেভাগেই জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এ নিয়ে মার্কিন নাগরিকদের পাশাপাশি উদ্বিগ্ন পুরো বিশ্ব। দ্রুততম সময়ের মধ্যেই তারা জানতে চায় নতুন প্রেসিডেন্টের নাম।
2020 সালের নির্বাচনে মার্কিন সংবাদ মাধ্যম জো বাইডেনকে জয়ী ঘোষণা করে ভোটের 2 দিন পর 7 নভেম্বর। 2016 ও 2012 সালে অবশ্য ভোটারদের ফলাফল পেতে সময় লেগেছিল আরও বেশি। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি হওয়ার কারণে গণনায় আরও বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। তার উপরে প্রার্থীরা ভোট পুনঃগণনার দাবি করতে পারে এমন ধারণা মাথায় রেখে এবার আরও সতর্ক থাকছে নির্বাচন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ভোটের পদ্ধতির নির্দিষ্ট বিধি রয়েছে। ভোট গণনার পদ্ধতিও আলাদা। 3 পদ্ধতির মাধ্যমে নেওয়া হয় ভোট: হ্যান্ডমার্ক করা কাগজের ব্যালট, ব্যালট মার্কিং ডিভাইস বা বিএমডি ও ডাইরেক্ট রেকর্ডিং ইলেকট্রনিক বা ডিআরআই এর মাধ্যমে ভোট নেওয়া হয়। এর মধ্যে বহুল প্রচলিত কাগজের ব্যালট ব্যবহৃত প্রায় 70%। 25%-এরও বেশি ভোটার ব্যবহার করেন কম্পিউটার নিয়ন্ত্রিত ভোটদান পদ্ধতি বিএমডি। ব্যাটেল গ্রাউন্ডের যে ভোটগুলা আছে যেইগুলোর মাধ্যমে আমাদের ইলেকশনের রেজাল্ট কে প্রেসিডেন্ট হবে সেটা নির্ধারিত হবে, সেইখানে সবাই একটু খুব কেয়ারফুলি ভোট গণনা করবে। দেশটিতে ভোট গণনার পদ্ধতিতেও রয়েছে কিছুটা ভিন্নতা। ভোটের দিন যে ভোট পড়ে তা প্রথমে গণনা করা হয়, এরপর আগাম ও ডাকযোগে আসা ভোট গণনা করা হয়, সবশেষে গণনা করা হয় অভিবাসী ও সামরিক ভোট। যান্ত্রিক পদ্ধতিতে ভোট গণনার পাশাপাশি প্রয়োজনে হাতে ভোট গণনারও ব্যবস্থা রয়েছে। মেইল ইন ব্যালট ব্যবস্থায় দেয়া ভোটের বৈধতা যাচাই ও গণনার প্রক্রিয়াও সময় সাপেক্ষ। মূলত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ডাকযোগে দেশের ভেতরে ও দেশের বাইরে থেকে গৃহীত ভোট গণনার প্রক্রিয়ায় বেশি সময় লাগে। 2 দলের জন্য জয় পরাজয়ে বড় প্রভাবক হিসেবে দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া ও উইসকনসিন নিয়ে 5 নভেম্বরের আগে ভোট গণনার প্রক্রিয়া শুরু করার নিয়ম না থাকায় সার্বিকভাবে ভোট গণনা ধীর হতে পারে। এছাড়াও কোনো অঙ্গরাজ্যে ভোট সমান হলে সেখানে ভোট পুনর্গণনা করতে আরও সময়ের প্রয়োজন। 2020 সালের নির্বাচনে চূড়ান্ত ফল পেতে সময় লেগেছিল বেশ কয়েকদিন। তবে এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি বেশি হওয়ায় দেরির শঙ্কা করছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতেই ভোট গণনায় সময় লাগতে পারে আরও বেশি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে আরও আমরা জানবো। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী রায়হানুন রানা। রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদেরকে কি জানাবেন এখন পর্যন্ত কি অবস্থা ভোটের? কে এগিয়ে আছে, ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস? ইমদাদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের পর এখন চলছে ভোট গণনা। এরই মধ্যে কিন্তু আমাদের হাতে বেশ কিছু অঙ্গরাজ্যের ফল এসেছে এবং একটা বিষয় বলে রাখি যে ইতিহাসের সামনে যুক্তরাষ্ট্র প্রথম নারী প্রেসিডেন্ট নাকি ট্রাম্পের প্রত্যাবর্তন, এই নিয়ে কিন্তু আলোচনা চলছে। কারণ আপনারা জানেন যে দুইজনই এবার কিন্তু তুমুল হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের মধ্য দিয়ে প্রচারণা চালিয়েছেন এবং সবশেষ আজকে কিন্তু সেই ফল আসতে শুরু করেছে। এবং আমি যদি বলি যে মোট 538টি ইলেকটোরাল কলেজ, সেই 538টি ইলেকটোরাল কলেজের মধ্যে ট্রাম্প কিন্তু এরই মধ্যে 211টি ইলেকটোরাল কলেজে এগিয়ে রয়েছেন। প্রয়োজন 270 ইলেকটোরাল কলেজ। অন্যদিকে কমলা হ্যারিস কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত 145টি ইলেকটোরাল কলেজে এগিয়ে আছেন। আমরা একটু সরাসরি দেখতে চাই কোন অঙ্গরাজ্যে কী অবস্থা। আমরা শুরুতে যদি একটু দেখি যে উইসকনসিন আমরা কেন আসলাম? উইসকনসিন একটি দোদুল্যমান অঙ্গরাজ্য। সেই অঙ্গরাজ্যে ট্রাম্প এগিয়ে আছে। ট্রাম্প 50.0% ভোটে এগিয়ে আছে। হ্যারিস 48.3% ভোটে কিন্তু এখানে ভোট পেয়েছেন। অন্যদিকে আরেকটি যদি আমরা দোদুল্যমান অঙ্গরাজ্য যাই, পেনসিলভেনিয়া, আমরা পেনসিলভেনিয়াতে যদি দেখি পেনসিলভেনিয়ার রেজাল্ট, ট্রাম্প কিন্তু এখানে এগিয়ে আছে। বারবার বলা হচ্ছিল যে এই নির্বাচনে সবচেয়ে যে অঙ্গরাজ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই অঙ্গরাজ্যটি হচ্ছে পেনসিলভেনিয়া। এখানে আপনারা দেখছেন যে ট্রাম্প 51 ভোট পেয়ে এগিয়ে আছে। অন্যদিকে হ্যারিস কিন্তু 47.9% ভোট পেয়েছেন। আমরা যদি আরেকটু দেখতে চাই যে অ্যারিজোনা কিন্তু আরেকটি দোদুল্যমান অঙ্গরাজ্য, সেখানে কিন্তু এই অঙ্গরাজ্যেও কিন্তু ট্রাম্প এগিয়ে আছেন। ট্রাম্প এখানে পেয়েছেন 49.6%
ভোট, অন্যদিকে হ্যারিস কিন্তু 49.5% ভোট। আমরা আরেকটু যদি দেখি, আরেকটা অঙ্গরাজ্য যদি আমরা যাই, মিশিগান। বলা হচ্ছে যে মিশিগানে যে ভোটাররা আছেন তাদের মধ্যে বেশিরভাগ আরব আমেরিকান ভোটার, এবং তারা কিন্তু এই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। এবং বলা হচ্ছিল যে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্য জুড়ে, সেই যুদ্ধের কারণে কিন্তু মিশিগানের ভোটাররা হয়তো ডেমোক্রেটকে ভোট নাও দিতে পারেন, এমন একটা কথা হচ্ছিল। কিন্তু ফল বলছে সেই অঙ্গরাজ্যেও ডেমোক্রেটরা এগিয়ে আছেন, এবং হ্যারিস তিনি কিন্তু এখানে 50.8% ভোট পেয়েছেন। অন্যদিকে ট্রাম্প কিন্তু 47.4% ভোট পেয়েছেন। এবং বলি যে মিশিগানে কিন্তু মোট ইলেকট্রাল ভোট সংখ্যা আপনার 15টি। অন্যদিকে আমরা যদি আরেকটা অঙ্গরাজ্য দেখতে চাই যে আরকানসাস, সেখানে ট্রাম্প এগিয়ে, এখানে 63.6% ভোট পেয়েছেন ট্রাম্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি যে বড় অঙ্গরাজ্য দিক দিয়ে টেক্সাস, সেই টেক্সাসে ট্রাম্প কিন্তু 56.3% ভোট পেয়েছেন। অন্যদিকে হ্যারিস কিন্তু 42.3% ভোট এখানে পেয়েছেন। এই নির্বাচনে কিন্তু মানে খুব বেশি ভোটার আমরা দেখতে পেয়েছি, যে অনেক বেশি মানুষ ভোট দিয়েছেন, এবং 4 কোটির বেশি ভোট পেয়েছেন মানে কামালা হ্যারিস, এবং 5 কোটির বেশি ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে যে সাম্প্রতিক যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের মধ্যে কিন্তু এবারে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। এর মধ্যে আমরা যদি আরেকটু দেখতে চাই যে নিউ ইয়র্কের কী অবস্থা, যেখানে আমাদের সবচেয়ে বেশি বাংলাদেশিরা বসবাস করেন, সেই নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে কিন্তু বরাবরই ডেমোক্রেটদের দখলে থাকে। এবারও কিন্তু আমরা দেখছি যে সেখানে ডেমোক্রেটরা খুব ভালো অবস্থানে আছেন, এবং 56.5% ভোট কিন্তু কমলা হ্যারিস পেয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে পেয়েছেন 43.0% ভোট। আমরা ট্রাম্পের যে অঙ্গরাজ্য, ট্রাম্প যেখানে আছেন এই মুহূর্তে, সেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত 230 ইলেকটোরাল ভোটে জিতে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিস পেয়েছেন 169টি। নির্বাচনের আরও খবর জানাতে ওয়াশিংটন ডিসিতে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। আভাস পাওয়া গিয়েছিল লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে, কিন্তু এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প খানিক ব্যবধানে তিনি কিন্তু এগিয়ে গেছেন। এখন পর্যন্ত তিনি 230টি ইলেকটোরাল ভোট নিজের ঝুলিতে নিতে সক্ষম হয়েছেন। অন্যদিকে ডেমোক্রেট কমলা হ্যারিস তিনি পেয়েছেন 165 ইলেকটোরাল ভোট। আমি আগেই বলেছিলাম যে 50টি অঙ্গরাজ্যের মধ্যে 43টি অঙ্গরাজ্যের ফলাফল কি হবে সেটি কিন্তু আগেই জানা ছিল কি হবে। সেখানে অনেক অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী, অনেক অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক প্রার্থীরা বিজয়ী হবেন, এটি ধারণাই ছিল। কিন্তু 7টি অঙ্গরাজ্যে যে দোদুল্যমান অঙ্গরাজ্য এবং ভাগ্য নির্ধারণী যে অঙ্গরাজ্য, সেটির যে ফলাফল এখন পর্যন্ত দেখা যাচ্ছে, এই 7টি দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে একটি নর্থ ক্যারোলাইনা ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প নিজের করে নিয়েছেন। ইতিমধ্যে নর্থ ক্যারোলাইনার ঘোষণা হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প সেই নর্থ ক্যারোলাইনার প্রত্যেকটি ইলেকটোরাল ভোট নিজের করে নিতে পেরেছেন। ইতিমধ্যে বাকি যে 6টি দোদুল্যমান এবং ভাগ্য নির্ধারী অঙ্গরাজ্য আছে, নেভাডা, অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন, জর্জিয়া, পেনসিলভেনিয়া, সবগুলোতেই কিন্তু তিনি বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। এই অবস্থায় কমলা হ্যারিস কিভাবে এখন তিনি এই কমলা হ্যারিস কিভাবে ডোনাল্ড ট্রাম্প থেকে এগিয়ে যাবেন সেটি একটি বড় প্রশ্ন। যদি বড় ধরনের কোনো অঘটন না ঘটে, বিশ্লেষকরা বলছেন বড় ধরনের যদি কোনো অলৌকিক ঘটনা না ঘটে, তাহলে কিন্তু কমলা হ্যারিস কিন্তু প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়াটা তার জন্য অনেক কঠিন হবে। ডোনাল্ড ট্রাম্পই ইতিহাস করতে যাচ্ছেন, বিরলভাবে তিনি প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন কোনো রাজনীতিক ব্যক্তি নেই, এমন কোনো প্রেসিডেন্ট নেই যিনি একবার নির্বাচনে হেরে তারপরে আবার
তিনি নির্বাচনে জয়ী হয়েছেন এমন নজির নেই। তাই বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই প্রত্যাবর্তনটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে রাজনীতিতে একটি বিরল ঘটনা। যদিও এখনো ফলাফল চূড়ান্ত নয়, তবে ভোটের যে স্রোত তাতে বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু কাঙ্ক্ষিত সেই জয় অর্জন করতেই চলেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। দ্বিপাক্ষিক বাণিজ্যে এলসি খুলতেও দিচ্ছে না সহযোগী কিছু বিদেশি ব্যাংক। আমদানি রফতানি বাণিজ্য, বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানে বাড়ছে ঝুঁকি। দৃশ্যমান সংস্কার না হলে বিদেশি। ইমদাদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের পর এখন চলছে ভোট গণনা। এরই মধ্যে কিন্তু আমাদের হাতে বেশ কিছু অঙ্গরাজ্যের ফল এসেছে এবং একটা বিষয় বলে রাখি যে ইতিহাসের সামনে যুক্তরাষ্ট্র প্রথম নারী প্রেসিডেন্ট নাকি ট্রাম্পের প্রত্যাবর্তন, এই নিয়ে কিন্তু আলোচনা চলছে। কারণ আপনারা জানেন যে দুইজনই এবার কিন্তু তুমুল হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের মধ্য দিয়ে প্রচারণা চালিয়েছেন এবং সবশেষ আজকে কিন্তু সেই ফল আসতে শুরু করেছে। এবং আমি যদি বলি যে মোট 538টি ইলেকটোরাল কলেজ, সেই 538টি ইলেকটোরাল কলেজের মধ্যে ট্রাম্প কিন্তু এরই মধ্যে 211টি ইলেকটোরাল কলেজে এগিয়ে রয়েছেন। প্রয়োজন 270 ইলেকটোরাল কলেজ। অন্যদিকে কমলা হ্যারিস কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত 145টি ইলেকটোরাল কলেজে এগিয়ে আছেন। আমরা একটু সরাসরি দেখতে চাই কোন অঙ্গরাজ্যে কী অবস্থা। আমরা শুরুতে যদি একটু দেখি যে উইসকনসিন আমরা কেন আসলাম, উইসকনসিন একটি দোদুল্যমান অঙ্গরাজ্য। সেই অঙ্গরাজ্যে ট্রাম্প এগিয়ে আছে। ট্রাম্প 50.0% ভোটে এগিয়ে আছে। হ্যারিস 48.3% ভোটে কিন্তু এখানে ভোট পেয়েছেন। অন্যদিকে আরেকটি যদি আমরা দোদুল্যমান অঙ্গরাজ্য যাই, পেনসিলভেনিয়া, আমরা পেনসিলভেনিয়াতে যদি দেখি পেনসিলভেনিয়ার রেজাল্ট, ট্রাম্প কিন্তু এখানে এগিয়ে আছে। বারবার বলা হচ্ছিল যে এই নির্বাচনে সবচেয়ে যে অঙ্গরাজ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই অঙ্গরাজ্যটি হচ্ছে পেনসিলভেনিয়া। এখানে আপনারা দেখছেন যে ট্রাম্প 51 ভোট পেয়ে এগিয়ে আছে। অন্যদিকে হ্যারিস কিন্তু 47.9% ভোট পেয়েছেন। আমরা যদি আরেকটু দেখতে চাই যে অ্যারিজোনা কিন্তু আরেকটি দোদুল্যমান অঙ্গরাজ্য, সেখানে কিন্তু এই অঙ্গরাজ্যেও কিন্তু ট্রাম্প এগিয়ে আছেন। ট্রাম্প এখানে পেয়েছেন 49.6% ভোট। অন্যদিকে হ্যারিস কিন্তু 49.5% ভোট। আমরা আরেকটু যদি দেখি, আরেকটা অঙ্গরাজ্য যদি আমরা যাই, মিশিগান, বলা হচ্ছে যে মিশিগানে যে ভোটাররা আছেন তাদের মধ্যে বেশিরভাগ আরব আমেরিকান ভোটার এবং তারা কিন্তু এই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। এবং বলা হচ্ছিল যে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্য জুড়ে, সেই যুদ্ধের কারণে কিন্তু মিশিগানের ভোটাররা হয়তো ডেমোক্রেটকে ভোট নাও দিতে পারেন, এমন একটা কথা হচ্ছিল। কিন্তু ফল বলছে সেই অঙ্গরাজ্যেও ডেমোক্রেটরা এগিয়ে আছেন এবং হ্যারিস তিনি কিন্তু এখানে 50.8% ভোট পেয়েছেন। অন্যদিকে ট্রাম্প কিন্তু 47.4% ভোট পেয়েছেন। এবং বলি যে মিশিগানে কিন্তু মোট ইলেকটোরাল ভোট সংখ্যা আপনার 15টি। অন্যদিকে আমরা যদি আরেকটা অঙ্গরাজ্য দেখতে চাই যে আরকানসাস, সেখানে ট্রাম্প এগিয়ে, এখানে 63.6% ভোট পেয়েছেন ট্রাম্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি যে বড় অঙ্গরাজ্য দিক দিয়ে টেক্সাস, সেই টেক্সাসে ট্রাম্প কিন্তু 56.3% ভোট পেয়েছেন। অন্যদিকে হ্যারিস কিন্তু 42.3% ভোট এখানে পেয়েছেন। এই নির্বাচনে কিন্তু মানে খুব বেশি ভোটার আমরা দেখতে পেয়েছি যে অনেক বেশি মানুষ ভোট দিয়েছেন এবং 4 কোটির বেশি ভোট পেয়েছেন মানে কামালা হ্যারিস এবং 5 কোটির বেশি ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে যে সাম্প্রতিক যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের মধ্যে কিন্তু এবারে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। এর মধ্যে আমরা যদি আরেকটু দেখতে চাই যে নিউ ইয়র্কের কী অবস্থা, যেখানে আমাদের সবচেয়ে বেশি বাংলাদেশিরা
বসবাস করেন, সেই নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে কিন্তু বরাবরই ডেমোক্রেটদের দখলে থাকে। এবারও কিন্তু আমরা দেখছি যে সেখানে ডেমোক্রেটরা খুব ভালো অবস্থানে আছেন এবং 56.5% ভোট কিন্তু কমলা হ্যারিস পেয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে পেয়েছেন 43.0% ভোট। আমরা ট্রাম্পের যে অঙ্গরাজ্য, ট্রাম্প যেখানে আছেন এই মুহূর্তে, সেই ফ্লোরিডায় যদি আমরা দেখি, ফ্লোরিডায় কিন্তু ট্রাম্পই এগিয়ে আছে এবং ট্রাম্প কিন্তু এখানে 56.1% ভোট পেয়েছেন। অন্যদিকে কমলা হ্যারিস এখানে পেয়েছেন 42.7% ভোট। আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাই, উইমিংয়ে ট্রাম্প এগিয়ে আছেন, নর্থ ডাকোটাতেও ট্রাম্প এগিয়ে আছেন। ডেমোক্রেটদের শিবির হিসেবে পরিচিত কলোরাডো, এখানে কিন্তু কমলা হ্যারিস এবারও কিন্তু জয় নিশ্চিত করেছেন এবং 55.0% ভোট তিনি এখানে পেয়েছেন। আমরা যদি আরেকটু দেখেছি টেনেসিতে কিন্তু ট্রাম্প এগিয়ে, ট্রাম্প এখানে পেয়েছেন 64.7% ভোট। অন্যদিকে হ্যারিস কিন্তু 33.9% ভোট এখানে পেয়েছেন। আমরা যদি একটু দেখি যে মন্টানাতে কিন্তু ট্রাম্প এগিয়ে 61.2% ভোটে কিন্তু ট্রাম্প মন্টানে এগিয়ে এবং অন্যদিকে আপনার কমলা হ্যারিস তিনি কিন্তু 35.8% ভোটে পেয়েছেন। আমরা যদি আরেকটু দেখি যে কানসাসে কিন্তু সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু 55.7% ভোট পেয়েছেন। এছাড়াও আমরা যদি আরেকটু দেখি যে নর্থ ক্যারোলিনাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছে। শুধুমাত্র কিন্তু এই ইলেকটোরাল কলেজ না দর্শক, ইলেকটোরাল কলেজের পাশাপাশি আমরা যদি দেখি যে আপনার মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদ, এই দুইটা জায়গাতেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি এগিয়ে আছে। মার্কিন পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন আমরা হয়তো খুব অল্প সময়ের মধ্যেই জানতে পারবো যে ডোনাল্ড ট্রাম্প আবারও আসছেন নাকি প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পাচ্ছে যুক্তরাষ্ট্র। সে বিষয়টি আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জানাতে পারবো। বলা যায় যে এবারের নির্বাচন একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। ইমদাদ, এই ছিল আসলে আমার কাছে সবশেষ। রাহেল রানা, আপনাকে ধন্যবাদ। এখন পর্যন্ত 211 ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের কথা যদি বলি, এবং কমলা হ্যারিস পেয়েছেন 145টি। সেই খবর নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাহেল রানা। আমরা মার্কিন নির্বাচনের আরও খবর জানবো। ভার্জিনিয়াতে আছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি এবং ক্যালিফোর্নিয়ায় আছেন সহকর্মী লস্কর আল মামুন। আমরা সরাসরি প্রথমেই যাব সাকির কাছে। এবং এইখানেই তিনি আন্ডার গ্রাজুয়েট করেছেন। সেখানে যে ইলেকশন নাইট, সেই ইলেকশন নাইটের ঠিক আয়োজনের ঠিক সামনে আমরা রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক ডেমোক্রেট সমর্থক এবং যে কমলা হ্যারিসের সমর্থক তারা এখানে ভিড় করেছেন। তারা একটি উৎসব আমেজের মধ্যে এতক্ষণ ছিলেন, কিন্তু যতই সময় গড়াচ্ছে এবং যতই ভোটের ফলাফল আসতে শুরু করেছে ততই কিন্তু এই ডেমোক্রেট শিবিরে কিন্তু কিছুটা বিষাদের ছায়া নেমে এসেছে। সেই তাদের যে আনন্দ, সেই আনন্দের যে আকাশ, সেই আকাশ দেখতে পাচ্ছি যে মেঘে ছেয়ে যাচ্ছে এবং তারা অনেকেই আস্তে আস্তে বাড়ি ফিরে যাচ্ছেন। যদিও এখনো চূড়ান্তভাবে কোনো কিছু বলা সম্ভব নয়, কিন্তু দোদুল্যমান যে 7টি অঙ্গরাজ্য রয়েছে, সেই 7টি অঙ্গরাজ্যের মধ্যে 6টি অঙ্গরাজ্যই কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু কিছুটা এগিয়ে রয়েছেন, কোথাও বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। শুধুমাত্র একটি অঙ্গরাজ্য মিশিগান, যে অঙ্গরাজ্যটি মুসলিম অধ্যুষিত বলা হচ্ছে এবং যেটিকে বলা হচ্ছিল যে এটি কমলা হ্যারিসের জন্য খুবই একটি চ্যালেঞ্জের একটি স্টেট হবে এবং এটি ভোটের সমীকরণ পরিবর্তন করে দিতে পারে এবং এই অঙ্গরাজ্যটি তিনি হারাতে চলেছেন। কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত মিশিগান অঙ্গরাজ্যটি কমলা হ্যারিস ধরে রাখতে পেরেছেন। তিনি কিছু ভোটের ব্যবধানে ট্রাম্পের থেকে এগিয়ে আছেন, কিন্তু অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে প্রায় 60 থেকে 70%, কোথাও 80-88% ভোট গণনা হয়ে গেছে। তাতে করে খুব কাছাকাছি একটি রেজাল্ট, একটি ফলাফল আমরা বুঝতে পারি যে যদি 2% 2% কিংবা 3% বা কোথাও 1.5% যদি এগিয়ে থাকেন, তাহলে এটা ধরে নিতে পারি যে এই ট্রেন্ডটাই থাকবে এবং ট্রাম্পেই ওই সব অঙ্গরাজ্যগুলো বিজয়ী হতে চলেছেন। কিন্তু মিশিগান অঙ্গরাজ্যে কিছুটা এগিয়ে রয়েছেন কমলা, কিন্তু মাত্র সেই অঙ্গরাজ্যে
পার্সেন্ট ভোট কিন্তু এখনো গণনা হয়েছে। তো সব কিছু মিলিয়ে যতই সময় যাচ্ছে ট্রাম্পের দিকেই এখন পাল্লা কিন্তু ভারী হচ্ছে। এই ছিল আমার কাছে কমলা হ্যারিসের যে হেডকোয়ার্টার, ক্যাম্পেইন হেডকোয়ার্টার হাওয়ার্ড কলেজ, সেই হাওয়ার্ড কলেজের সামনে থেকে সর্বশেষ ভোটের পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। আমরা এখন ফিরে যাচ্ছি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে রয়েছেন আমার সহকর্মী লস্কর আল মামুন, তার কাছে ভোটের কি খবর রয়েছে সেটি আমরা জানবো। লস্কর আল মামুন। ধন্যবাদ হাসানুজ্জামান সাকি। আমরা লক্ষ্য করছি যে এইমাত্র আমি যেখানে রয়েছি সেই ভোট কেন্দ্রটি কিছু সময় আগে, অর্থাৎ এখন থেকে প্রায় 12 থেকে 15 মিনিট আগে সেই ভোট কেন্দ্রটি তাদের ভোট গ্রহণ সেটি বন্ধ করেছে। অর্থাৎ ভোট গ্রহণ শেষ হয়েছে এই কেন্দ্রটির। ভোট গ্রহণ শেষ হওয়ার 5 মিনিট আগে আমি ভোট দিয়েছি এই কেন্দ্রটিতে, এবং ভোট দেওয়ার পর আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি। তো যে বিষয়টি বলতে যাচ্ছি যে এইমাত্র যে ভোট গ্রহণ বন্ধ হয়েছে, অর্থাৎ ক্যালিফোর্নিয়ার ভোট গ্রহণ বন্ধ হয়েছে, তবে যে সমস্ত কেন্দ্রে এখনও ভোটার উপস্থিতি রয়েছে তাদের ভোট কিন্তু গ্রহণ করা হবে, এবং সেটি কিন্তু কয়েকটি কেন্দ্রে প্রায় মধ্যরাত পর্যন্ত চলতে পারে, এবং তারপরে সেই ভোট গণনার ফলাফল হবে। আমি একটি ভোটের বিষয়ে বলতে চাই, সেটি হচ্ছে যে একজন ভোটারকে কমপক্ষে 33টি ভোট দিতে হচ্ছে। একটি সময় সাপেক্ষ ব্যাপার, রীতিমতো ভোট দেওয়ার ব্যাপারটা একটি প্রস্তুতির ব্যাপার রয়েছে। এটিকে বলা হয় রীতিমতো পরীক্ষার মতো, অর্থাৎ 33টা ভোট দিতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে ভোটার যারা রয়েছে লাইনে থাকা অবস্থায় তাদেরকে একটি কিউআর কোড দেওয়া হয়, এবং আপনার মোবাইল ফোনে সেই কিউআর কোডটি ইনস্টল করে ওখানে বসে আপনি ব্যালটে ভোট দিয়ে রাখতে পারেন, এবং যখন বুথের মধ্যে যাবেন আপনার নাম এবং তথ্য যাচাই শেষে আপনাকে একটি ব্যালট দেওয়া হবে। সেই ব্যালটটি আপনি যখন স্ক্যান কিউআর কোড দিয়ে করবেন, অটোমেটিকলি সেটি প্রিন্ট হয়ে যাবে, তারপরে আপনি সেটি মেশিনের মধ্যে কাস্ট করে দেবেন। এইভাবে কিন্তু সময় কমিয়ে আনা হয়েছে। আপনি যদি পছন্দ করেন সেটি, কিন্তু আপনি যদি না পছন্দ করেন তাহলে আপনি আপনার মতো করে বুথে গিয়ে ভোট দিতে পারবেন। তো এই ছিল ভোটের অবস্থা। তো এখন আমার কাছে যেটি তথ্য সেটি হচ্ছে, আমরা শুনছিলাম যে ফলাফল আসতে শুরু করেছে। আমি জেনেছি যে ক্যালিফোর্নিয়ার পার্শ্ববর্তী যে অ্যারিজোনা রয়েছে এবং নেভাদা রয়েছে, দুটি কিন্তু দোদুল্যমান অঙ্গরাজ্য, এবং অ্যারিজোনায় আমরা দেখলাম যে 1% কম ব্যবধানে দুজনের মধ্যে পার্থক্য রয়েছে। এই যে হাড্ডাহাড্ডি লড়াই, এবং এই লড়াই শেষে আমরা জানতে পারবো কে আসলে প্রেসিডেন্ট নির্বাচিত হবে। তো এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে ভোট শেষের গণনার সবশেষ পরিস্থিতি। মার্কিন নির্বাচনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি এবং লস্কর আল মামুন। এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ইলেকটোরাল কলেজ ভোট 214টি এবং কমলা হ্যারিস পেয়েছেন 153টি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী রাইসা জান্নাত। যাচ্ছি তার কাছে। ধন্যবাদ শ্রেয়া। চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা। এরই মধ্যে বেশ কিছু অঙ্গরাজ্যের ভোটের ফল আমাদের কাছে এসেছে। আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন 172টি ইলেকটোরাল ভোটে এবং কমলা হ্যারিস 81টি। যে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর কথা বলা হচ্ছে, এবার প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে সেই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া এবং মিশিগান, সেই মিশিগান এবং পেনসিলভেনিয়াতে কিন্তু এখন পর্যন্ত কমলা হ্যারিস এগিয়ে আছেন। বাকি যে অঙ্গরাজ্যগুলোর কি অবস্থায় সেগুলো আমরা দর্শক একটু জানানোর চেষ্টা করব। মেইন অঙ্গরাজ্যে আমরা দেখতে পাচ্ছি কমলা হ্যারিস 54.4% ভোট পেয়েছেন এবং ট্রাম্প পেয়েছেন 43% ভোট। স্টেইন যে গ্রিন পার্টি তৃতীয় পক্ষ 1.2% পেয়েছেন। অলিভার 0.7% এবং আরেক যে স্বতন্ত্র প্রার্থী 0.5% ভোট পেয়েছেন। অর্থাৎ কমলা হ্যারিস মেইন অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে আছে। আমরা আরেকটি মেরিল্যান্ডে যদি দেখি, তাহলে কমলা হ্যারিস 60.8% ভোট পেয়েছেন, ট্রাম্প পেয়েছেন 36.8%। অর্থাৎ এখানেও কমলা হ্যারিস এগিয়ে আছেন। ওকলাহোমায় যদি যাই, সেখানে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ রিপাবলিকান প্রার্থী এগিয়ে আছেন। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন
69% ভোট এবং হ্যারিস পেয়েছেন 29.2%, অর্থাৎ অনেক বেশি এগিয়ে আছে এই ওকলাহোমাতে ডোনাল্ড ট্রাম্প। কলোরাডোয় যদি যাই, কলোরাডো আসলে বলা হয় ডেমোক্রেট প্রার্থীদের ঘাঁটি। সেখানে কমলা হ্যারিস পেয়েছেন 55.9% ভোট এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 41.9% ভোট। কেনেডি তিনি আসলে প্রত্যাহার করেছেন প্রার্থিতা। অলিভার পেয়েছেন 0.5%। বাকি যে প্রার্থীরা আমরা দেখতে পাচ্ছি তাদের আসলে ভোটের যে ফল আমরা দেখতে পাচ্ছি সেটি খুবই আসলে কম। মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। আমরা আরেকটু টেক্সাসে যদি ঘুরে আসতে চাই তাহলে দেখব ট্রাম্প পেয়েছেন 55.8%, হ্যারিস পেয়েছে 42.9%, অর্থাৎ এখানে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী তিনি কিন্তু এগিয়ে আছেন। আরও কয়েকটি অঙ্গরাজ্য আমরা ঘুরে আসতে চাই। গুরুত্বপূর্ণ কয়েকটি নর্থ ডাকোটায় যদি আমরা যাই, সেখানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আসলে এগিয়ে আছেন। তার ভোটের সংখ্যা 68.3% এবং কমলা হ্যারিস পেয়েছেন 29.9%, অর্থাৎ একটা বড় ব্যবধান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মিশিগানে আমরা এর আগে বলেছি কমলা হ্যারিস এগিয়ে আছেন, যে অঙ্গরাজ্যটিকে বলা হচ্ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং কমলা হ্যারিসের জন্য সেটি আসলে একটু দুশ্চিন্তার হয়তো হয়ে যাবে, কিন্তু সেখানে আমরা দেখলাম মিশিগানে কমলা হ্যারিস এগিয়ে আছেন, ট্রাম্প পেয়েছেন 47.7%। নিউ ইয়র্কে হ্যারিস পেয়েছেন 60% ভোট এবং ট্রাম্প 39.7%, অর্থাৎ এখানে কমলা হ্যারিস এগিয়ে আছেন। মন্টানায় রেজাল্ট এখন আমরা পাইনি। আমরা যেটি বলছিলাম যে বেশ কিছু অঙ্গরাজ্যের ফলাফল কিন্তু এখনও বাকি আছে। আমরা কয়েকটি অঙ্গরাজ্যের ফল পেয়েছি, আরও আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পুরো সব কয়েকটি অঙ্গরাজ্যের ফলাফল আসা পর্যন্ত। আমরা নিউ মেক্সিকোতে দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন, রিপাবলিকান প্রার্থী, তার ভোটের সংখ্যা 52.6%, হ্যারিস পেয়েছেন 45.7%, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বেশ কমলা হ্যারিসের থেকে এগিয়ে আছেন। আরও কয়েকটি অঙ্গরাজ্য আমরা দেখতে চাই। কানসাসে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী তিনি আসলে এগিয়ে আছেন 52.2% ভোট নিয়ে। কমলা হ্যারিস পেয়েছেন 45.9% এবং বাকি যে স্বতন্ত্র প্রার্থী অলিভার, তার ভোটের যে শতাংশ সেটি আসলে অনেক কম। আমরা দেখছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং হ্যারিসের মধ্যে প্রতিযোগিতা সবথেকে বেশি। ওহাইওতে ট্রাম্প এগিয়ে আছেন, রিপাবলিকান প্রার্থী তিনি পেয়েছেন 56.1%, কমলা হ্যারিস পেয়েছেন 42.9%। এখানেও ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। আমরা সবশেষ যে তথ্যটি পেয়েছি সেটি 172টি ইলেকটোরাল ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস 81টি। এখনো এই অঙ্গরাজ্যগুলোতে আসলে আমরা ফল এখনো আসেনি। আমরা ইলিনয়েস একটু অঙ্গরাজ্যে দেখতে চাই। এখানে কমলা হ্যারিস ডেমোক্রেট প্রার্থী তিনি আসলে এগিয়ে আছেন 56.2% ভোট পেয়ে এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 42.4% ভোট। আরও কয়েকটি অঙ্গরাজ্য আমরা ঘুরে আসতে চাই। লুইজিয়ানায় ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন, রিপাবলিকান প্রার্থী 65.7% ভোট পেয়েছেন, কমলা হ্যারিস পেয়েছেন 32.9%, অর্থাৎ এখানে ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি এগিয়ে আছেন কমলা হ্যারিসের থেকে। মিনেসোটায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 57.7% এবং হ্যারিস পেয়েছেন 40.7%, অর্থাৎ ট্রাম্প এগিয়ে আছেন এই অঙ্গরাজ্যে। আরও কয়েকটি অঙ্গরাজ্য আমরা দেখতে চাই। মেরিল্যান্ডে হ্যারিস ট্রাম্পের থেকে কমলা হ্যারিস এগিয়ে আছেন। সাউথ ক্যারোলাইনায় এর আগে আমরা দেখেছি ট্রাম্প এগিয়ে আছেন 58.7% ভোট নিয়ে, হ্যারিস 40% ভোট পেয়েছেন। জর্জিয়া যে দোদুল্যমান অঙ্গরাজ্য, 7টি অঙ্গরাজ্যকে দোদুল্যমান বলা হচ্ছে, তার মধ্যে জর্জিয়া একটি। সেই জর্জিয়াতে ট্রাম্প এগিয়ে আছেন, রিপাবলিকান প্রার্থী তিনি পেয়েছেন 51.8% ভোট, হ্যারিস পেয়েছেন 47.2% ভোট। দর্শক, যেটি বলা হচ্ছে দোদুল্যমান যে অঙ্গরাজ্যগুলো রয়েছে সেই অঙ্গরাজ্যগুলোতে যে বেশি ভোট পাবে সেই আসলে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবেন। আমরা
সেই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে যেই আসলে বেশি ভোট পাবে তিনি কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কিন্তু এবার বলা হচ্ছে যে এই অঙ্গরাজ্যগুলোতে ভোটের ফলাফল আসতে আর একটু সময় লাগতে পারে। দর্শক জানিয়ে রেখে এবারের নির্বাচন সবথেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলা হচ্ছে মার্কিন নির্বাচনের ইতিহাসে, যে কারণে এই অঙ্গরাজ্যগুলোতে ভোটের ফলাফল আসতে কিছুটা দেরি হতে পারে। আমাদেরকে অপেক্ষা করতে হবে সেই পর্যন্ত। সময় যত গড়াচ্ছে তত বেশি আমরা আসলে দেখতে পাচ্ছি ভোটের ফলাফল আসতে থাকছে অঙ্গরাজ্যগুলোতে। আমরা মার্কিন নির্বাচনের ভোট গণনার যে আরও তথ্য সেই বিষয়ে আসলে জানতে আমাদের দুই সহকর্মীর কাছে যাব, হাসানুজ্জামান সাকি এবং লস্কর আল মামুনের কাছে। প্রথমেই আমরা যাব সাকির কাছে। সাকি, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে ভোট গণনার? ধন্যবাদ রাইসা জান্নাত, আপনি যে চমৎকারভাবে তথ্য উপস্থাপন করলেন এবং পরিসংখ্যানটা দিলেন, তাতে করে কিন্তু মনে হতেই পারে যে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি বিজয়ী হতে চলেছেন। কিন্তু আসলে কিন্তু যে যুক্তরাষ্ট্রের ভোটের যে রাজনীতি, যে গাণিতিক যে হিসাব এবং ভোটের যে সমীকরণ, তাতে কিন্তু এই রেজাল্ট, এই ফলাফলের উপরে এখনো পর্যন্ত সেই ধারণা আর কাছাকাছি যাওয়াও আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আমরা জানি যে 50টি অঙ্গরাজ্যের যে মানচিত্র যুক্তরাষ্ট্রে, সেই 50টি অঙ্গরাজ্যের মধ্যে 43টি অঙ্গরাজ্যই হচ্ছে কোথাও রিপাবলিকান, কোথাও ডেমোক্রেট অধ্যুষিত, এবং সেখানে যে কমলা হ্যারিস সেই সব ব্লু ওয়ালে বিজয়ী হবেন এবং রেড স্টেটে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবেন সেটা আমরা জানি। এবং বেশিরভাগ অঙ্গরাজ্যগুলো আসলে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ রিপাবলিকান অধ্যুষিত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত। কিন্তু যেহেতু ইলেকটোরাল কলেজ ভোট পদ্ধতিতে এই প্রেসিডেন্ট নির্বাচিত হয়, এজন্য বেশিরভাগ অঙ্গরাজ্য যদি ডোনাল্ড ট্রাম্প কিংবা রিপাবলিকান প্রার্থীর দখলে চলে যায়, তারপরেও কিন্তু ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস তিনি বিজয়ী হতে পারেন। আমি স্পষ্ট আমার মনে পড়ছে ঠিক একই অবস্থা মঙ্গলবার যে ভোটের দিন সন্ধ্যার পরে যখন গণনা শুরু হলো 2020 সালে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে, তখন কিন্তু প্রথমে ডোনাল্ড ট্রাম্প এভাবেই এগিয়েছিলেন, কিন্তু রাত পোহাতেই আমরা দেখলাম পরিস্থিতিটা পাল্টে গেছে। যে কারণে আমি বলতে চাই যে মধ্য পশ্চিমাঞ্চলের যে অনেকগুলো অঙ্গরাজ্য রয়েছে, সেই সব অঙ্গরাজ্য বেশিরভাগই হচ্ছে লাল সেই ঝান্ডা অর্থাৎ রেড স্টেট হিসেবে পরিচিত। এই জন্য অনেকগুলো ইলেকটোরাল কলেজের ভোট সেখানে জমা পড়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোট এখন পর্যন্ত কমলা হ্যারিসের থেকে অর্ধেকের চেয়েও অনেক বেশি। কারণ হলো যে এই যে অঙ্গরাজ্যগুলো, এই অঙ্গরাজ্যগুলোর জনসংখ্যা কম, কিন্তু অনেকগুলো অঙ্গরাজ্য কিন্তু জনসংখ্যা কম। এই জনসংখ্যা যেহেতু কম, সেখানে ভোটের গণনা শুরু হয়েছে আগে এবং গণনা শেষ হয়ে গেছে আগে। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে রিপাবলিকান প্রার্থীর যে অঙ্গরাজ্যগুলো, সেখানে ভোটের ফলাফলটা আগে এসেছে। এই জন্য কমলার থেকে ব্যবধানটা অনেক বেড়ে গেছে। কিন্তু যে বড় বড় অঙ্গরাজ্যগুলো রয়েছে, পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলো রয়েছে, সেই সব অঙ্গরাজ্যগুলো কিন্তু এখনও সেই সব এলাকার ইলেকটোরাল কলেজ ভোট কিন্তু কমলার ঝুলিতে পড়েনি। কিন্তু যখন আমরা নিউ ইয়র্কের কথা আমরা যখন শুনবো, আমরা যখন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভোটগুলো গণনা শেষ হবে, তখন কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারে। কিন্তু সব কিছু মিলিয়ে আমি 43টি অঙ্গরাজ্য নয়, আমি মাত্র 7টি অঙ্গরাজ্যর দিকে তাকিয়ে থাকতে বলবো সবাইকে। কারণ এই 7টি দোদুল্যমান অঙ্গরাজ্য পশ্চিম উপকূলীয় অঞ্চলের অ্যারিজোনা, নেভাদা, যে মধ্য পশ্চিমাঞ্চলের যে উইসকনসিন, মিশিগান এবং দক্ষিণাঞ্চল জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনা এবং পূর্ব উপকূলীয় অঞ্চল পেনসিলভেনিয়ায় ভোটের ফলাফল কোন দিকে যাচ্ছে তার উপরে আসলে জয় পরাজয় নির্ধারণ হচ্ছে। রাইসা জান্নাত যেটি বলছিলেন যে এইসব দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ফলাফল পেতে একটু দেরি হচ্ছে। এখানে আগাম ভোট এবং ডাকযোগে ভোট সেগুলো যে গণনা হবে, সেই গণনার
প্রক্রিয়াটি একটু দীর্ঘসূত্রিতা হতে পারে। সেই জন্য হয়তো যে বাংলাদেশ সময় হয়তো বুধবার রাত কিংবা বৃহস্পতিবার হয়ে যেতে পারে পুরোপুরি ফলাফল জানার জন্য। এই ছিল আমার কাছে মোটামুটি এখনো পর্যন্ত যে গণনা, সেই গণনার বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করেছি। এখন আমরা জানবো ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে রয়েছেন আমার সহকর্মী লস্কর আল মামুন, তার কাছে কি আছে ভোটের মাঠের খবর তা জানতে আমরা এখন লস্কর আল মামুনের কাছে যাচ্ছি। যেমন সাকি, আমরা এতক্ষণ শুনছিলাম আপনি বলছিলেন যে ভোটের ফলাফল কিভাবে হবে এবং কি একটি পরিসংখ্যান আপনি তুলে ধরলেন। সেটির সাথে আমি একটু যোগ করতে চাই যে আমরা নিশ্চয়ই জানি যে ভোট গণনা শুরু হয়েছে এবং ভোট গণনা চলবে। তবে ভোট 3 পদ্ধতিতে নেওয়া হয়েছে এবং 3 পদ্ধতির যে ভোট গ্রহণ হয়েছে সেগুলো কিন্তু গণনাও সেইভাবে হবে। অর্থাৎ আমরা যে এখন ভোটের ফলাফল পাচ্ছি সেটি হচ্ছে সবার আগে গণনা হবে আজকে যে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়েছে সেই ভোটের, তারপরে গণনা হবে আগাম ভোট, তারপরে গণনা হবে যে ভোটগুলো ডাকযোগে পাওয়া গেছে সেগুলো গণনা করা হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে যে ডাকযোগে যে ভোটগুলো পাওয়া যাবে সেগুলোর সবচেয়ে প্রসেসিং সময়টা অনেক বেশি লাগবে। সেটিই কিন্তু নির্বাচন কর্মকর্তারা বলেছেন যে সেই ভোট গণনা করতেই তাদের মূলত সময় লাগবে। এর পাশাপাশি রয়েছে যে সমস্ত মার্কিন নাগরিকরা দেশের বাইরে থাকেন তারাও কিন্তু ডাকযোগে ভোট দিয়েছেন। সেই ভোটগুলো যখন এসেছে সেগুলোও কিন্তু একটি প্রক্রিয়ার ব্যাপার আছে। প্রক্রিয়া বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তারা যে ভোটটি দিয়েছেন সেই ভোটারের নাম, পরিচিতি এবং সব কিছু মিলিয়ে দেখার পর সেটি একটি বৈধ ব্যালট কিনা সেটি প্রথম যাচাই বাছাই করা হবে, তারপর সেই ভোটটি গণনা করা হবে। সো এই প্রক্রিয়াটা একটু বড় সময় সাপেক্ষ ব্যাপার, তাই এই ভোট গণনায় অনেক সময় লাগবে এটি আমরা বলেছি। কিন্তু আমরা যে ফলাফল এখন পাচ্ছি সেই ফলাফল দেখে আমাদের উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই আমি মনে করি। কারণ হচ্ছে যে এই ফলাফলগুলো আসছে এখন, সেগুলো হচ্ছে আজকে যে ভোটগুলো হয়েছে অর্থাৎ মেশিনে অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতিতে যে ভোটগুলো হয়েছে সেগুলো কিন্তু কাউন্ট করা খুবই সহজ এবং সেগুলো কিন্তু মেশিনের মাধ্যমে কাউন্ট হয়ে গেছে। সে কারণে সেই ফলাফলগুলো আমরা পাচ্ছি, যে কারণে ওই ফলাফল দেখে আমাদের কিন্তু মনে হচ্ছে যে কেউ এগিয়ে আছে কেউ পিছিয়ে আছে। কিন্তু আসল ফলাফলটি হবে তখনই যখন ডাকযোগে যে ভোট এবং আগাম ভোট কাউন্ট হবে, তারপরে আমরা লক্ষ্য করতে পারবো। আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা লক্ষ্য করেছি যে অঙ্গরাজ্যগুলো দোদুল্যমান রয়েছে, সেই দোদুল্যমান 7 অঙ্গরাজ্যের ফলাফলের উপর নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেও হবে। তবে সেখানে আমরা বলে রাখতে চাই যে 538টি ইলেকট্রাল কলেজ ভোটের মধ্যে 270টি যিনি পাবেন তিনি প্রেসিডেন্ট হবেন। তো হিসেবটি এখানে রয়েছে ইলেকট্রাল কলেজ ভোটের। আমি এখন যে কেন্দ্রে রয়েছি এখানে এখন ঘড়ির কাঁটা অনুযায়ী 7টা বেজে 20 মিনিট, অর্থাৎ বাংলাদেশে সকাল 9টা, আমাদের রাত 7টা 20 মিনিট। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আমি রয়েছি। আমার পিছনে যে কেন্দ্রটি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আর 8টা পর্যন্ত ভোট গণনা হবে। এর আগে আমি একটি যে কেন্দ্রে ছিলাম সেই কেন্দ্রটি কিন্তু যে ভোটার দীর্ঘ লাইন, সেই লাইন ভোট শেষ হতে মধ্যরাত পর্যন্ত হবে। তবে ভেবে দেখুন, যে ভোটটি মধ্যরাত পর্যন্ত হবে সেই ভোট তারপরে গণনা করা হবে। এই ফলাফলটি কিন্তু অবশ্যই বিলম্ব হবে, এটি কিন্তু আমি নিজের চোখে দেখছি। সে কারণে আমি বলতে পারি যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের যে কেন্দ্রটি ভোট গণনা রাত 12টা পর্যন্ত চলবে, কারণ এই জন্য 12টা পর্যন্ত চলবে, ভোটের লাইনের মধ্যে যে সমস্ত ভোটাররা ঢুকে পড়েছেন তাদের ভোট কিন্তু নিতে হবে। এখনও প্রায় 40 মিনিটের মতো সময় আছে। আমরা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ভোটাররা যাচ্ছেন ভোট দেওয়ার জন্য। এই কেন্দ্রটিতে একেবারে ভোটার প্রায় শেষ পর্যায়ে, কিন্তু আরেকটি কেন্দ্রের অবস্থা এরকম। তো এভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে ভোটাররা যেভাবে শেষ মুহূর্তে উপস্থিত হচ্ছেন, অনেকেই তাদের কাজ শেষ করে তারা ভোট দিতে আসছেন এবং অনেকেই আবার ব্যালট জমা দিতে আসছেন। সে কারণে এই ভোট গণনায় অনেক দেরি হবে, সেটি কিন্তু আমরা আগে থেকে বলেছি। কারণ এভাবে বলেছি যে নির্বাচন কর্মকর্তারা যেটি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে বলে রাখি যে এখন কিন্তু বিভিন্ন জায়গায় যারা ওয়াচ পার্টি অর্থাৎ যারা প্রার্থী রয়েছেন, 2 প্রার্থী কোথায় রয়েছে আপনাদেরকে একটু জানিয়ে দেয়। ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় যেখানে কমলা হ্যারিস পড়াশোনা করেছেন সেখানে কিন্তু তিনি অবস্থান করছেন। সেখান থেকে তিনি ভোটের ফলাফল পর্যবেক্ষণ করবেন। অপরদিকে মারে-লাগো ফ্লোরিডায় সেখানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সেখান থেকে তিনি নির্বাচনের ভোট ফলাফল পর্যবেক্ষণ করবেন। এবং জো বাইডেন তিনি হোয়াইট হাউসে আজকে সারাদিন কোনো কাজ করেননি, তিনি কিন্তু ভোট পর্যবেক্ষণ করবেন। তো এই ছিল আমার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে ভোট গ্রহণ এবং ফলাফলের সবশেষ।
নির্বাচনী ফল গণনার নানা তথ্য জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল গণনার সবকিছুই আমরা আপনাদেরকে প্রতি ঘন্টায় জানাবো। এই মুহূর্তে চলে যাচ্ছি মার্জিয়া শ্রেয়ার কাছে। ধন্যবাদ রাইসা। মার্কিন নির্বাচনের ফলাফল এবং নানা দিক নিয়ে স্টুডিওতে এতক্ষণ আমাদের সাথে ছিলেন রাইসা জান্নাত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত 154 ইলেকটোরাল ভোটে জিতে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিস পেয়েছেন 27টি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোটাধিকার প্রয়োগ করেছেন মার্কিন নাগরিকরা, ছিলেন বাংলাদেশিরাও, যাদের কাছে প্রার্থী বাছাইয়ে গুরুত্ব পেয়েছে অর্থনীতি, গর্ভপাত, স্বাস্থ্যনীতি, অভিবাসন, কর্মসংস্থান ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন। সারা পৃথিবীতে এখন মুসলমান নিধন করতেছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে আমার আকুল আবেদন, সে যেন এই দিকটা দেখে। এই জন্যই আমি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছি। বর্তমানে যে দ্রব্যমূল্য সব কিছু মিলিয়ে আমার কাছে অর্থনীতির উপরেই বেশি জোর দিয়েছি। এবারের নির্বাচনে নতুন ভোটারের সংখ্যা ছিল অনেক বেশি, নারী ভোটারের উপস্থিতিও ছিল লক্ষণীয়। আমি আজকে প্রথমবার ভোট দিছি, আমার অনেক ভালো লাগছে। I think this is a very important election. There's a lot of controversies. ফার্স্ট টাইম ভোট ছিল, খুব ভালো লাগছে, ভিতরে খুব শান্তিপূর্ণ পরিবেশ। এদিন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোট দেন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে, আর দুদিন আগে ডাকযোগে আগাম ভোট দিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। দুজনই জয়ের বিষয়ে বেশ আশাবাদী। I feel very confident. I have felt, we went in with a very big lead today, and it looks like Republicans have shown up in force. Thank you for taking the time. And we have all these volunteers here. You'd be really নির্বাচনে বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কথা জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী রাইসা জান্নাত। যাচ্ছি তার কাছে। ধন্যবাদ ধ্রুব। রাইসা, নির্বাচনের ভোট গ্রহণ শেষ, এখন তো ভোট গণনা চলছে। আপনার কাছে সবশেষ কি কি তথ্য আছে এই নির্বাচন ঘিরে? ধ্রুব, জানিয়ে রাখি যে ভোট গ্রহণ আসলে এখনও পুরোপুরি শেষ হয়নি। কিছু কিছু অঙ্গরাজ্যে শেষ হয়েছে, এখনও কিছু কিছু অঙ্গরাজ্যে ভোট গ্রহণ চলছে। এর মধ্যেই কিন্তু আমরা কিছু ফলাফল পেয়েছি। আপনি জানেন, এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে 7টি অঙ্গরাজ্যকে দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে, এবং এই অঙ্গরাজ্যগুলোকেই আসলে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং কমলার ভাগ্য নির্ধারণী অঙ্গরাজ্য। সেই গুরুত্বপূর্ণ এই 7টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অঙ্গরাজ্যটি, সেটি পেনসিলভেনিয়া। সেই পেনসিলভেনিয়ার ফলাফল যদি আমরা একটু দেখতে চাই, তাহলে দেখতে পারবো এখানে ট্রাম্প পেয়েছেন 72.3% ভোট এবং কমলা হ্যারিস পেয়েছেন 26.3%। কেনেডি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন 0.8% এবং অলিভার পেয়েছেন 0.4%। অর্থাৎ এখানে আমরা দেখছি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছে। আমরা আরেকটি অঙ্গরাজ্যে যদি যেতে চাই, তাহলে দেখতে পারবো টেক্সাসে কি অবস্থা। টেক্সাসে ট্রাম্প 53.4%, হ্যারিস 45.2%। অর্থাৎ এখানেও ট্রাম্প কিছুটা এগিয়ে আছেন। স্টেইন তৃতীয় পার্টি, আমরা যেটাকে বলছি তৃতীয় পক্ষ, তিনি 0.7% এবং অলিভার স্বতন্ত্র প্রার্থী হিসেবে 0.5% ভোট পেয়েছেন। আমরা ফ্লোরিডাতে একটু যে ঘুরে আসতে চাই, এখানে ট্রাম্প পেয়েছেন 56.1%, কমলা হ্যারিস 42.8%, স্টেইন পেয়েছেন 0.4% এবং অলিভার 0.3%। অর্থাৎ এখানেও ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসের থেকে এগিয়ে আছেন। নিউ ইয়র্কে, যেটি হচ্ছে ডেমোক্রেটদের ঘাঁটি বলা হয়, সেখানে কমলা হ্যারিস এগিয়ে আছেন 73.5% ভোট পেয়ে। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 26.5%। আরও কিছু অঙ্গরাজ্য যদি আমরা ঘুরে আসতে চাই, ধ্রুব, আপনি জানেন এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কিন্তু 154টি ইলেকটোরাল ভোট পেয়েছেন তিনি আসলে, এবং কমলা হ্যারিস 27টি পেয়েছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এগিয়ে আছে। তারপরেও চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত আসলে এটা বলা সম্ভব নয় শেষ পর্যন্ত মার্কিন মসনদে আসলে কে বসবেন। সাউথ ক্যারোলাইনায় আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন
59.1%, হ্যারিস 39.47%, এবং অলিভার 0.4%, স্টেইন 0.3%। এটি হচ্ছে কানসাসে হ্যারিস এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্পের থেকে 51.8% তার ভোট। ট্রাম্প পেয়েছেন 46.7%, কেনেডি স্বতন্ত্র প্রার্থী 0.9% এবং অলিভার 0.5%। অর্থাৎ এখানে কমলা হ্যারিস যে ডেমোক্রেট প্রার্থী তিনি আসলে এগিয়ে আছে। মিশিগান, পেনসিলভেনিয়ার পরে ধ্রুব সবচেয়ে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যটি ধরা হচ্ছে সেটি মিশিগানে মুসলিম অধ্যুষিত একটি অঙ্গরাজ্য, এবং ধরা হচ্ছিল যে কমলা হ্যারিসের জন্য এই অঙ্গরাজ্য একটু অশনি সংকেত হিসেবে কাজ করবে। কেননা আপনি জানেন মধ্যপ্রাচ্যে গাজা এবং ইসরায়েল ইস্যুতে মুসলিম যে বিশ্ব সম্প্রদায় আছে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ কাজ করছে, তার প্রভাব ভোটে পড়বে কিনা সেরকম জল্পনা কল্পনা অনেক আমরা দেখেছি। এখানে কমলা হ্যারিস, আমরা ডেমোক্রেট প্রার্থী, তিনি পেয়েছেন 52.9%, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 45.1%, স্টেইন 0.8%, কেনেডি পেয়েছেন 0.4% এবং অলিভার 0.4%। অর্থাৎ মিশিগানে আমরা দেখছি ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে আছেন। আচ্ছা, তাহলে সবকিছু মিলিয়ে যেটা বোঝা গেল সেটা হচ্ছে পেনিসিলভেনিয়া বাদে সব অঙ্গরাজ্যগুলোতেই প্রায় দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছে। জি, ব্যবধান যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুব বেশি না, কিন্তু এখন পর্যন্ত আমরা এটি আসলে পুরো ফলাফল কিন্তু এখনো পাইনি। আরও অনেক অঙ্গরাজ্য আছে যেগুলোর ফলাফল আসবে, তারপরে আসলে ইলেকটোরাল ভোট। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি হয় ইলেকটোরাল ভোটের মাধ্যমেই, সর্বশেষে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। সেই ইলেকটোরাল ভোট যিনি বেশি পাবেন তিনিই আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। সেক্ষেত্রে আমরা যেমনটা দেখলাম, এবারের নির্বাচনের হিসেবটা তো আমরা দেখলাম, 2020 সালে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনের কোনো তথ্য কি আপনার কাছে আছে কিনা? ধ্রুব, আমাদের কাছে 2020 সালের তথ্য আছে। আপনি এবারে যে 7টি অঙ্গরাজ্যের কথা আমরা বলছি, পেনসিলভেনিয়া, মিশিগান, জর্জিয়া, অ্যারিজোনা, গত বছর 13টি অঙ্গরাজ্য ছিল দোদুল্যমান অঙ্গরাজ্য। সেই 13টি, এবার যে 7টি অঙ্গরাজ্য সেই 7টি অঙ্গরাজ্য কিন্তু 2020 সালেও ছিল। সেই 20 সালের যে 7টি অঙ্গরাজ্য আমরা তার বেশিরভাগই, অর্থাৎ নর্থ ক্যারোলাইনা বাদ দিয়ে বাকি 6টিতেই কিন্তু ডেমোক্রেট প্রার্থীদের প্রভাব ছিল, অর্থাৎ জো বাইডেন জিতেছিলেন। তো সেইখানে আমরা 2020 সালে যদি দেখি, পেনসিলভেনিয়ায় জো বাইডেন পেয়েছিলেন 50% ভোট, ট্রাম্প পেয়েছিলেন 48.8%। অর্থাৎ জো বাইডেন কিন্তু এগিয়েছিলেন, এবং আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দিন শেষে কিন্তু জো বাইডেনকেই পেয়েছি। সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প পেয়েছিলেন 55.1%, বাইডেন পেয়েছিলেন 43.4%। অর্থাৎ এখানে ট্রাম্প আসলে রিপাবলিকান প্রার্থী যারা আছেন তারা আসলে এগিয়েছিল। নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প 49.9% এবং বাইডেন পেয়েছিলেন 48.6%। যে হাড্ডাহাড্ডি লড়াই ছিল গত বছরে, এইবারও বলা হচ্ছে মার্কিন ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এই নির্বাচন আসলে। ধ্রুব, আমার কাছে এই তথ্য ছিল। আমরা একটু আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকির কাছে যেতে চাই, কারণ তার কাছে আসলে সবশেষ কি তথ্য আছে। ধন্যবাদ রাইসা। নির্বাচনের আরও খবর জানতে ভার্জিনিয়াতে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি এবং ক্যালিফোর্নিয়ায় আছেন লস্কর আল মামুন। সরাসরি প্রথমেই যাচ্ছি সাকির কাছে। ধন্যবাদ ধ্রুব এবং ধন্যবাদ রাইসা জান্নাত। আমরা রাইসার যে বিশ্লেষণ সেটি আমরা শুনলাম এবং তিনি চমৎকারভাবে একেবারে সর্বশেষ ভোটের ফলাফলটি সময় সংবাদের দর্শকের জন্য আসলে তিনি তুলে ধরেছেন। আমি এই মুহূর্তে রয়েছি ওয়াশিংটন ডিসির পাশেই যে ভার্জিনিয়া অঙ্গরাজ্য, এখানেও বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করেন এবং এই ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি ভোট কেন্দ্রে এখানে আমি সকালবেলায় ছিলাম এবং বিপুল সংখ্যক মানুষ এখানে লাইন ধরে ভোট দিয়েছে। এখন রাত, এখন থেকে 2 ঘন্টা আগে এখানে ভোট শেষ হয়ে গেছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে। এবং আমি যখন এই ভোট কেন্দ্রে আসলাম তখন দেখি যে এই ভোট কেন্দ্রে এখন একটি মানুষও নেই। অর্থাৎ যে মেশিনের মাধ্যমে, যেভাবে প্রযুক্তির মাধ্যমে যেভাবে ভোটগুলো কাউন্ট হয়েছে, যখনই একজন ভোটার ভোট
ভোটটি দেন, স্ক্যান করেন ব্যালট, তখনই কিন্তু তার ভোটটি কাউন্ট হয়ে যায়। সেই কারণে যখনই ভোট গ্রহণ শেষ হয়েছে তারপরেই কিন্তু কম্পিউটারাইজড পদ্ধতিতে 10 থেকে 15 মিনিটের মধ্যেই একটি কেন্দ্রের ফলাফল কিন্তু পাওয়া সম্ভব। যে কারণে এইখানে 2 ঘন্টার মধ্যে এই কেন্দ্রটিতে কিন্তু আর কোনো মানুষ নেই, এই জন্য আমরা দ্রুত ফলাফল পাচ্ছি। কিন্তু এই ফলাফলগুলোর কিন্তু কিছু বিশ্লেষণ রয়েছে, সেটি হচ্ছে যে গ্রামাঞ্চলের ভোট নাকি শহরাঞ্চলের ভোট, আরবান এরিয়া এবং রুরাল এরিয়ার ভোটের সঙ্গে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আমরা সময় সংবাদের দর্শকদেরকে এই নিয়ে আমরা রিপোর্ট করেছিলাম যে যুক্তরাষ্ট্রের গ্রামে যারা বসবাস করেন তাদের মধ্যে কিন্তু রিপাবলিকান অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সমর্থন অনেক বেশি, এবং যুক্তরাষ্ট্রের যেসব শহরগুলো রয়েছে বড় বড় শহর, সেই সব শহরে কিন্তু অনেক মানুষ বসবাস করেন, সেই শহরের ভোট, শিক্ষিত ভোটগুলো সেগুলো কিন্তু সবসময় ডেমোক্রেট প্রার্থীর ঝুলিতেই যায়, অর্থাৎ কমলার ঝুলিতেই এই ভোটগুলো যাবে। এখন যে ভোটগুলো গণনা করা হয়েছে সেই ভোটগুলো কি গ্রামাঞ্চলের ভোট নাকি শহরাঞ্চলের ভোট, সেটির উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এখন যদি দেখা যায় যে শহরাঞ্চলের ভোট গণনা হয়েছে বেশি এবং সেইখানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন, তাহলে কিন্তু ধরেই নেওয়া যেতে পারে যে তার বিজয় হবে। আর উল্টো দিকে যদি আমরা দেখি যে গ্রামাঞ্চলের ভোটগুলো শুধু গণনা করা হয়েছে এবং সেখানে ট্রাম্প এগিয়ে রয়েছেন, তাহলে কিন্তু ট্রাম্পকে এগিয়ে রাখা যাবে না, এবং কে জয়ী হবেন, কমলা কি জয়ী হবেন নাকি ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন, সেই বিষয়গুলো কিন্তু বোঝার জন্য আরও বিভিন্ন অঞ্চলের যে ভোটগুলো সেইগুলো কিন্তু আসতে হবে। যে কারণে এখন যে 150-এরও বেশি ইলেকটোরাল ভোট ডোনাল্ড ট্রাম্প পেয়ে গেছেন, 270টি দরকার, আর কোথায় সেই 27টি কিংবা মাত্র 30টি ইলেকটোরাল ভোট ডেমোক্রেট প্রার্থী এখন পর্যন্ত পেয়েছেন, তাতে করে কিন্তু কিছুই এখনো অনুমান করা সম্ভব নয় যে কমলা হ্যারিস পরাজিত হতে চলেছেন এবং ডোনাল্ড ট্রাম্প অবশ্যই বিজয়ী হতে চলেছেন। আমাদের খেয়াল রাখতে হবে 7টি অঙ্গরাজ্য যে দোদুল্যমান, সেই 7টি দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোট কোন দিকে যাচ্ছে। তবে আমি যেখানে এখন ভার্জিনিয়ায় রয়েছি, ভার্জিনিয়া কিন্তু একটি ব্লু স্টেট, অর্থাৎ ডেমোক্রেট সমর্থিত একটি অঙ্গরাজ্য। এখানে 45% ভোট কিন্তু ইতিমধ্যে গণনা হয়ে গেছে। 45% কিন্তু অনেক বড়। সেখানে কিন্তু এই ব্লু স্টেটের মধ্যেও কিন্তু 0.1 অর্থাৎ সামান্য ভোটের ব্যবধানে ট্রাম্প এগিয়ে রয়েছেন। সব কিছু মিলিয়ে হাড্ডাহাড্ডি যে লড়াই, সেই লড়াইয়েরই কিন্তু আমরা আভাস পাচ্ছি। তবে এটি বোঝার জন্য আরও কিছু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি এখন যাব, আমার সহকর্মী রয়েছেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে, লস্কর আল মামুন, সেখানকার ভোটের সর্বশেষ কী পরিস্থিতি তা জানার জন্য। লস্কর আল মামুন। হাসানুজ্জামান সাকি যেমনটি বলছিলেন, ভার্জিনিয়া থেকে আমি রয়েছি লস অ্যাঞ্জেলেসে। এখানকার ভোট কেন্দ্রের অবস্থা জানাচ্ছি আপনাদেরকে। আমরা এখন যেখানে রয়েছি সেই ভোট কেন্দ্রটি এখন 6:20 অর্থাৎ স্থানীয় সময় 6:20। আরও প্রায় 1.5 ঘন্টা পর এই পোলটি ক্লোজ হবে, অর্থাৎ এই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সমাপ্ত হবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই ভোট কেন্দ্রতে এত বেশি ভোটারদের লাইন রয়েছে। আমরা কিছু সময় আগে এখানকার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এত বেশি লম্বা লাইন রয়েছে, এত বেশি ভোটার উপস্থিতি শেষ মুহূর্তে হয়েছে যে তাদের সকলের ভোট নিতে গেলে এখানে মধ্যরাত পর্যন্ত তাদেরকে ভোট গ্রহণ করতে হবে, এটি কিন্তু তারা জানিয়েছেন। তবে তারা এটি নিশ্চয়তা দিয়েছেন যারা লাইনের ভিতরে, অর্থাৎ স্থানীয় সময় এখানকার সময় রাত 8টার মধ্যে যারা ভোটের লাইনের মধ্যে দাঁড়াবে তাদের সকলের ভোট তারা নেবেন। তবে সকলের ভোট নিতে গিয়ে তারা যে সময়টি বলেছেন আমাদেরকে, সেটি বলেছেন যে মধ্যরাত পর্যন্ত তারা ভোট গ্রহণ করবেন এবং তারপরে তারা গণনার কাজ শুরু করবেন। তো এত বেশি উপস্থিতি এখানে হয়েছে যে কারণে তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে প্রশাসন কর্মকর্তাদের। এখান থেকে আমরা লক্ষ্য করেছি যে বাড়তি যে অন্য যে জায়গা, যে কেন্দ্রগুলো এখন বন্ধ হয়ে গেছে, সেই কেন্দ্র থেকে কিছু কর্মকর্তাদেরকে আবার এখানে নিয়ে আসা হয়েছে এই ভোট তড়িৎগতি করার জন্য। এবং আমরা লক্ষ্য করেছি যে লাইনে দাঁড়িয়ে তাদেরকে একটি কিউআর কোড দেওয়া হচ্ছে, যে কোডটিতে তারা আগে ভাগে ভোটের প্রস্তুতি নিতে পারেন এবং কেন্দ্রে গিয়ে যাতে সময় না লাগে। একটি বিষয় জানিয়ে রাখি যে এবারের যে ভোট, এবং এই ভোট দিতে গিয়ে একজন ভোটারকে কমপক্ষে প্রায় 10 থেকে 15 মিনিট ব্যয় করতে হয় বুথে, অর্থাৎ একজন ভোটারকে কমপক্ষে
30টিরও বেশি ভোট দিতে হয়। সুতরাং বুথে গিয়ে তাদের যে সময় নষ্ট হয় সেটি যাতে না হয় সেজন্য তারা একটা QR কোড দিচ্ছে, যাতে আগে যখন লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থা তারা সেটি করতে পারেন, সেই ব্যবস্থা তিনি করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটি শুনেছিলাম একটু আগে, যে গাজার উপরে যে ইসরায়েলি আগ্রাসন, লেবাননের উপরে যে ইসরায়েলি আগ্রাসন, এটি কেবল মুসলমান ভোটারদের প্রভাবিত করে নাই, এখানকার যারা মার্কিনী রয়েছেন, যারা মানবিকতার দৃষ্টিতে কথা বলেন, তাদেরকেও কিন্তু প্রভাবিত করেছে। এই কারণে বিপুল সংখ্যক ভোটাররা উপস্থিত হয়েছে তাদের ব্যালটে সেটি প্রতিফলন দেখানোর জন্য। তো এই ছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে আমার কাছে ভোট গ্রহণের সবশেষ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া এবং ক্যালিফোর্নিয়া থেকে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবার রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। এদিকে নানা কারণে এবার আনুষ্ঠানিক ফল ঘোষণায় কয়েকদিন সময় লাগতে পারে বলে আভাস নিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। ফলে চূড়ান্ত ফল পেতে লাগতে পারে কয়েকদিন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন ইতিহাসে এই প্রথম ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। কেন্দ্রে এসে ভোটাররা বলছেন এর আগে এত ভোটার উপস্থিতি কখনো দেখেননি তারা। চরম উত্তেজনার এই নির্বাচনের ফলাফল পেতে দেরি হওয়ার কথা আগেভাগেই জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এ নিয়ে মার্কিন নাগরিকদের পাশাপাশি উদ্বিগ্ন পুরো বিশ্ব। দ্রুততম সময়ের মধ্যেই তারা জানতে চায় নতুন প্রেসিডেন্টের নাম। 2020 সালের নির্বাচনে মার্কিন সংবাদ মাধ্যম জো বাইডেনকে জয়ী ঘোষণা করে ভোটের 2 দিন পর 7 নভেম্বর। 2016 ও 2012 সালে অবশ্য ভোটারদের ফলাফল পেতে সময় লেগেছিল আরও বেশি। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি হওয়ার কারণে গণনায় আরও বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। তার উপরে প্রার্থীরা ভোট পুনঃগণনার দাবি করতে পারে এমন ধারণা মাথায় রেখে এবার আরও সতর্ক থাকছে নির্বাচন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ভোটের পদ্ধতির নির্দিষ্ট বিধি রয়েছে। ভোট গণনার পদ্ধতিও আলাদা। 3 পদ্ধতির মাধ্যমে নেওয়া হয় ভোট: হ্যান্ডমার্ক করা কাগজের ব্যালট মার্কিং ডিভাইস বা BMD ও ডাইরেক্ট রেকর্ডিং ইলেকট্রনিক বা DRI এর মাধ্যমে ভোট নেওয়া হয়। এর মধ্যে বহুল প্রচলিত কাগজের ব্যালট ব্যবহৃত প্রায় 70%। 25%-এরও বেশি ভোটার ব্যবহার করেন কম্পিউটার নিয়ন্ত্রিত ভোটদান পদ্ধতি BMD। ব্যাটেল গ্রাউন্ডের যে ভোটগুলা আছে যেগুলোর মাধ্যমে আমাদের ইলেকশনের রেজাল্ট কে প্রেসিডেন্ট হবে সেটা নির্ধারিত হবে, সেইখানে সবাই একটু খুব কেয়ারফুলি ভোট গণনা করবে। দেশটিতে ভোট গণনার পদ্ধতিতেও রয়েছে কিছুটা ভিন্নতা। ভোটের দিন যে ভোট পড়ে তা প্রথমে গণনা করা হয়, এরপর আগাম ও ডাকযোগে আসা ভোট গণনা করা হয়, সবশেষে গণনা করা হয় অভিবাসী ও সামরিক ভোট। যান্ত্রিক পদ্ধতিতে ভোট গণনার পাশাপাশি প্রয়োজনে হাতে ভোট গণনারও ব্যবস্থা রয়েছে। মেইল ইন ব্যালট ব্যবস্থায় দেয়া ভোটের বৈধতা যাচাই ও গণনার প্রক্রিয়াও সময় সাপেক্ষ। মূলত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ডাকযোগে দেশের ভেতরে ও দেশের বাইরে থেকে গৃহীত ভোট গণনার প্রক্রিয়ায় বেশি সময় লাগে। 2 দলের জন্য জয় পরাজয়ে বড় প্রভাবক হিসেবে দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া ও উইসকনসিন নিয়ে 5 নভেম্বরের আগে ভোট গণনার প্রক্রিয়া শুরু করার নিয়ম না থাকায় সার্বিকভাবে ভোট গণনা ধীর হতে পারে। এছাড়াও কোনো অঙ্গরাজ্যে ভোট সমান হলে সেখানে ভোট পুনর্গণনা করতে আরও সময়ের প্রয়োজন। 2020 সালের নির্বাচনে চূড়ান্ত ফল পেতে সময় লেগেছিল বেশ কয়েকদিন। তবে এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি বেশি হওয়ায় দেরির শঙ্কা করছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতেই ভোট গণনায় সময় লাগতে পারে আরও বেশি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে আরও আমরা জানবো। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী রায়হানুন রানা। রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদেরকে কি জানাবেন এখন পর্যন্ত কি অবস্থা ভোটের? কে এগিয়ে আছে, ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস? ইমদাদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের পর এখন চলছে ভোট গণনা। এরই মধ্যে কিন্তু আমাদের হাতে বেশ কিছু অঙ্গরাজ্যের ফল এসেছে এবং একটা বিষয় বলে রাখি যে ইতিহাসের সামনে যুক্তরাষ্ট্র প্রথম নারী প্রেসিডেন্ট নাকি ট্রাম্পের প্রত্যাবর্তন, এই নিয়ে কিন্তু আলোচনা চলছে। কারণ আপনারা জানেন যে দুইজনই এবার কিন্তু তুমুল হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের মধ্য দিয়ে প্রচারণা চালিয়েছেন এবং সবশেষ আজকে কিন্তু সেই ফল আসতে শুরু করেছে। এবং আমি যদি বলি যে মোট
538টি ইলেকট্রাল কলেজ, সেই 538টি ইলেকট্রাল কলেজের মধ্যে ট্রাম্প কিন্তু এরই মধ্যে 211টি ইলেকট্রাল কলেজে এগিয়ে রয়েছেন। প্রয়োজন 270 ইলেকট্রাল কলেজ। অন্যদিকে কমলা হ্যারিস কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত 145টি ইলেকট্রাল কলেজে এগিয়ে আছেন। আমরা একটু সরাসরি দেখতে চাই কোন অঙ্গরাজ্যে কী অবস্থা। আমরা শুরুতে যদি একটু দেখি যে উইসকনসিন আমরা কেন আসলাম, উইসকনসিন একটি দোদুল্যমান অঙ্গরাজ্য। সেই অঙ্গরাজ্যে ট্রাম্প এগিয়ে আছে। ট্রাম্প 50.0% ভোটে এগিয়ে আছে। হ্যারিস 48.3% ভোটে কিন্তু এখানে ভোট পেয়েছেন। অন্যদিকে আরেকটি যদি আমরা দোদুল্যমান অঙ্গরাজ্য যাই, পেনসিলভেনিয়া, আমরা পেনসিলভেনিয়াতে যদি দেখি পেনসিলভেনিয়ার রেজাল্ট, ট্রাম্প কিন্তু এখানে এগিয়ে আছে। বারবার বলা হচ্ছিল যে এই নির্বাচনে সবচেয়ে যে অঙ্গরাজ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই অঙ্গরাজ্যটি হচ্ছে পেনসিলভেনিয়া। এখানে আপনারা দেখছেন যে ট্রাম্প 51 ভোট পেয়ে এগিয়ে আছে। অন্যদিকে হ্যারিস কিন্তু 47.9% ভোট পেয়েছেন। আমরা যদি আরেকটু দেখতে চাই যে অ্যারিজোনা কিন্তু আরেকটি দোদুল্যমান অঙ্গরাজ্য, সেখানে কিন্তু এই অঙ্গরাজ্যেও কিন্তু ট্রাম্প এগিয়ে আছেন। ট্রাম্প এখানে পেয়েছেন 49.6% ভোট। অন্যদিকে হ্যারিস কিন্তু 49.5% ভোট। আমরা আরেকটু যদি দেখি, আরেকটা অঙ্গরাজ্য যদি আমরা যাই, মিশিগান, বলা হচ্ছে যে মিশিগানে যে ভোটাররা আছেন তাদের মধ্যে বেশিরভাগ আরব আমেরিকান ভোটার, এবং তারা কিন্তু এই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। এবং বলা হচ্ছিল যে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্য জুড়ে, সেই যুদ্ধের কারণে কিন্তু মিশিগানের ভোটাররা হয়তো ডেমোক্রেটকে ভোট নাও দিতে পারেন, এমন একটা কথা হচ্ছিল। কিন্তু ফল বলছে সেই অঙ্গরাজ্যেও ডেমোক্রেটরা এগিয়ে আছেন, এবং হ্যারিস তিনি কিন্তু এখানে 50.8% ভোট পেয়েছেন। অন্যদিকে ট্রাম্প কিন্তু 47.4% ভোট পেয়েছেন। এবং বলি যে মিশিগানে কিন্তু মোট ইলেকট্রাল ভোট সংখ্যা আপনার 15টি। অন্যদিকে আমরা যদি আরেকটা অঙ্গরাজ্য দেখতে চাই যে আরকানসাস, সেখানে ট্রাম্প এগিয়ে, এখানে 63.6% ভোট পেয়েছেন ট্রাম্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি যে বড় অঙ্গরাজ্য দিক দিয়ে টেক্সাস, সেই টেক্সাসে ট্রাম্প কিন্তু 56.3% ভোট পেয়েছেন। অন্যদিকে হ্যারিস কিন্তু 42.3% ভোট এখানে পেয়েছেন। এই নির্বাচনে কিন্তু মানে খুব বেশি ভোটার আমরা দেখতে পেয়েছি যে অনেক বেশি মানুষ ভোট দিয়েছেন, এবং 4 কোটির বেশি ভোট পেয়েছেন মানে কামালা হ্যারিস, এবং 5 কোটির বেশি ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে যে সাম্প্রতিক যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের মধ্যে কিন্তু এবারে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। এর মধ্যে আমরা যদি আরেকটু দেখতে চাই যে নিউ ইয়র্কের কী অবস্থা, যেখানে আমাদের সবচেয়ে বেশি বাংলাদেশিরা বসবাস করেন, সেই নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে কিন্তু বরাবরই ডেমোক্রেটদের দখলে থাকে। এবারও কিন্তু আমরা দেখছি যে সেখানে ডেমোক্রেটরা খুব ভালো অবস্থানে আছেন, এবং 56.5% ভোট কিন্তু কমলা হ্যারিস পেয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে পেয়েছেন 43.0% ভোট। আমরা ট্রাম্পের যে অঙ্গরাজ্য, ট্রাম্প যেখানে আছেন এই মুহূর্তে, সেই ফ্লোরিডায় যদি আমরা দেখি, ফ্লোরিডায় কিন্তু ট্রাম্পই এগিয়ে আছে, এবং ট্রাম্প কিন্তু এখানে 56.1% ভোট পেয়েছেন। অন্যদিকে কমলা হ্যারিস এখানে পেয়েছেন 42.7% ভোট। আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাই, উইমিংয়ে ট্রাম্প এগিয়ে আছেন, নর্থ ডাকোটাতেও ট্রাম্প এগিয়ে আছেন। ডেমোক্রেটদের শিবির হিসেবে পরিচিত কলোরাডো, এখানে কিন্তু কমলা হ্যারিস এবারও কিন্তু জয় নিশ্চিত করেছেন, এবং 55.0% ভোট তিনি এখানে পেয়েছেন। আমরা যদি আরেকটু দেখি যে টেনেসিতে কিন্তু ট্রাম্প এগিয়ে, ট্রাম্প এখানে পেয়েছেন 64.7% ভোট। অন্যদিকে হ্যারিস কিন্তু 33.9% ভোট এখানে পেয়েছেন। আমরা যদি একটু দেখি যে মন্টানাতে কিন্তু ট্রাম্প এগিয়ে, 61.2% ভোটে কিন্তু ট্রাম্প মন্টানে এগিয়ে, এবং অন্যদিকে আপনার কমলা হ্যারিস তিনি কিন্তু 35.8% ভোটে পেয়েছেন। আমরা যদি আরেকটু দেখি যে কানসাসে কিন্তু প্রেসিডেন্ট
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু ৫৫.৭% ভোট পেয়েছেন। এছাড়াও আমরা যদি আর একটু দেখি যে নর্থ ক্যারোলিনাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছে। শুধুমাত্র কিন্তু এই ইলেকটোরাল কলেজ না দর্শক, ইলেকটোরাল কলেজের পাশাপাশি আমরা যদি দেখি যে আপনার মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদ, এই দুইটা জায়গাতেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি এগিয়ে আছে। মার্কিন পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন আমরা হয়তো খুব অল্প সময়ের মধ্যেই জানতে পারবো যে ডোনাল্ড ট্রাম্প আবারও আসছেন নাকি প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পাচ্ছে যুক্তরাষ্ট্র। সে বিষয়টি আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জানাতে পারবো। বলা যায় যে এবারের নির্বাচন একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। ইমদাদ, এই ছিল আসলে আমার কাছে সবশেষ। রাহেলুন রানা, আপনাকে ধন্যবাদ। এখন পর্যন্ত 211 ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের কথা যদি বলি, এবং কমলা হ্যারিস পেয়েছেন 145টি। সেই খবর নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাহেলুন রানা। আমরা মার্কিন নির্বাচনের আরও খবর জানবো। ভার্জিনিয়াতে আছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি এবং ক্যালিফোর্নিয়ায় আছেন সহকর্মী লস্কর আল মামুন। আমরা সরাসরি প্রথমেই যাব সাকির কাছে। এবং এইখানেই তিনি আন্ডার গ্র্যাজুয়েট করেছেন। সেখানে যে ইলেকশন নাইট, সেই ইলেকশন নাইটের ঠিক আয়োজনের ঠিক সামনে আমরা রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক ডেমোক্রেট সমর্থক এবং যে কমলা হ্যারিসের সমর্থক, তারা এখানে ভিড় করেছেন। তারা একটি উৎসব আমেজের মধ্যে এতক্ষণ ছিলেন, কিন্তু যতই সময় গড়াচ্ছে এবং যতই ভোটের ফলাফল আসতে শুরু করেছে, ততই কিন্তু এই ডেমোক্রেট শিবিরে কিন্তু কিছুটা বিষাদের ছায়া নেমে এসেছে। সেই তাদের যে আনন্দ, সেই আনন্দের যে আকাশ, সেই আকাশ দেখতে পাচ্ছি যে মেঘে ছেয়ে যাচ্ছে এবং তারা অনেকেই আস্তে আস্তে বাড়ি ফিরে যাচ্ছেন। যদিও এখনও চূড়ান্তভাবে কোনো কিছু বলা সম্ভব নয়, কিন্তু দোদুল্যমান যে 7টি অঙ্গরাজ্য রয়েছে, সেই 7টি অঙ্গরাজ্যের মধ্যে 6টি অঙ্গরাজ্যই কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু কিছুটা এগিয়ে রয়েছেন, কোথাও বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। শুধুমাত্র একটি অঙ্গরাজ্য মিশিগান, যে অঙ্গরাজ্যটি মুসলিম অধ্যুষিত বলা হচ্ছে এবং যেটিকে বলা হচ্ছিল যে এটি কমলা হ্যারিসের জন্য খুবই একটি চ্যালেঞ্জের একটি স্টেট হবে এবং এটি ভোটের সমীকরণ পরিবর্তন করে দিতে পারে এবং এই অঙ্গরাজ্যটি তিনি হারাতে চলেছেন। কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত মিশিগান অঙ্গরাজ্যটি কমলা হ্যারিস ধরে রাখতে পেরেছেন। তিনি কিছু ভোটের ব্যবধানে ট্রাম্পের থেকে এগিয়ে আছেন, কিন্তু অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে প্রায় 60 থেকে 70%, কোথাও 80-88% ভোট গণনা হয়ে গেছে। তাতে করে খুব কাছাকাছি একটি রেজাল্ট, একটি ফলাফল আমরা বুঝতে পারি যে যদি 2%, 2% কিংবা 3% বা কোথাও 1.5% যদি এগিয়ে থাকেন, তাহলে এটা ধরে নিতে পারি যে এই ট্রেন্ডটাই থাকবে এবং ট্রাম্পেই ওই সব অঙ্গরাজ্যগুলো বিজয়ী হতে চলেছেন। কিন্তু মিশিগান অঙ্গরাজ্যে কিছুটা এগিয়ে রয়েছেন কমলা, কিন্তু মাত্র সেই অঙ্গরাজ্যে 30% ভোট কিন্তু এখনো গণনা হয়েছে। তো সবকিছু মিলিয়ে যতই সময় যাচ্ছে ট্রাম্পের দিকেই এখন পাল্লা কিন্তু ভারী হচ্ছে। এই ছিল আমার কাছে কমলা হ্যারিসের যে হেডকোয়ার্টার, ক্যাম্পেইন হেডকোয়ার্টার হাওয়ার্ড কলেজ, সেই হাওয়ার্ড কলেজের সামনে থেকে সর্বশেষ ভোটের পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। আমরা এখন ফিরে যাচ্ছি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে রয়েছেন আমার সহকর্মী লস্কর আল মামুন। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। 246টি ইলেকটোরাল কলেজে জয় পেয়ে রিপাবলিকান শিবিরে চলছে উল্লাস। কমলা হ্যারিস পেয়েছেন 187টি। হতাশায় প্রচারণা শিবির ছাড়ছেন ডেমোক্রেট সমর্থকরা। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের 60তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শেষে এক একটি অঙ্গরাজ্য থেকে আসতে থাকে ফলাফল। স্পষ্ট হতে থাকে ইলেকটোরাল ভোটে ডোনাল্ড ট্রাম্পের আধিপত্য। কমলা হ্যারিসকে পেছনে ফেলে মার্কিন সিনেট, প্রতিনিধি পরিষদেও জয়কার রিপাবলিকানদের। এর আগে মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন মার্কিন নাগরিকরা, ছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। তাদের কাছে প্রার্থী বাছাইয়ে গুরুত্ব পেয়েছে অর্থনীতি, গর্ভপাত, স্বাস্থ্যনীতি, অভিবাসন, কর্মসংস্থান ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের মতো বিষয়। সারা পৃথিবীতে এখন মুসলমান নিধন করতেছে,
ডোনাল্ড ট্রাম্পের কাছে আমার আকুল আবেদন সে যেন এই দিকটা দেখে। এই জন্যই আমি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছি। বর্তমানে যে দ্রব্যমূল্য সব কিছু মিলিয়ে আমার কাছে অর্থনীতির উপরেই বেশি জোর দিয়েছি। এবারের নির্বাচনে নতুন ভোটারের সংখ্যা ছিল তুলনামূলক বেশি, নারী ভোটারের উপস্থিতিও ছিল লক্ষণীয়। আমি আজকে প্রথমবার ভোট দিছি, আমার অনেক ভালো লাগছে। I think this is a very important election. There's a lot of controversies. ফার্স্ট টাইম ভোট ছিল, খুব ভালো লাগছে, ভিতরে খুব শান্তিপূর্ণ পরিবেশ। এদিন ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচে ভোট দেন ডোনাল্ড ট্রাম্প। তার দুদিন আগে ডাকযোগে আগাম ভোট দিয়েছেন কমলা হ্যারিসও। I feel very confident. I have felt, we went in with a very big lead today, and it looks like Republicans have shown up in force. Thank you for taking the time. And we have all these volunteers here. You'd be really নির্বাচনে বিচ্ছিন্ন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে, তবে সার্বিকভাবে যুক্তরাষ্ট্র জুড়ে ভোট সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে সংস্থাগুলো। ডোনাল্ড ট্রাম্প কিংবা কমলা হ্যারিস যিনি জয়ী হন না কেন, ইতিহাস সৃষ্টি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ট্রাম্প যদি প্রেসিডেন্ট হন তা হবে বিরল প্রত্যাবর্তন, আর কমলা যদি প্রেসিডেন্ট হন সৃষ্টি হবে নজিরবিহীন এক দৃষ্টান্ত। এখন ভোটের ফলাফল কোন দিকে যায় তাই দেখার জন্য অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, এই মুহূর্তে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? মাকসুম, আপনাকে ধন্যবাদ। সবশেষ যে তথ্যটা আপনি বললেন, দর্শক বলতে চাই যে আমরা বারবার বলছি ইতিহাস হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। কেন বারবার বলছি ইতিহাস হতে যাচ্ছে? আপনারা জানেন যে এবারে নির্বাচনে দুই যে প্রার্থী, সেই দুই প্রার্থীকে নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের আভাসও ছিল। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত 538টি টোটাল ইলেকটোরাল কলেজের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন 246টি ইলেকটোরাল ভোটে। অন্যদিকে কমলা হ্যারিস কিন্তু এগিয়ে আছেন, পেয়েছেন এখন পর্যন্ত 187টি ইলেকটোরাল কলেজ। একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এই যে ফল আসা শুরু হয়েছে, এই ফল আসার পরে কিন্তু দুই দলের যে প্রচারণা শিবিরের যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারে কিন্তু দুই রকম একটা পরিস্থিতি বিরাজ করছে। এক জায়গায় উল্লাস চলছে, আরেক জায়গায় হতাশা। আমরা একটু রয়টার্সের মাধ্যমে সরাসরি দেখে আসতে চাই সেই দুই দলের প্রচারণা সদর দপ্তরের অবস্থা। The 2 a.m. hour? Are we going to 2 a.m. or 3? What are we doing here? Arizona sticking here at 0.7. What's that? Just keep going. Okay, you got it. This is Nevada, so we're starting to get our first numbers in from Nevada. For any of the nerds and geeks out there that have been deep in the weeds about the early voting, you've been watching Nevada. And Nevada's been a pretty good marker there for Republicans. This is a quick count here now. It's saying 75% of the vote is in, and Trump's got a firm lead at 3.4 points, roughly just a tad under 35,000 votes. Clark County, Las Vegas, 70% of the votes in the Silver State here all come from Nevada. Let's see what's happening right now. Okay, Harris, just a tick over 50.2 with 80%. I want to go comparison's sake, 8 years ago, why not, right? In Nevada, I don't know what this number is. We'll find out together, okay? যে ট্রাম্পের সমর্থকরা কিন্তু অবস্থান নিয়েছেন সেই ফ্লোরিডায় তাদের প্রচারণা শিবিরের যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারের সামনে, এবং ট্রাম্প সেখানে বক্তব্য রাখতে পারেন বলে আশা করা হচ্ছে। এবং আমরা দেখেছি এর আগে 2016 সালের নির্বাচনে কিন্তু মধ্যরাতে ট্রাম্প সেখানে আসেন এবং ট্রাম্প বক্তব্য রাখেন। আজকেও সেখানে ট্রাম্প আসতে পারেন। আবার অন্যদিকে আরেকটা অবস্থা কিন্তু আমরা দেখছি যে ডেমোক্র্যাট শিবিরের ওয়াশিংটন ডিসির যে চিত্র, সেখানে কিন্তু অনেকটা হতাশা আমরা লক্ষ্য করছি। কমলা হ্যারিসের সমর্থকরা কিন্তু সেখান থেকে চলে যাচ্ছেন, এটা আমরা দেখছি একটু আগে। যদিও আমরা এই মুহূর্তে কিন্তু ট্রাম্পের যে প্রচারণা শিবির, সেই প্রচারণা শিবিরের হেডকোয়ার্টার থেকে আমরা এখন দেখছি যে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু সরাসরি যদি আমরা একটু আলোচনায় যাই যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে কোন অঙ্গরাজ্যে আসলে কোন প্রার্থী ভালো করলো, সবচেয়ে আলোচনায় ছিল কিন্তু 60টি অঙ্গরাজ্য। আপনারা জানেন যে বারবার বলছিলাম আমরা যে দোদুল্যমান 60টি অঙ্গরাজ্য। সেই 60টি অঙ্গরাজ্যে আমরা যদি একটু সবশেষ ফল দেখি, এরই মধ্যে কিন্তু নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প জয় পেয়েছেন। 2020 সালের নির্বাচনে কিন্তু ট্রাম্প এখানে জয়ী হয়েছিলেন।
যদিও 2020 সালের নির্বাচনে কিন্তু বাইডেন অন্য বাকি যে সেই ছয়টি অঙ্গরাজ্যে কিন্তু বাইডেন জয়ী হয়েছিলেন। এবার কিন্তু আমরা পুরোপুরি চিত্র একটু অন্যরকম দেখছি, কারণ আপনারা দেখেন যে অ্যারিজোনা, নেভাডা, উইসকনসিন, মিশিগান, পেনসিলভেনিয়া সবগুলোতে কিন্তু ট্রাম্প এগিয়ে আছে। ফাইনাল রেজাল্ট আসবে, আমরা যদি একটু দেখি যে কত ভোটের ব্যবধানে তারা এগিয়ে আছে। আমরা একটু শুরুতে যদি নেভাদা দেখি, নেভাদায় ডোনাল্ড ট্রাম্প 50.9% ভোটের ব্যবধানে এগিয়ে আছে এবং কামালা হ্যারিস কিন্তু 47.5% ভোটে এগিয়ে আছে। এই নির্বাচনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ইস্যু ছিল সেই ইস্যু হচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আরব আমেরিকান যে ভোটাররা আছেন তারা কিন্তু বারবার বলছিলেন এই যুদ্ধের কারণেই তারা কামালা হ্যারিস বা ডেমোক্রেটকে ভোট দেবেন না। তার কিন্তু একটা প্রভাব কিন্তু মিশিগানে পড়ছে, কারণ মিশিগানে কিন্তু সবচেয়ে বেশি মুসলিম ভোটার মিশিগানে, এবং সেই মিশিগানে কিন্তু গতবার বাইডেন জয়লাভ করেছিলেন। যদিও এবার কিন্তু আমরা দেখছি উল্টো চিত্র, ট্রাম্প সেখানে 52.3% ভোটে এগিয়ে আছেন। অন্যদিকে কিন্তু কামালা হ্যারিস 45.9% ভোট এখানে পেয়েছেন। এরপর আরেকটা যে দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া, আমরা যদি একটু দেখি, এই পেনসিলভেনিয়াতে কিন্তু আপনারা জানেন যে ট্রাম্পের উপরে হামলা হয়েছিল এবং এই হামলার কারণে কিন্তু ট্রাম্প গুলিবিদ্ধ হয়েছিলেন, তার কানে আঘাত পেয়েছিলেন তিনি। সেই পেনসিলভেনিয়াতে কিন্তু আমরা দেখছি ট্রাম্প এগিয়ে আছেন। গতবার 2020 সালের নির্বাচনে বাইডেন এখানে এগিয়েছিলেন, এবার কিন্তু ট্রাম্প এগিয়ে আছেন এবং হ্যারিসের এখানে ফল 47.8%। এরপর আরেকটি অঙ্গরাজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা উইসকনসিন। সেই উইসকনসিন আমরা যদি দেখেছি 2020 সালে এখানেও কিন্তু বাইডেন জয়লাভ করেছিলেন, সেখানে কিন্তু ট্রাম্প এগিয়ে আছেন। ট্রাম্প সেখানে 51.2% ভোট পেয়েছেন। অন্যদিকে কিন্তু হ্যারিস 47.1% ভোট এখানে পেয়েছেন। যদি বলি যে এবারের নির্বাচনে শুধুমাত্র এই অঙ্গরাজ্য বলি, শুধুমাত্র প্রেসিডেন্ট ইলেকট্রাল কলেজ না, পাশাপাশি কিন্তু ভোট হচ্ছে প্রতিনিধি পরিষদ এবং সিনেটেও। আপনারা জানেন যে মার্কিন পার্লামেন্ট 2 কক্ষ বিশিষ্ট, সেই জায়গাতেও কিন্তু যদি বলি সিনেটেও কিন্তু রিপাবলিকানরা এগিয়ে আছে এবং পার্লামেন্টের যে নিম্নকক্ষ হাউস অফ কমন্স সেখানেও কিন্তু মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস মানে প্রতিনিধি পরিষদ, সেখানেও কিন্তু মানে ট্রাম্পের যে দল রিপাবলিকান তারা কিন্তু এগিয়ে আছে। সেদিক দিয়ে যদি বলি যে এবারের নির্বাচনে কিন্তু প্রেসিডেন্ট বলেন, সিনেট বলেন, প্রতিনিধি পরিষদ বলেন, সব জায়গায় কিন্তু ট্রাম্পের যে দল রিপাবলিকান তারা কিন্তু এগিয়ে আছে। এছাড়াও কিন্তু যদিও আমরা দেখি যে নিউ ইয়র্কে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি আমাদের বসবাস করেন, সেখানে কিন্তু বরাবরের মতোই কিন্তু সেই নিউ ইয়র্ক অঙ্গরাজ্য নিজেদের কাছে ধরে রেখেছে ডেমোক্রেটরা। কামালা হ্যারিস সেখানে 55.2% ভোটে এগিয়ে আছেন এবং ট্রাম্প সেখানে ভোট পেয়েছেন 44.1% ভোট। সব দিক নিয়ে যদি আমরা দেখি যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কিন্তু আবারও সেই পুনরাবৃত্তি কিন্তু হচ্ছে। যদি বলি যে 132 বছর আগে কিন্তু একবার ইতিহাস হয়েছিল, সেই ইতিহাস কিন্তু আবারও হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। ট্রাম্প কিন্তু একবার হেরে যাওয়ার পর বর্তমান যে বা সবশেষ যে ফল আমাদের কাছে, সেই ফল অনুযায়ী কিন্তু আমরা মানে যতটুকু বলা যায় যে ট্রাম্পই আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসতে যাচ্ছেন এবং যদি ট্রাম্পই আসেন তাহলে কিন্তু একটা ইতিহাসই হচ্ছে। 132 বছর পর আবারও কোনো প্রেসিডেন্ট হারার পরে পরবর্তীতে আবারও জয়লাভ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। তো মাকসুম, এই ছিল আসলে আমার কাছে সবশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিও থেকে যুক্ত হয়েছিলেন রায়হানুল রানা। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে এই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকটোরাল যেই কলেজ ভোট, সেইখানে এখন পর্যন্ত আমরা আমাদের হাতে যে খবর পৌঁছিয়েছে তাতে আমরা দেখছি যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন। নির্বাচনের আরও খবর জানবো। এই মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে কমলা হ্যারিসের প্রচারণা শিবিরের সামনে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, ধন্যবাদ। ডেমোক্র্যাট শিবিরে এখন বিষাদের ছায়া। প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের সমর্থকদের ভাগ্যাকাশে যেন কালো মেঘ। সব কিছু মিলিয়ে বিষণ্ণ এখন ওয়াশিংটন ডিসি, কারণ এই ওয়াশিংটন ডিসি মূলত কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এবং এই শহরেই এখানেই বসবাস করেন জো বাইডেন হোয়াইট হাউসে এবং কমলা হ্যারিস, এবং এখানেই
ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস তিনি তার ইলেকশন যে প্রধান কার্যালয় হেডকোয়ার্টার এখানে স্থাপন করেছিলেন। এখানে যে ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেছেন সেই হাওয়ার্ড ইউনিভার্সিটিতে তিনি যে ইলেকশন ক্যাম্পেইন নাইট যে উৎসবের রাত সেই উৎসবের রাত উদযাপন করার জন্য সব প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পেরেছি যে যখনই ফলাফল কিছুটা ট্রাম্পের দিকে যাচ্ছে তখন কিন্তু তিনি আর এই ইলেকশন নাইটের এই সেলিব্রেশন পার্টিতে তিনি আসেননি। উল্টো দিকে এখানে যারা হাজার হাজার সমর্থক বিভিন্ন জায়গা থেকে এখানে জড়ো হয়েছিলেন ডেমোক্রেটিক প্রার্থীর, তারা কিন্তু একে একে সবাই ফিরে যাচ্ছেন বাসায় এবং সবার মুখেই একটা বিষণ্ণতার ছাপ। তো সব কিছু মিলিয়ে এখন যে 7টি দোদুল্যমান অঙ্গরাজ্য ভাগ্য নির্ধারণী, সেখানে 2টি অঙ্গরাজ্য ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প তার ঝুলিতে সেই ইলেকটোরাল ভোট দখল করে নিয়েছেন এবং এখন আরও যে 5টি দোদুল্যমান অঙ্গরাজ্য সেই দোদুল্যমান অঙ্গরাজ্যেও ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। অলৌকিক এবং বিরল কোনো কিছু না ঘটলে আমরা যে ভোটের যে সমীকরণ গাণিতিক যে হিসাব তাতে ধারণা করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পই হয়তো আবার প্রত্যাবর্তন ঘটছে হোয়াইট হাউসে। আমরা এই মধ্যরাতে রাত 1টারও বেশি সময় আমরা একজন বাংলাদেশি তরুণ ভোটারকে পেয়েছি। আমি একটু তার সঙ্গে কথা বলবো যে আপনি কি ভোট দিয়েছেন? জি, অ্যাজ এ ফার্স্ট টাইম ইউএস সিটিজেন, অ্যাজ এ ফার্স্ট টাইম আমি আজকে ভোট দিলাম। আচ্ছা, তো আপনি ভোট দেওয়ার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করেছেন এবারে নির্বাচনে? অ্যাজ এ ভোটার আমরা যেটা এক্সপেক্ট করি ইউএস এর ওভারঅল কন্ডিশন, ওভারঅল সিচুয়েশন অ্যান্ড জব এমপ্লয়মেন্ট সিচুয়েশন যেটা এখন চলছে, ইউএসএতে ক্রাইসিস চলছে অ্যান্ড আমরা দেখতেছি ওভারঅল ওয়ার্ল্ডে এখন মাল্টিপল ওয়ার্স চলতেছে, ইসরায়েল প্যালেস্টাইন, ইউক্রেন রাশিয়া। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এখন বন্ধ করা। অ্যান্ড আমরা সবসময় চাইবো যে ওয়ারগুলো বন্ধ হোক এবং একটা পিসফুল সিচুয়েশন তৈরি হোক, যেটার মাধ্যমে নতুন প্রেসিডেন্ট যেই আসুক না কেন আমরা তাকে ওয়েলকাম জানাই এবং আমরা চাইবো যে সে এগুলো স্টপ করে দিবে। জি, আপনি কাকে ভোট দিয়েছেন জানতে পারি? ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, ওকে, আপনার প্রতি শুভকামনা রইল। ঠিক আছে, শুনছিলেন যে আমাদের বাংলাদেশি যারা মুসলমান যারা তারা কিন্তু ব্যাপকভাবে তারা কিন্তু এবার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ভোট দিয়েছেন এবং এই ছিল আমার কাছে এই মধ্যরাতে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি এবং ফলাফলের খবর। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। হাসানুজ্জামান সাকি, আপনাকে ধন্যবাদ। ওয়াশিংটন ডিসিতে আমরা ডেমোক্র্যাট প্রার্থী বা ডেমোক্র্যাট শিবিরের যে চিত্র সেটা হাসানুজ্জামান সাকি তুলে ধরার চেষ্টা করছিলেন, সেখানকার প্রতিক্রিয়া, এমনকি যেখানে বাঙালি কমিউনিটি যেটা আছে সেই কমিউনিটি কি ভাবছে, কাকে ভোট দিয়েছে সেই বিষয়গুলো জানাচ্ছিলেন ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকি। সময় সংবাদে আরও থাকছে উৎকণ্ঠা কাটিয়ে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী রায়হানুন রানা। রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদেরকে কি জানাবেন এখন পর্যন্ত কি অবস্থা ভোটের, কে এগিয়ে আছে, ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস? ইমদাদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের পর এখন চলছে ভোট গণনা। এরই মধ্যে কিন্তু আমাদের হাতে বেশ কিছু অঙ্গরাজ্যের ফল এসেছে এবং একটা বিষয় বলে রাখি যে ইতিহাসের সামনে যুক্তরাষ্ট্র প্রথম নারী প্রেসিডেন্ট নাকি ট্রাম্পের প্রত্যাবর্তন, এই নিয়ে কিন্তু আলোচনা চলছে। কারণ আপনারা জানেন যে দুইজনই এবার কিন্তু তুমুল হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের মধ্য দিয়ে প্রচারণা চালিয়েছেন এবং সবশেষ আজকে কিন্তু সেই ফল আসতে শুরু করেছে। এবং আমি যদি বলি যে মোট 538টি ইলেকটোরাল কলেজ, সেই 538টি ইলেকটোরাল কলেজের মধ্যে ট্রাম্প কিন্তু এরই মধ্যে 211টি ইলেকটোরাল কলেজে এগিয়ে রয়েছেন। প্রয়োজন 270 ইলেকটোরাল কলেজ। অন্যদিকে কমলা হ্যারিস কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত 145টি ইলেকটোরাল কলেজে এগিয়ে আছেন। আমরা একটু সরাসরি দেখতে চাই কোন অঙ্গরাজ্যে কী অবস্থা। আমরা শুরুতে যদি একটু দেখি যে উইসকনসিন আমরা কেন আসলাম, উইসকনসিন একটি দোদুল্যমান অঙ্গরাজ্য। সেই অঙ্গরাজ্যে ট্রাম্প এগিয়ে আছে। ট্রাম্প 50.0% ভোটে এগিয়ে আছে। হ্যারিস 48.3% ভোটে কিন্তু এখানে ভোট পেয়েছেন। অন্যদিকে আরেকটি যদি আমরা দোদুল্যমান অঙ্গরাজ্য যাই, পেনসিলভেনিয়া, আমরা পেনসিলভেনিয়াতে যদি দেখি পেনসিলভেনিয়ার রেজাল্ট, ট্রাম্প কিন্তু এখানে এগিয়ে আছে। বারবার বলা হচ্ছিল যে এই নির্বাচনে
সবচেয়ে যে অঙ্গরাজ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই অঙ্গরাজ্যটি হচ্ছে পেনসিলভেনিয়া। এখানে আপনারা দেখছেন যে ট্রাম্প 51 ভোট পেয়ে এগিয়ে আছে। অন্যদিকে হ্যারিস কিন্তু 47.9% ভোট পেয়েছেন। আমরা যদি আরেকটু দেখতে চাই যে অ্যারিজোনা কিন্তু আরেকটি দোদুল্যমান অঙ্গরাজ্য, সেখানে কিন্তু এই অঙ্গরাজ্যেও কিন্তু ট্রাম্প এগিয়ে আছেন। ট্রাম্প এখানে পেয়েছেন 49.6% ভোট, অন্যদিকে হ্যারিস কিন্তু 49.5% ভোট। আমরা আরেকটু যদি দেখি, আরেকটা অঙ্গরাজ্য যদি আমরা যাই, মিশিগান। বলা হচ্ছে যে মিশিগানে যে ভোটাররা আছেন তাদের মধ্যে বেশিরভাগ আরব আমেরিকান ভোটার, এবং তারা কিন্তু এই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। এবং বলা হচ্ছিল যে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্য জুড়ে, সেই যুদ্ধের কারণে কিন্তু মিশিগানের ভোটাররা হয়তো ডেমোক্রেটকে ভোট নাও দিতে পারেন, এমন একটা কথা হচ্ছিল। কিন্তু ফল বলছে সেই অঙ্গরাজ্যেও ডেমোক্রেটরা এগিয়ে আছেন, এবং হ্যারিস তিনি কিন্তু এখানে 50.8% ভোট পেয়েছেন। অন্যদিকে ট্রাম্প কিন্তু 47.4% ভোট পেয়েছেন। এবং বলি যে মিশিগানে কিন্তু মোট ইলেকট্রাল ভোট সংখ্যা আপনার 15টি। অন্যদিকে আমরা যদি আরেকটা অঙ্গরাজ্য দেখতে চাই যে আরকানসাস, সেখানে ট্রাম্প এগিয়ে, এখানে 63.6% ভোট পেয়েছেন ট্রাম্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি যে বড় অঙ্গরাজ্য দিক দিয়ে টেক্সাস, সেই টেক্সাসে ট্রাম্প কিন্তু 56.3% ভোট পেয়েছেন। অন্যদিকে হ্যারিস কিন্তু 42.3% ভোট এখানে পেয়েছেন। এই নির্বাচনে কিন্তু মানে খুব বেশি ভোটার আমরা দেখতে পেয়েছি যে অনেক বেশি মানুষ ভোট দিয়েছেন, এবং 4 কোটির বেশি ভোট পেয়েছেন মানে কামালা হ্যারিস, এবং 5 কোটির বেশি ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে যে সাম্প্রতিক যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের মধ্যে কিন্তু এবারে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। এর মধ্যে আমরা যদি আরেকটু দেখতে চাই যে নিউ ইয়র্কের কী অবস্থা, যেখানে আমাদের সবচেয়ে বেশি বাংলাদেশিরা বসবাস করেন, সেই নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে কিন্তু বরাবরই ডেমোক্রেটদের দখলে থাকে। এবারও কিন্তু আমরা দেখছি যে সেখানে ডেমোক্রেটরা খুব ভালো অবস্থানে আছেন, এবং 56.5% ভোট কিন্তু কমলা হ্যারিস পেয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে পেয়েছেন 43.0% ভোট। আমরা ট্রাম্পের যে অঙ্গরাজ্য, ট্রাম্প যেখানে আছেন এই মুহূর্তে, সেই ফ্লোরিডায় যদি আমরা দেখি, ফ্লোরিডায় কিন্তু ট্রাম্পই এগিয়ে আছে, এবং ট্রাম্প কিন্তু এখানে 56.1% ভোট পেয়েছেন। অন্যদিকে কমলা হ্যারিস এখানে পেয়েছেন 42.7% ভোট। আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাই, উইমিংয়ে ট্রাম্প এগিয়ে আছেন, নর্থ ডাকোটাতেও ট্রাম্প এগিয়ে আছেন। ডেমোক্রেটদের শিবির হিসেবে পরিচিত কলোরাডো, এখানে কিন্তু কমলা হ্যারিস এবারও কিন্তু জয় নিশ্চিত করেছেন, এবং 55.0% ভোট তিনি এখানে পেয়েছেন। আমরা যদি আরেকটু দেখি যে টেনেসিতে কিন্তু ট্রাম্প এগিয়ে, ট্রাম্প এখানে পেয়েছেন 64.7% ভোট। অন্যদিকে হ্যারিস কিন্তু 33.9% ভোট এখানে পেয়েছেন। আমরা যদি একটু দেখি যে মন্টানাতে কিন্তু ট্রাম্প এগিয়ে 61.2% ভোটে কিন্তু ট্রাম্প মন্টানে এগিয়ে, এবং অন্যদিকে আপনার কমলা হ্যারিস তিনি কিন্তু 35.8% ভোটে পেয়েছেন। আমরা যদি আরেকটু দেখি যে কানসাসে কিন্তু সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু 55.7% ভোট পেয়েছেন। এছাড়াও আমরা যদি আরেকটু দেখি যে নর্থ ক্যারোলিনাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছে। শুধুমাত্র কিন্তু এই ইলেকটোরাল কলেজ না দর্শক, ইলেকটোরাল কলেজের পাশাপাশি আমরা যদি দেখি যে আপনার মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদ, এই দুইটা জায়গাতেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি এগিয়ে আছে। মার্কিন পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন আমরা হয়তো খুব অল্প সময়ের মধ্যেই জানতে পারবো যে ডোনাল্ড ট্রাম্প আবারও আসছেন, নাকি প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পাচ্ছে যুক্তরাষ্ট্র। সে বিষয়টি আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জানাতে পারবো। বলা যায় যে এবারের নির্বাচন একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। ইমদাদ, এই ছিল আসলে আমার কাছে সবশেষ। রাহেলুন, আপনাকে ধন্যবাদ। এখন পর্যন্ত 211 ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ইলেকট্রাল কলেজ ভোটের কথা যদি বলি, এবং কমলা হ্যারিস পেয়েছেন 145টি। সেই খবর নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রায়হানুন রানা। আমরা মার্কিন নির্বাচনের আরও খবর জানবো। ভার্জিনিয়াতে আছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি এবং ক্যালিফোর্নিয়ায় আছেন সহকর্মী লস্কর আল মামুন। আমরা সরাসরি প্রথমেই যাব সাকির কাছে। এবং এইখানেই তিনি আন্ডার গ্র্যাজুয়েট করেছেন। সেখানে যে ইলেকশন নাইট, সেই ইলেকশন নাইটের ঠিক আয়োজনের ঠিক সামনে আমরা রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক ডেমোক্রেট সমর্থক এবং যে কমলা হ্যারিসের সমর্থক তারা এখানে ভিড় করেছেন। তারা একটি উৎসব আমেজের মধ্যে এতক্ষণ ছিলেন, কিন্তু যতই সময় গড়াচ্ছে এবং যতই ভোটের ফলাফল আসতে শুরু করেছে, ততই কিন্তু এই ডেমোক্রেট শিবিরে কিন্তু কিছুটা বিষাদের ছায়া নেমে এসেছে। সেই তাদের যে আনন্দ, সেই আনন্দের যে আকাশ, সেই আকাশ দেখতে পাচ্ছি যে মেঘে ছেয়ে যাচ্ছে এবং তারা অনেকেই আস্তে আস্তে বাড়ি ফিরে যাচ্ছেন। যদিও এখনও চূড়ান্তভাবে কোনো কিছু বলা সম্ভব নয়, কিন্তু দোদুল্যমান যে 7টি অঙ্গরাজ্য রয়েছে, সেই 7টি অঙ্গরাজ্যের মধ্যে 6টি অঙ্গরাজ্যই কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু কিছুটা এগিয়ে রয়েছেন, কোথাও কোথাও বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। শুধুমাত্র একটি অঙ্গরাজ্য মিশিগান, যে অঙ্গরাজ্যটি মুসলিম অধ্যুষিত বলা হচ্ছে এবং যেটিকে বলা হচ্ছিল যে এটি কমলা হ্যারিসের জন্য খুবই একটি চ্যালেঞ্জের একটি স্টেট হবে এবং এটি ভোটের সমীকরণ পরিবর্তন করে দিতে পারে এবং এই অঙ্গরাজ্যটি তিনি হারাতে চলেছেন। কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত মিশিগান অঙ্গরাজ্যটি কমলা হ্যারিস ধরে রাখতে পেরেছেন। তিনি কিছু ভোটের ব্যবধানে ট্রাম্পের থেকে এগিয়ে আছেন, কিন্তু অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে প্রায় 60 থেকে 70%, কোথাও কোথাও 80-88% ভোট গণনা হয়ে গেছে। তাতে করে খুব কাছাকাছি একটি রেজাল্ট, একটি ফলাফল আমরা বুঝতে পারি যে যদি 2%, 2% কিংবা 3% বা কোথাও 1.5% যদি এগিয়ে থাকেন, তাহলে এটা ধরে নিতে পারি যে এই ট্রেন্ডটাই থাকবে এবং ট্রাম্পেই ওই সব অঙ্গরাজ্যগুলো বিজয়ী হতে চলেছেন। কিন্তু মিশিগান অঙ্গরাজ্যে কিছুটা এগিয়ে রয়েছেন কমলা, কিন্তু মাত্র সেই অঙ্গরাজ্যে 30% ভোট কিন্তু এখনো গণনা হয়েছে। তো সব কিছু মিলিয়ে যতই সময় যাচ্ছে ট্রাম্পের দিকেই এখন পাল্লা কিন্তু ভারী হচ্ছে। এই ছিল আমার কাছে কমলা হ্যারিসের যে হেডকোয়ার্টার, ক্যাম্পেইন হেডকোয়ার্টার হাওয়ার্ড কলেজ, সেই হাওয়ার্ড কলেজের সামনে থেকে সর্বশেষ ভোটের পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। আমরা এখন ফিরে যাচ্ছি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে রয়েছেন আমার সহকর্মী লস্কর আল মামুন। তার কাছে ভোটের কি খবর রয়েছে সেটি আমরা জানবো। লস্কর আল মামুন। ধন্যবাদ হাসানুজ্জামান সাকি। আমরা লক্ষ্য করছি যে এইমাত্র আমি যেখানে রয়েছি সেই ভোট কেন্দ্রটি কিছু সময় আগে, অর্থাৎ এখন থেকে প্রায় 12 থেকে 15 মিনিট আগে সেই ভোট কেন্দ্রটি তাদের ভোট গ্রহণ সেটি বন্ধ করেছে। অর্থাৎ ভোট গ্রহণ শেষ হয়েছে এই কেন্দ্রটির। ভোট গ্রহণ শেষ হওয়ার 5 মিনিট আগে আমি ভোট দিয়েছি এই কেন্দ্রটিতে এবং ভোট দেওয়ার পর আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি। তো যে বিষয়টি বলতে যাচ্ছি যে এইমাত্র যে ভোট গ্রহণ বন্ধ হয়েছে, অর্থাৎ ক্যালিফোর্নিয়ার ভোট গ্রহণ বন্ধ হয়েছে, তবে যে সমস্ত কেন্দ্রে এখনও ভোটার উপস্থিতি রয়েছে তাদের ভোট কিন্তু গ্রহণ করা হবে এবং সেটি কিন্তু কয়েকটি কেন্দ্রে প্রায় মধ্যরাত পর্যন্ত চলতে পারে এবং তারপরে সেই ভোট গণনার ফলাফল হবে। আমি একটি ভোটের বিষয়ে বলতে চাই, সেটি হচ্ছে যে একজন ভোটারকে কমপক্ষে 33টি ভোট দিতে হচ্ছে। একটি সময় সাপেক্ষ ব্যাপার, রীতিমতো ভোট দেওয়ার ব্যাপারটা একটি প্রস্তুতির ব্যাপার রয়েছে। এটিকে বলা হয় রীতিমতো পরীক্ষার মতো, অর্থাৎ 33টা ভোট দিতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে ভোটার যারা রয়েছে লাইনে থাকা অবস্থায় তাদেরকে একটি কিউআর কোড দেওয়া হয় এবং আপনার মোবাইল ফোনে সেই কিউআর কোডটি ইনস্টল করে ওখানে বসে আপনি ব্যালটে ভোট দিয়ে রাখতে পারেন এবং যখন বুথের মধ্যে যাবেন আপনার নাম এবং তথ্য যাচাই শেষে আপনাকে একটি ব্যালট দেওয়া হবে। সেই ব্যালটটি আপনি যখন স্ক্যান কিউআর কোড দিয়ে করবেন, অটোমেটিকলি সেটি প্রিন্ট হয়ে যাবে, তারপরে আপনি সেটি মেশিনের মধ্যে কাস্ট করে দেবেন। এইভাবে কিন্তু সময় কমিয়ে আনা হয়েছে। আপনি যদি পছন্দ করেন সেটি, কিন্তু আপনি যদি না পছন্দ করেন তাহলে আপনি আপনার মতো করে বুথে গিয়ে ভোট দিতে পারবেন। তো এই ছিল ভোটের অবস্থা। তো এখন আমার কাছে যেটি তথ্য সেটি হচ্ছে, আমরা শুনছিলাম যে ফলাফল
ফলাফল আসতে শুরু করেছে। আমি জেনেছি যে ক্যালিফোর্নিয়ার পার্শ্ববর্তী যে অ্যারিজোনা রয়েছে এবং নেভাদা রয়েছে, দুটি কিন্তু দোদুল্যমান অঙ্গরাজ্য, এবং অ্যারিজোনায় আমরা দেখলাম যে 1% কম ব্যবধানে দুজনের মধ্যে পার্থক্য রয়েছে। এই যে হাড্ডাহাড্ডি লড়াই, এবং এই লড়াই শেষে আমরা জানতে পারবো কে আসলে প্রেসিডেন্ট নির্বাচিত হবে। তো এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে ভোট শেষের গণনার সবশেষ পরিস্থিতি। মার্কিন নির্বাচনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি এবং লস্কর আল মামুন। এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ইলেকটোরাল কলেজ ভোট 214টি এবং কমলা হ্যারিস পেয়েছেন 153টি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী রাইসা জান্নাত। যাচ্ছি তার কাছে। ধন্যবাদ শ্রেয়া। চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা। এরই মধ্যে বেশ কিছু অঙ্গরাজ্যের ভোটের ফল আমাদের কাছে এসেছে। আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন 172টি ইলেকটোরাল ভোটে এবং কমলা হ্যারিস 81টি। যে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর কথা বলা হচ্ছে, এবার প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে সেই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া এবং মিশিগান, সেই মিশিগান এবং পেনসিলভেনিয়াতে কিন্তু এখন পর্যন্ত কমলা হ্যারিস এগিয়ে আছেন। বাকি যে অঙ্গরাজ্যগুলোর কি অবস্থা সেগুলো আমরা দর্শক একটু জানানোর চেষ্টা করব। মেইন অঙ্গরাজ্যে আমরা দেখতে পাচ্ছি কমলা হ্যারিস 54.4% ভোট পেয়েছেন এবং ট্রাম্প পেয়েছেন 43% ভোট। স্টেইন যে গ্রিন পার্টি তৃতীয় পক্ষ 1.2% পেয়েছেন। অলিভার 0.7% এবং আরেক যে স্বতন্ত্র প্রার্থী 0.5% ভোট পেয়েছেন। অর্থাৎ কমলা হ্যারিস মেইন অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে আছে। আমরা আরেকটি মেরিল্যান্ডে যদি দেখি, তাহলে কমলা হ্যারিস 60.8% ভোট পেয়েছেন, ট্রাম্প পেয়েছেন 36.8%। অর্থাৎ এখানেও কমলা হ্যারিস এগিয়ে আছেন। ওকলাহোমায় যদি যাই, সেখানে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ রিপাবলিকান প্রার্থী এগিয়ে আছেন। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 59 in many ways in the country that I think these people who have been called a lot of names have had enough of. What is your impression of what this means tonight? Well, I think this means a lot to a lot of people. I think the working class are looking for a renewal of American jobs. I think people are looking for a border that is sane and an immigration system that works. I think a lot of people over in the Middle East are looking for Iran to pull back in the face of a president whom they fear. And, look, I think it's going to be incumbent on the Democratic Party to understand that the people have spoken, and to dissemble and dismantle this lawfare system that they have built up here, which is going to raise a whole series of questions that are going to have to be answered now. But they cannot say that they are better than Donald Trump and recreate a system that does not recognize that he won and the people have spoken, and he is going to be the 47th president. We haven't talked about foreign policy a lot, but imagine the Saudis, making a normalization deal with Israel in the face of a new president here. Imagine going there tomorrow night. Imagine a Ukraine deal that Donald Trump talks about. Kevin O'Leary, what is the market going to do in the wake of this? What's happened here is the system self-corrected. When you try and break the American model, it fixes itself. And I think people should give credit within the Democratic Party. Donald Trump saved them tonight too, because they're going to have to take a spatula to these policies and bring it back to the center over the next 4 years, and in a way reset. And we talked about this earlier, but he saved entrepreneurship. He saved the entire model of the S&P 500, because taxing 20% higher was a really bad idea, and it self-corrected. Capital, and this is why I'm getting on a plane tomorrow night. I intentionally didn't leave till tomorrow night so I could go to Geneva, go to Abu Dhabi, go to Riyadh, and say it's 21% corporate taxes, 100% not going to change. That is very important for people like me that bring capital back to this country. It fixed itself. It fixed itself. And I think that's why America works. It has worked for 200 years. When it gets too crazy, it fixes itself. And whether you love Trump or you hate him,
Every Democrat owes him a thank you very much, Mr. President. By the way, as the markets, the poly market and all these election markets were moving, Bitcoin went up exponentially. Yes, I'm long Bitcoin. Are you? So you're buying later. You know, speaking of Bitcoin, I'm also struck by just calling Pennsylvania here, Dana. Trump embraced Elon Musk in an enormous way. A lot of stories were written that said that he was going to blow it in Pennsylvania, that the people who were working on his outreach teams didn't know what they were doing. He's going to And he got a lot of criticism. Remember the $1 million giveaway for registered voters. But for that. Selena Zito, who's somebody that we follow and we've had on the show many times, and she knows that area very well. She said the people of that region love somebody who is a big thinker, who wants to create jobs, who is like looking into the future, and they can get behind that. And they love somebody who can really lead. And leadership takes courage. And you have to be willing to make decisions where you are going to be criticized. I think this is one of the problems that Kamala Harris has always had. She doesn't want to take a position on anything. We haven't even talked about how in California, the law to basically make shoplifting illegal again passed overwhelmingly. And Gascon, our friend down, the DA in Los Angeles, lost by 22 votes. I mean, this is in California, so it was everywhere. And 2 days before, 22 points, thank you. She wouldn't even take a position on that. 75% of the people in California wanted it gone. You can't take a position to be with them. Not only that, you were part of Prop 47, which changed the law the other way when you were in office. So not wanting to take a position and not being willing to be criticized is a problem if you want to be a leader at that level. She had that affliction in 2020. Why didn't her own party say, you're not the right candidate? I mean, run a process. Well, they did. They ran her out of town right before any votes were cast in 2019. But the same affliction out of there. Hit her here. The same problem she had in 2020 hit her in 2024. She's the same person. I mean, it's not all her fault. They put her in a race that she, well, we now know couldn't win. But Karen, in fairness to Democrats, there's no doubt. I agree with you on the unrealized capital gains. We shouldn't be taxing that. But we produce more wealth, more innovation, more oil, more cures, more therapeutics over the last 3 years. So I hear you. Democrats are not bad for the economy. Some things she proposed that I'm with you on. But we're a great country, and we're going to continue to be great. And I trust and hope and believe that President Your party will be great again. I want the and you can thank Donald Trump for that. But he inherited an economy also that was in pretty good shape. I don't want to quarrel about that. All I want is going forward. I agree with you. I want the country to be great, and I hope that both of the parties can work together to try and do that. And I salute President Trump tonight. What a great win, and I agree with you in this regard. My party's got to reimagine and reinvent itself going forward. Listen, Your party needs more of you. Hold on. I wrote about this, the unity and you did. Past presidents and past losers and winners and what they said. This is a big speech, Britt, for former President Trump. As he gets ready to deliver this in front of a crowd, he's obviously taken the slings and arrows and everything that's been said, the fascism, all of the things we talked about tonight. But this moment is actually a moment to reach out. It's an opportunity if he chooses to do that, but it's also 1:30 in the morning. So you got to wonder how many people are alive to hear. But oh, they're there. And he's definitely. A lot of people are still up. The question is, how much is the national TV audience? I bet they're still in. You know, I think back at the moment in Iowa, at the beginning of this process, Brett, when we were in a town hall with him, bless you, Brett, and he, you know, we asked him about all of this revenge stuff and that he was going to want retribution, and this is what everyone heard. And there were times when he had language that was that matched that, but he said that he wanted success to be his revenge, and that he wanted a successful America. And I would imagine that we're going to hear something along those lines tonight, but we'll see. Brett, you wrote in your piece, you quoted one of those great old Republican presidents, H.W. Bush, who said that a campaign is a disagreement and an election is a decision. And decisions clear the way for harmony and peace. You know, listen, there are a lot of Thanksgiving tables that people are still going to have hard feelings after this election, more than any other election. I have one of them. And if you know, passing the Brussels sprouts is not going to be as easy Thanksgiving Day, but this is a chance to move forward. Rick, go ahead. Well, I was just going to say that one thing that can happen here, and it happened to Biden, in my view. Biden was elected. We had every reason to believe that he would be this sort of moderate deal-making guy that he'd been when he was in the Senate.
Yes, he's always followed sort of the drift of his party, but he worked across the aisle with many senators, had Republican friends and so on. They thought that would probably be the kind of president he was. And then something happened. Trump went to Georgia and made a mess of that Senate, those two Senate races down there. And the Democrats ended up with control of the Senate, at which point old Biden started getting these historical sugar plums dancing in his head and went out for a very aggressive agenda. Sure, there were articles about FDR. Oh, He yeah, was going to be the next FDR. FDR. Next FDR. He's going to out-Obama. Remember that? Yep. Well, and that, in my view, that was he would have been, if the Republicans had maintained control of the Senate, first thing that wouldn't have happened was all that wild spending that led to the inflation, or led to a big part of the inflation. And Biden and the country would have been better off because of it. There's always a danger in overreading your mandate. One wonders if Trump will be sober-minded about his. I think that happened to Biden. Early on, remember he said he's going to be returned to norms, and then the historians came in and said, no, you could be bigger than FDR. So he says, fine, okay, I'll spend all the money. Then they caused inflation, and now they end up with this result. Well, he has said that this looks like new President Trump, if he gets to 270, which we expect he will, fairly shortly, yes, exactly, has a moment to bring about the unity that people expected after the last election. Of course, we would be kidding ourselves to think that there won't be a tremendous response to this, tremendous backlash in a lot of corners of the country. So listen, he's going to get there because Alaska's going to be Republican, but we're not done as far as calling states. There could be even more states that go Trump's way. This could be a massive landslide just by what we're looking at in the polls. Fox News Decision Desk count now project, though, Vice President Harris will win Minnesota, and her running mate Tim Walz serves as the state's governor there. That takes it up to 267 to 226. But again, Donald J. Trump will be the 47th president of the United States. More Democracy 24 special coverage next. If you have generalized myasthenia gravis, picture what life could look like with Vyvgart Hytrulo, a subcutaneous injection that takes about 30 to 90 seconds. In Michigan, and they're feeling very confident about that as well. Republican candidate Mike Rogers looks like he could cruise to victory with the help of former President Trump. Democratic candidate Alyssa Slotkin, she went out to her crowd at her watch party at around 12:30 tonight and told them to go home and go to sleep, where here they extended this ballroom venue all through the night if they had to, and now it looks like the crowd is fired up as they await former President Trump taking the stage. Okay, Grady, thank you. It is really important to point out how big the coattails could be tonight. Think about Bernie Moreno in Ohio. Was thought dead in the water against Sherrod Brown. He wins. We have right now at this hour, as Grady mentioned, Mike Rogers in Michigan is up. Looks like he is getting closer. We haven't made a call there yet. Hovde in Wisconsin, leading right now. Sam Brown in Nevada is closing in on Jackie Rosen. Wow. We're talking about historic numbers here. If all of these dominoes fall, you're talking about a Senate that could be 54-46, 55-45.
That wasn't in the cards. That wasn't on anybody's bingo card when you came into election night. But these candidates have all fought really strong races, and they have all closed in a very strong way. And in fact, many of them were sort of pulling into +5, +6 in just over the last 3 weeks. So it's a fascinating part of the story. Hopefully, we'll be able to call some more of those soon. Former House Speaker Kevin McCarthy says with these coattails, you could see the House going Republican as well, and that would be a part of this story as well. Let's go back out to Trace Gallagher on the West Coast with his panel. Hey, Trace. Brett, thank you. Martha, thank you as well. We've got our panel, Steve Hilton, Jody Armour, Kaylee McGee-White, and Jono Caldwell. You're talking to your panel, Brett and Martha, and we were talking to ours, and Kaylee McGee-White was struck by the whole concept that, again, Trump was undercounted. Kaylee. This is the third consecutive polling miss in a presidential cycle for Donald Trump, and we really need to be asking ourselves, why do they keep getting it wrong? And at this point, it is a choice. Back in 2016, you could argue that you were blindsided. You didn't expect it. You cannot say that anymore. This was predictable from the very start. And I think the reason they keep getting it wrong is because they still don't understand the average Trump voter. They cannot wrap their heads around why so many people support him. And it's because for a long time, actually for the past decade or so, Democrats in power didn't think they needed to. And even worse, they didn't want to. They didn't want to have to stoop down to understand the concerns over immigration, over the economy. And guess what? The American people sent a very clear message tonight that you better start paying attention, and you better start paying attention soon. We heard a lot of words, demographic. I don't know how many times we heard it, Steve Hilton, but Gianni, you talk about black voters, black male voters especially. We heard it again and again tonight, and you think it's worth talking about. I think this is a historic night. Black men will now, those who voted for Trump will be counted as those who helped save America from further decline. I mean, Kamala Harris has tried her best to create these accents like, you better thank a union member, all of these things that she's done to try to appeal to this community, even going on Oprah Winfrey's talk show or whatever that was to say, oh, I'll pull out my gun and shoot someone that tries to come into my house. I mean, this has become nonsensical to the point that I don't know if we're looking at Medea runs for president or not. I mean, this is outstanding what has happened from the black male perspective, and I hope the Republican Party takes note. Yeah, and you talk about young males and younger voters, Jody Armour. You're a law professor at the University of Southern California. You know what young people are geared into. Are you surprised when you see these voter analysis numbers that young voters came out heavy for Donald Trump? Yeah, well, young voters can sniff out a fraud. They can sniff out somebody who's chameleon-like. She changes her position according to the prevailing winds. They didn't like that. Many across the country, young students said, for me, a red line also is mass atrocities, is collective punishment, is what I see going on in the Middle East, and I see us as complicit in. So they, were saying, I'm not just that enthusiastic. Yeah. And I'm not going to get out. I got 15 seconds for you, Steve. I just think when I see this unfold, Trace, it is just a massive victory. Oh, we got to jump back. Sorry, guys, back to you. We got Trump coming out. Trace, thank you. The Fox News decision desk can now officially project that Donald Trump will become the 47th president of the United States. The former president's comeback will be complete with a win in Wisconsin, a state that he narrowly lost 4 years ago. He is now the second president in U.S. history to win non-consecutive terms. The first was Grover Cleveland in the late 1800s. Senator J.D. Vance will become the 50th vice president of the United States. Voters expressed deep frustration with the Biden administration, and former President Trump and the future President Trump overperformed in urban areas, particularly with men, proving that the strategy that they've doubled and tripled down on over the course of the last few months absolutely succeeded and brought him back to the White House. 47th president of the United States. Former President Trump now defeats Vice President Kamala Harris, who entered this race just over 100 days ago. And for Democrats, they were projecting the possibility of running the table with battleground states. David Plouffe with the Democratic campaign, of Harris campaign, suggested that just yesterday. Now it is possible that Donald Trump runs the table with these states and builds on a big landslide electoral win. We don't know where the popular vote is going to finish out,
but we do know that he will be going back to the White House, and with him, Brit Hume, will be a lot of changes because he will have been there once and will know what he wants to do. You know, he often accounts for the fact that he had so much turnover in his first term, in his term as president, by the fact that he didn't really know Washington, and he was new to this realm that he had come to win the presidency in, and he promises us that now he knows whom he wants to hire, now he knows the kind of people he wants to have around him. A lot of people are saying that means a lot of very experienced people around Washington will be ruled out, and maybe they will. But it's going to be very interesting to see the kind of people he reaches out to and reaches out for in the days and weeks ahead as he builds his administration. We're joined by Kayleigh McEnany, Trey Gowdy, and Katie Pavlich. Kayleigh, you've been part of the last administration. You've seen you can see the joy on all these people's faces. Think about the angst and all that this campaign has been through. And now there is the prospect of creating what you want to create in a second administration. Your thoughts, 30,000 feet of this win. Indictments, 2 assassination attempts, an unlikely come-from-behind victory, and history is made tonight. This is a huge moment, particularly because this is a tectonic shift of the Republican Party. If all of this exit polling is true, you now have Black voters, Latino voters, young voters coming in a way that we haven't seen the party bring in a very long time, and that's due to former President, now soon-to-be current President Trump. And I just want to say this as we wait for him to come out. I remember having a conversation with Ivanka Trump in 2016 about his remarks. And before he went out to give those remarks, he had speech A and speech B. Speech A was a more boisterous Trumpian speech. Speech B was a speech full of unity. And he looked up, Ivanka said, saw the faces of crying Hillary voters. He ripped up the boisterous speech and said he wanted to heal the nation. And the first words he said were an appreciation for Hillary Clinton, for her service to our country, and then he said, now it is time for America to bind the wounds of division. And he said, we are a party of all races, creeds, and religions. That is more true tonight than it was 8 years ago. And I fully expect President Trump right now is maybe ripping up that more boisterous speech and preparing to unite the country. It's an amazing message. I hope Kayleigh's right. I hope you're right. And we're gonna get a chance to see here in a minute. Trey Gowdy said something on your show the other day about how one of the things that you hope also is they're a little more prepared this time. They've got a great transition team, and they're going to need it. And I hope that there are a lot of people who want to go in and be helpful. Trey? Yeah, I think his transition team has done a wonderful job vetting potential candidates. And to Kayleigh's point, I think a liberated Donald Trump, he's never going to be on the ballot again. This is his last term. I think, Harold, he will surprise his detractors. I think he will be not anything like what his detractors have described him as being now that he is liberated. If I'm wrong, you can hold me to that. But I think he will. A liberated Donald Trump is going to shock his detractors. He has said that the assassination attempts had an impact on him. We saw him in many ways return to the very rough and tumble style that we've seen in Donald Trump towards the end of this. But now he will take the stage tonight as the next president of the United States, and he will not be able to run again. Yeah. And I think that is another liberating factor potentially for President Trump. Katie. We'll never underestimate the power of unfinished business. This is a president who has caught lightning in a bottle twice, and the second time around, he now has a MAGA mandate. He will have a Senate that he can use to push through his cabinet appointees, who can work with him on legislation, who could potentially replace a number of justices on the Supreme Court. He could build a wall. He could build a wall. He has a working group in Washington, D.C. We'll see what happens with the House, but he also has been working very hard on his transition, get the right people around him. He talks about the lessons he's learned about the first time in the White House. So this is a mandate tonight for him, and I think he should get a lot of credit for doing the work on the ground, going to these states to pull these Senate candidates across the line with him. What do you think the analysis is going to be? There's going to be a lot of time to digest all of this. We're focused now on what the incoming president is going to say. What do you think the analysis is going to be on the Democratic Party and what went wrong? I think it's going to be agonizing. I think it's going to take a little while for consensus to form about what the party needs to do next, or what it did wrong this time.
and it'll be grudging at first. One can certainly imagine that if the party were smart and shrewd political voices were heeded, that there'd be some major changes in their agenda and their approach in this. And you think of the issue sets that they've tried to run on against this man that failed. They need to reconsider all of that. And I think it'll take a while. Now, our colleague and friend Mark Halperin, who's been very astute this particular cycle, he thinks there's going to be blood in the streets and people are going to be hysterical. I hope not, but it could happen. Dan? I am really looking forward to reading some of the stories, probably with a lot of anonymous sources amongst Democrats with the recriminations, and it's going to be fast and furious, and you will have people saying that Joe Biden should have dropped out the day after, not dropped out, but said he was not running for re-election on the day after that midterm in 2022, and either endorsed her or said, let there be a primary, and Dr. Jill Biden, there will be thoughts about her, and I wonder how chilly that White House is going to be for the next 90 days as they try to figure it out. And let me just say that as Vice President of the United States, Kamala Harris will certify the election results on January 6th. A lot of irony in that moment. Harold, your thoughts? This is how our country is organized, and it's a great education, I think, for people who had very high passions in this race. There are Democrats who were fervently for Joe Biden. He performed poorly during a debate, and the party switched to Kamala Harris, and there was genuine excitement, I think, built over a period of time. And some of that excitement was an aversion and almost a dislike and a disdain for Donald Trump. But I hope it's a moment that we can all grow from, because if we don't, not in a selfish, partisan way, Democrats won't progress. And I don't think you can fly and soar as a great country unless you have both wings working together. And President Trump, tonight, I'm going to be interested in that tone, Kayla. I was reminded of your words, and reminded of what you said as you shared it. I remembered that story, and I hope and pray for the country tonight that President Trump, who has every right to be joyful, every right to celebrate, will give a speech with that tone tonight that in many ways could help him do all the things that he campaigned on in this campaign. What does this mean for the never-Trumpers, who are Republicans, and the Lincoln Project people, and Bill Kristol, and people like that, who seem to abandon everything they'd ever previously believed in order to oppose Donald Trump? Kellyanne? We'll get to the never-Trumpers soon enough and the hundreds of millions of dollars wasted on them. Look, Donald Trump won this on policy and personality. I don't want to be remiss here. He is talking about energy independence, manufacturing, an economy where everybody is working, no new foreign wars, getting out of the entanglements we currently have, respecting and resourcing law enforcement, border patrol, military. And by the way, friends, we don't get those policies without that personality. What did we hear during the Republican primaries? I want Donald Trump's policies without his personality. Good luck with that. You don't get this strength and this resolve and this toughness. You don't get those policies without that. But I want to say this. It's on this phone that Huma Abedin placed a call 2:30 a.m. on November 9th, 2016. And on the other line was Secretary Clinton to concede the race to Donald Trump on my phone. I handed it to him, and I said to Vice President-elect Mike Pence, make sure Hillary actually concedes. She did. And President Trump was gracious to them, too. They came to the luncheon at the Capitol after the inauguration. The Obamas and the Clintons were there. I was there to see it myself. And then something just changed. The Washington Post said, let's impeach him at noon, 2 minutes after he's inaugurated. Melania wrote about this in her book. So, Harold, I hear you. I hope everybody can unify. But I got to tell you, my friend, I think it starts with your party and not mine. Fair enough. They had this guy in a courtroom. He's not an indoor cat. I get it. They have him, and they had him in the courtroom. They have him impeached. They have him, and whether people think that was justified or not, now is a good time to respect the will of the people. Forget about us, the will of the people. I agree with you. I'm just saying be a gracious winner and let's move the country forward. I agree. And I know you will. That was my only point. I heard a gracious winner today when I talked to him. I really did. He's known for a while. He was going to, I wrote a piece on FoxNews.com October 11th saying he's going to have a narrow landslide. I think he's felt that for a while.
but he wanted to go and earn it. And I even think the And she people didn't around earn him it. have to be gracious too. I think he will. I that's don't a know him as well different as you, but issue. Yeah, that's a people different around him question. can be gracious as That's a well. different question. We can always hope. Yeah, well, that comes from the top. Once more, I just want to say how much money was spent on this election. $15.9 billion with a bill. Wow. B, if you spend $1,000 a day for 2,740 years, that would be $1 billion. It was 16 times that. What has been spent on every race, presidency, the whole deal. $16 billion. And here we are. What is that, a And when check you you can look at write to the- for every American? What did you About say? $50. It's about 40. About $50. But I should say, every presidential race has a medium. You know, you go back to television, cable. Yeah. This was, in some ways, a podcast experience of a campaign. And those are free to go on podcasts. And you wonder how much of that money really needed to be spent when there's a lot of ways to reach people. But I think it's really interesting and something we'll be talking about a lot in terms of the reach of these endorsements. You know what I was struck by? And Musk and the rest of The them. final ads where They were excellent. They talked about making America great again, but then ending with the assassination attempt and that fist in the air, the iconic image, and the fight, fight, fight. Absolutely. Warrior And president. it worked. Yep. Yeah, toughest son of a gun we ever saw. And, that was the last note we see in that ad. And I think, well, whatever you think of the guy, you got to admire that. Yeah. I mean, the adversity he's faced, everything we've seen in other presidencies and other political figures who've gone through all kinds of trouble are pale in comparison with what he's been put through. No, I Maybe it's time for his enemies to stop it. Not only that, but the energy that he has is truly amazing. The Energizer Bunny. Let's check in with Aisha Hasni. Speaking of the Energizer Bunny, at Trump headquarters in West Palm. Aisha, this has been a big night all night long. I'm sure it's really getting fever pitch now. A big night, Brett and Martha, a long campaign for the former president, for all of us, the press corps that have been following him around now for more than a year. The crowd went absolutely nuts when Fox News called it here, and people were hugging each other, they were high-fiving each other, that people were on FaceTiming. I think they were just couldn't believe it that this happened tonight and they didn't have to wait days and days and days. We are now awaiting the former president to take the podium. He is here in the building, as is his running mate, now Vice President-elect J.D. Vance. They're backstage. We were told they were going to come out as soon as the election was called. And so now we're just waiting. We asked for a 2-minute warning. I don't know if we're going to get one. Hopefully we will see him soon. And so I just want to add a little bit of perspective, just as a Capitol Hill reporter that's been covering the former president for a while. When I came to Congress 3 years ago, talked privately with many powerful Republicans who did not want to see the former president back in Washington, and then to see the legal battles that he went through and Republicans having to stand up for him. And then he went through the primary process. As Kellyanne Conway just said, he earned it state by state by state, and then came back to Washington in the spring and went to the RNC and claimed the nomination. This is the greatest comeback that I've ever witnessed personally myself. And so I look forward to seeing what he says to the country here tonight and to his supporters. Back to you. Aisha, thank you. The Harris team is now texting. Vice President Harris will speak tomorrow, and that will be her response to the election results. That's all we have from the Harris team, which is really strange. I mean, from a PR perspective, Dan? No, I also just think it's a shame, because I remember when John Kerry did this to George W. Bush in 2004, and you work so hard, and I know that they're disappointed, but you should concede and let your opponent have their election night, and let everybody that's there at Trump, at Mar-a-Lago, where are they? They're in Palm Beach. They're at the convention center. At the convention center, like, let them have their moment without anyone. Like, I remember Andy Card had to come in and say, well, yes, we know we won, but we have to wait until John Kerry concedes. And then we all had to traipse back in the next morning and wait, and you don't get that moment. I don't think it's right. And that's not to say there's not going to be a phone call. There could be a phone call tonight, but she's not going to speak public. If there's a phone call, they have to make it public. And then nobody needs to hear from her. So if I were her, I would do it tonight. They had that whole setup in front of Howard. It's all for people who are already there. Everybody was there, and it does feel like you want to just
collect the moment and do it the way that But they people were do. holding out hope. They were holding out hope that the blue wall could somehow come together, but it's going to be a red wall. 90 minutes before that, they were told to go to bed. I got that text. 90 minutes before all of this, Jen O'Malley Dillon, the Harris campaign person, said everyone can go to bed and come back tomorrow. So she didn't even address her own supporters. We want her to call President Trump. She didn't talk to the people who were assembled there for hours for her. This seems very ungracious. By the way, it ended up being a very bad split screen. You probably couldn't see it in here, but they're filing out, and he's expanding his folks, and they're all excited for him. Look, I think that Kamala Harris is a sign of the times, but I think that Trump's a metaphor for the country. And when he says we don't surrender, fight, 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 we get back up, I just think I think that's who it is. The other thing I just want to say, maybe it's as a Catholic, maybe it's just as a Trump supporter, maybe it's just as a flawed human being. We all get second chances in this life. Rarely do we get a second chance as big as this one. And I've got to believe the man that I know and that Kayleigh worked with is going to work with a certain alacrity and energy to get things done very quickly. What he can do through executive order, what he could do with the Congress, bringing in the governors. No one gets a second chance this big in their lives and just puts it on the shelf like it's a trophy or a gold star. He's going to use it as a platform for good and undo some of these bad policies, and I think do even better. You know, these celebrities, these athletes, he's got job creators and innovators. He's got Elon Musk and Dana. He's got people who make stuff, who people say, wow, there's an American success story, and he's going to bring them aboard. So Vice President Harris has now encountered what is known as the Van Buren curse. It's the failure of the Vice President to get to the presidency. Only two have done it, and that is Mark Van Buren in 1836 and George H.W. Bush in 1988. You know, the question is what the Republican Party looks like now. And really, it's a multiracial party, to your point. It's working class, and maybe it's the future. I mean, it's Elon Musk, it is Joe Rogan and podcasts. It is, you know, there's an opportunity here on both parties to realign and change. There are going to be a lot of conversations that go on to that end. Who is the next standard bearer for President? Is it J.D. Vance? Is he the one who picks up the torch after a 4-year legacy-defining term with the success that Kellyanne's describing? Is it J.D. Vance that picks it up? There's going to be a conversation about ground game. I mean, Kamala Harris over the weekend, they were saying they were knocking 1,000 doors a minute, and I have no reason to doubt that. It was an extraordinary ground game, but do ground games matter as much as podcasts? As much as real, authentic, viral moments like President Trump on the garbage truck, or President Trump at McDonald's, these viral moments that really captured the attention of the nation. And what does the Republican Party look like going forward? It's a broad coalition. It's an exciting coalition, and I think if President Trump manifests that working man agenda, no tax on tips, no limit on credit card interest rate, that's a working man economic agenda. And if he makes that happen in 4 years, this party may look like this for quite some time. I'm struck when you're talking about the authenticity part of this, because when I think about him with the French fries at McDonald's and standing up with blood on his face, fight, fight, fight. You can't fabricate. No, consultant can create those moments, Trey. Those are organic and they are authentic. And I think that is something that Kamala Harris fell really far short on in terms of the authenticity measure. Yeah, if you had told me that a billionaire from New York would be able to connect with middle America, I would have questioned that. To my friend, the gentleman from Tennessee, autopsies are painful, especially when the patient's still alive. I wonder what the Democrat Party is going to go through in the next weeks and months, because this was a loss that I don't think anyone saw coming, not to this magnitude. So what does the autopsy look like if you're a Democrat? It's painful, but you have to have one. How did you lose, and how did you lose this soundly? The easiest way to do it for them would be to simply say, if Joe Biden hadn't clung to the job, clung to the nomination, and hidden his condition with a lot of help, they could have had an open nominating process and gotten a more attractive nominee who would have been freer to walk away from Biden policies and would have had a better shot. I mean, I think that's the easiest, simplest solution, which
But I'm not sure that's where they'll go, but that makes I sense. don't think you can pass over an African-American female, which is a very loyal constituency for the Democrat Party. I don't see how they could have passed over. But if he left the office and she'd run, she would have been put through a different process and would have had competition, and the whole thing would have been different. You know? But I mean, but Harold, you have a Democratic Party that's pretty old. I mean, you have Nancy Pelosi and Chuck Schumer and Joe Biden. You know, you got Andy Beshear, you got Josh Shapiro, you got Gretchen Whitmer. That's a different kind of Democrat, and that is not the progressive Democrat that wins in a primary. So is it going to be a change in your party? Well, we nominated a Bill Clinton and a Barack Obama who were not from the party. So I think we'll do that. Look, tonight, what happened this evening and what's happened over the last year has been described. There were those on this panel who didn't believe that this resurrection could have occurred. So if this can happen, things are possible in politics if you're willing to change and willing to have courage and determination. And whatever Democrats or anybody want to say about this guy who's been elected our president, he personifies that courage and determination and persistence. So I think, Trey, you were asking a serious question, and Britt gave a very serious answer. I think that's going to be part of the answer. And we've got to look long and hard about whether or not the way we campaign sometimes with identity politics, then at the end, is that the right way to do it? But before you get there, you got to get a purpose and a message. And we'll get there. We've got a long history of figuring these things out as a nation, as a party, and we'll figure it out this time. So the carnage speech got a lot of attention at the inauguration. Do we think that this speech, I was going way back. we're actually told that the teleprompters have been removed from the stage, so we could be in for a long haul here. We don't know. But what do you think? No, he's coming, but there may not be. I'm saying he goes off the teleprompter anyway. But he, the other night at the Al Smith dinner, he was upset that there were teleprompters, because he doesn't want to use them. So. Right. So, Dana, what does this speech look like? This one right now? Yeah. I think look, I don't know. He's one of the most unpredictable people, too. So I think that's why we're all here, and I'm wide awake, and I've been awake for almost 24 hours now. And I am curious to see. I think I wasn't just thinking about this speech. I'm thinking about the inauguration speech, which would be 8 years since Carnage speech. He has a wide range of the types of speeches that he can give. If you think even within a speech, there's range. If you think about the RNC convention, it started off with like, oh, wow, yeah. And then after a while, it was like, wow, he's still talking. It was like so long, and it kind of got off script, and people thought, oh, he kind of lost opportunity. But he didn't. I think if you look at these people who would take off work, drive somewhere in the middle of the night to go and get in line to wait for hours, to then stay at a rally for hours, and part of the things he has done as well is created this camaraderie amongst people so that you could go to a place where you're not afraid to wear your red MAGA hat, and you could say, I'm not the crazy one. I'm not the only one who thinks the way that I do. I can actually have friends, and that doesn't mean that there shouldn't be outreach to the other side. I believe in love thy neighbor. I love all of that. But he has created something special here, so I kind of want him to take a victory lap tonight. I don't think this is necessarily the moment for unity, especially when she won't even concede and give him the night to celebrate. Kellyanne, you were looking at the popular vote. He's still up, and could finish up. And part of it is because he did run up the totals in places I was looking at, even the rural counties in Pennsylvania. He was going to win them by significant double digits, but he won them that much more. I think running up the totals in Florida, which was a swing state not that long ago, over 1.1 million votes or so. Haley, right, your home state. And this is, look, I think that when the Democrats take a look at this candidacy, it's not going to be that she had too much time, not enough time. She's just a flawed candidate. She doesn't speak well. She doesn't work hard. I'm not being mean or partisan. I don't know why the country would have rewarded this candidate with the big job when she couldn't make the case what she does as vice president that affects our lives in a positive way. She was given that opportunity. I personally like to thank the women of The View tonight for asking this question, for having her on. Oprah, we see you, and so on and so forth. People who thought they were doing her a favor because they made her something she's not. It's the opposite for Trump. They make him something he's not. Take that one word, take that one line, take that
cherry pick this, that, and the other. You never get the essence. I go back, does everybody remember 5 years ago, so Laurel and Yanny, or what color dress? You hear Laurel, I hear Yanny. You see the blue dress, I see yellow dress. We were all looking at the same thing. That's the way Donald Trump is in this country. There are people who look exactly the same person, and they see two different vistas. I think it's time that we try to see one. Look, I don't know who said it earlier. I'm a little worried about the reaction of the Democrats and the Kamala people here. I'm very worried. I think that there are a lot of unhinged people across the political spectrum, and we gave very little quarter to how many anti-Kamala voters are out there. I don't want to hear the words racism and sexism. It's eyesight and hearing. We were listening and watching her. And I'm very worried that we've not talked a lot about how violent people may be and angry because she lost. Right. I'm afraid of that. Right. I mean, I can just imagine thinking about The View, and a week or so ago, they were saying, you know, what is wrong with someone who would vote for him? Michelle Obama. And Joe Scarborough saying, you know, we weren't raised like this. Who raised these people? So I can only imagine what tomorrow is going to look like. You know, I will say when we talk about The View, you know, what comes to mind is we mentioned the carnage speech that President Trump gave at his inauguration. And my mind automatically went to the unity speech that Biden gave, and he mentioned unity a half dozen times. But when you think about what we got over 4 years, there was the garbage comment that didn't come in isolation. There were all kinds of comments. Neanderthal was one of the first words he used to describe those who opposed his COVID edicts. The Mark Cuban comment, he was an official surrogate of the Kamala campaign. And for, you know, as mean as some of President Donald Trump's tweets have been, and people have problems with it, one thing I've challenged Democrats to find is one example of him disparaging the country, half of the country, and that's something he has not done. And so I expect you'll hear a unifying tone, and I expect you're going to see a very successful presidency, and one untethered maybe from some of the things that were holding him back. What comes to mind is an Oval Office meeting that we had where Dr. Fauci was urging him not to open the country. And I watched President Trump fight vociferously, saying people are losing their jobs. We must open the country. He wanted to do it sooner than he did. I think a Donald Trump who goes with his instincts is going to be a Trump that ultimately leads a very successful country in second term. You know, Martha, Joe Biden mentioned the word unity more in his inaugural address than any president, I think, except one. If he's serious about that, he'll pardon Donald Trump. He'll also pardon his son. And then he'll put pressure on Georgia and New York to end this lawfare. If there is any silver lining tonight, it is that lawfare actually helps the person that you are trying to go after. We need a justice system. The lady needs to wear a blindfold for a reason. We got to stop this prosecution of our political enemies. I mean, literally, his polls went will up. be the Attorney General. Absolutely. We need a really solid Attorney General. John Ratcliffe. Can do it. Sorry, John. Sorry, John. I apologize. Sorry. There will be a lot of talk about cabinet members, Treasury Secretary, Secretary of State, Secretary of Defense. You've got Tom Cotton, Mike Pompeo. You have. Well, you also have a Republican bench. And sometimes, like you were saying, that the Democratic Party is quite old right now. There's not a great bench, although there are some, and especially, but when you take governors out of states, then you leave a hole, and then you have to build up that bench back up. But the Republican bench is pretty strong right now. There you see Doug Burgum and Vivek Ramaswamy, Steve Wynn, his lovely wife Andrea. So people are there waiting for the former president. Britt would like to know where he is. He's watching us. Can we say tonight, though, Harold, that the melting pot still works? That Hispanics, Black Americans, working class Americans, you know, standing up, asking what their government is going to do, asking their government to see them and their concerns, that it works, that this is American democracy in our republic. The process works. I think as we get a final account of the numbers and the coalition that President Trump won with this time, I think it'll be one that will be for the history books. President Bush, I think, got 40+% of the Hispanic vote. George Bush, W. Bush, and it looks like President, at least the preliminary numbers suggest that. But as much as we talk about the unconventional aspect of this was conventional also. People believed him. He resonated with voters. He resonated with communities, rural communities, urban communities, suburban communities across the country.
And I congratulate him tonight. I didn't want him to win, but I congratulate him on his victory and wish him the best for my country. And I can only hope that the concerns that are articulated by my dear friend Kellyanne, that they're not realized. I hope that my party and my friends, and for that matter, Republicans alike, that we're all able, once we get past the moment here, the 24 hours of excitement and joy and celebration, to understand that what we're really celebrating is the greatest experiment to have ever come to existence. It will celebrate 250 years of its own existence in 2026. So those are my thoughts, Brett. I'm struck by the issue that of abortion, because it was talked about so much, and it was presented as if, you know, you're a woman and you are not going to support her, then you hate all women. They said that husbands, were hateful towards their wives and the women in their lives if they didn't support this candidate. And I think it just goes to show that that kind of, manipulating, it doesn't win. And narrow casting us based on our gender. I think Kamala Harris was talking to us from the waist down, and I think Donald Trump was talking to us from the waist up as well. That's where my eyes, my ears, my heart, my brain, and my big mouth are. So, I mean, you got to talk to the woman in full. It's as if she doesn't know anything about the economy, or she doesn't care about what's going on in Ukraine or Israel or with Iran, or can't do the math on her grocery bill. It's an insult. Of course people care, but we care about many things. Just as we are not monolithic in life, we're not monolithic thinkers politically. But Martha, something else happened. They put these ballot initiatives on to try to gin up turnout for the Democrat. And they did that, and it kind of backfired. Look at this popular vote. And it backfired. The other thing is, if you've got 10 abortion ballot initiatives, you can vote your conscience on abortion, and you can vote separately or similarly for president. The presidential race was not a proxy for your position on abortion. By the way, somebody sent me the statistics. Over $500 million spent on ads about abortion. $500 million in this country out of the $16 billion Brett is talking about. $37 million for pro-lifers. The rest was the pro-choicers. I mean, it's just insane amount of money. So we've spent a lot of time talking about markets tonight and the betting markets. Trey, at this point, it's at about 66% that Republicans hold on to the House as they're ticking down the possibilities, and they look at these coattails with not only the popular vote, but what could be and is shaping up to be an electoral college landslide. Should he control the White House, the Senate, and the House, like he did at the beginning in 2016, the possibilities open to a lot of things. Yeah, I was there in 2016, and we had everything but an agenda. That mistake will not be made this time. He will deal with the border. He will deal with tax is coming up. There is a plan being formulated by Mike Johnson right now, and John Thune or John Cornyn or whoever becomes the majority leader. The mistakes of 2016, I think we were surprised that he won. I'm not saying he was surprised, but others were surprised. The other thing I will remind you, Brett, when he won in 2016, you recall what he said about Hillary Clinton. She's been through enough. There was a lot of pressure to prosecute her. He said she's been through enough. I wish my Democrat friends would say the same thing about him and say enough is enough. Drop the cases in New York and Georgia. Biden shouldn't wait on Donald Trump to end these federal cases. They should be ended by Joe Biden. If you really want unity, then quit using lawfare to divide the country. Quit using the justice system to try to win political races. We are still following these Senate races, and as we wait for the former president, by the way, there's Nigel Farage there talking in the crowd there. Britt, this is remarkable in that some of these races were not even suspected to be close, expected to be close. Mike Rogers, he was a long shot at one point against Alyssa Slotkin. Good candidate. In Michigan, good candidate. Strong candidate. Former chairman of the House Intelligence Committee. Right. But Sam Brown was left essentially, he was not going to win. He was not on anybody's list. Nope. Likely switch. Not getting much money or attention. No, but I think he's a competent candidate. Once again, we have. By the way, there's Sam Brown right there, 48.1 to 47.2, 80% in over Jackie Rosen. How much renews our understanding that candidate quality matters. Yep. In this cycle,
Republicans in the Senate races in particular fielded some pretty darn good candidates that gave them a shot in states where Republicans often face an uphill battle. And the fact that, it looks like it won't be just a squeaker, there might be a little margin there for Republicans in the Senate is testament to that. Let's see what Wisconsin is, guys. Can we put up Havdi in Wisconsin? Ladies and gentlemen, please welcome President-elect Donald J. Trump, First Lady Melania Trump, and the Trump family, accompanied by Vice President-elect J.D. Vance, Second Lady Usha Vance, along with friends and campaign staff. Well, I want to thank you all very much. This is great. These are our friends. We have thousands of friends on this incredible movement. This was a movement like nobody's ever seen before. And frankly, this was, I believe, the greatest political movement of all time. There's never been anything like this in this country, and maybe beyond. And now it's going to reach a new level of importance because we're going to help our country heal. We're going to help our country heal. We have a country that needs help, and it needs help very badly. We're going to fix our borders. We're going to fix everything about our country. And we made history for a reason tonight, and the reason is going to be just that. We overcame obstacles that nobody thought possible, and it is now clear that we've achieved the most incredible political thing. Look what happened. Is this crazy? But it's a political victory that our country has never seen before, nothing like this. I want to thank the American people for the extraordinary honor of being elected your 47th president and your 45th president. And to every citizen, I will fight for you, for your family, and your future. Every single day, I will be fighting for you, and with every breath in my body, I will not rest until we have delivered the strong, safe, and prosperous America that our children deserve and that you deserve. This will truly be the golden age of America. That's what we have to have. This is a magnificent victory for the American people that will allow us to make America great again. And in addition to having won the battleground states of North Carolina, I love these places, Georgia, Pennsylvania, and Wisconsin, we are now winning in Michigan, Arizona, Nevada, and Alaska, which would result in us carrying at least 315 electoral votes. But it's much easier doing what the networks did or whoever called it, because there was no other path. There was no other path to victory. We also have won the popular vote. That was great. Very proud of that. Thank you. Thank you very much. Thank you. And, winning the popular vote was very nice, I will tell you. It's a great feeling of love. We have a great feeling of love in this very large room with unbelievable people standing by my side. These people have been incredible. They've made the journey with me, and we're going to make you very happy. We're going to make you very proud of your vote. I hope that you're going to be looking back someday and say that was one of the truly important moments of my life when I voted for this group of people beyond
the president, this group of great people. America has given us an unprecedented and powerful mandate. We have taken back control of the Senate. Wow, that's good. And the Senate races in Montana, Nevada, Texas, Ohio, Michigan, Wisconsin, the great Commonwealth of Pennsylvania, were all won by the MAGA movement. They helped so much. And in those cases, every one of them, we worked with the senators. They were tough races. And I mean, the number of victories in the Senate was absolutely incredible. And we did tele-rallies. We did tele-rallies with each one of them. And sometimes we did 2 or 3 and it was amazing to look at all of those victories. Nobody expected that, nobody. So I just wanted to thank you very much for that. And you have some great senators and some great new senators. And it also looks like we'll be keeping control of the House of Representatives. And I want to thank Mike Johnson. I think he's doing a terrific job, terrific job. I want to also thank my beautiful wife, Melania, First Lady. Who has the #1 best-selling book in the country. Can you believe that? Oh, no, she's done a great job, works very hard to help people. So I just want to thank her. But I want to thank my whole family, my amazing children, and they are amazing children. Now, we all think our children are amazing. Everybody here thinks their children are amazing, but that's a good thing when you think they are. But Don, Eric, Ivanka, Tiffany, Barron, Laura, Jared, Kimberly, Michael, thank you all. What a help. What a great. My father-in-law, Victor, is tremendous, and we miss very much Melania's mother, Amalia. We miss Amalia, don't we, huh? She would be very happy right now, standing on this stage. She'd be so proud. She was a great woman, that one. Beautiful inside and out. She was a great woman. I want to be the first to congratulate our great, now I can say, Vice President-elect of the United States, J.D. Vance. And his absolutely remarkable and beautiful wife, Usha Vance. And he is a feisty guy, isn't he? You know, I've said, go into the enemy camp, and you know the enemy camp is certain networks, and a lot of people don't like to, sir, do I have to do that? He just goes, okay, which one, CNN, MSDNC? He'll say, all right, thank you very much. He actually looks fine. He's like the only guy I've ever seen. He really looks forward to it, and then he just goes in and absolutely obliterates them. Say a couple of words. Wow. Well, Mr. President, I appreciate you allowing me to join you on this incredible journey. I thank you for the trust that you placed in me. And I think that we just witnessed the greatest political comeback in the history of the United States of America. And under President Trump's leadership, we're never going to stop fighting for you, for your dreams,
for the future of your children. And after the greatest political comeback in American history, we're going to lead the greatest economic comeback in American history under Donald Trump's leadership. Thank you very much. He's turned out to be a good choice. I took a little heat at the beginning, but he was, I knew the brain was a good one, about as good as it gets. And we love the family, and we're going to have a great 4 years, and we're going to turn our country around, make it something very special. It lost that little thing called special. We have to make it so. We're going to make this so great. It's the greatest country and potentially the greatest country in the world by far. And right now, we're going to just work very hard to get all of that back. We're going to make it the best it's ever been. We can do that. If we had to wait longer, I don't know. It was going bad, and it was going bad fast. We're going to have to seal up those borders, and we're going to have to let people come into our country. We want people to come back in, but we have to let them come back in, but they have to come in legally. They have to come in legally. Let me also express my tremendous appreciation for Susie and Chris, the job you did. Susie, come here. Come here, Susie. Chris, come here, Chris. Susie likes to stay sort of in the back, let me tell you. The Ice Maiden, we call her the Ice Maiden. Come on, Chris. Come here, Chris. Susie likes to stay in the background. She's not in the background. Come here, Susie. This wasn't expected, but I just want to thank, obviously, President Trump for this journey. It was a great one, and he's a hell of a candidate, and he's going to be a hell of a great 47th president. And this team that we had, the best team, and, of course, even my boss, Susie Wiles, the best. Thank you. Thank you, and thank you, Susie. Look at her. She's shy. I've never seen her be shy before. Susie. They're great. Everybody up here is great. Everybody up here is very special. But the Trump, who did you say? Oh, let me tell you, we have a new star. A star is born, Elon. Now he is. Now he's an amazing guy. We were sitting together tonight. You know, he spent 2 weeks in Philadelphia and different parts of Pennsylvania, campaigning. You know, he sent the rocket up 2 weeks ago, and I saw that rocket, and I saw it coming down. I saw it. When it left, it was beautiful, shiny white. When it came down, it didn't look so pretty. It was going 10,000 miles an hour, and it was burning like hell. I said, what happened to your paint job? He said, we've never made a paint that could withstand that kind of heat. And but I saw it come down and turn around. And it was, you know, it's like 22 stories tall, by the way. It looks a little smaller than that, but it's big. And it came down, and you saw that fire burning. And I'm saying, only Elon can do this. It must be an Elon. And I tell the story. I told it last night. I had a man on the phone, the screen muted, no sound. I was talking to a very important man, happens to be here. And that very important guy, one of the most important people in, I would say, the country, actually. But, you know, I was president, and now it looks like I was going to be maybe president again, so I figured I could ask him to hold. So I asked him to hold. And especially because you're going to be president again, they hold. So I took the phone down, and I'm looking at the screen. I'm seeing this crazy thing that's going around and coming down. It looks like it's going to crash into the gantry. And I said, oh, no. And I said, do me a favor, do you mind holding for a couple of minutes? I want to see this. I thought it was a space-age movie or something. I put the phone down. Bad part, I didn't pick it up for 45 minutes, and he was holding. But this spaceship came down, and I saw those engines firing, and it looked like it was over. It was going to smash. And then I saw the fire pour out from the left side, and I put it straight
and it came down so gently, and then it wrapped those arms around it, and it held it, and just like you hold your baby at night, your little baby. And it was a beautiful thing to see, and I called Elon. I said, Elon, was that you? He said, yes, it was. I said, who else can do that? Can Russia do it? No. Can China do it? No. Can the United States do it other than you? No. Nobody can do that. I said, that's why I love you, Elon. That's great. And you know, when we had the tragic Hurricane Helene, and it hit North Carolina, they were really devastated, the water. This was a big water, as big as we've ever seen, water hurricane. It built lakes out of nothing. Fields became lakes, and the danger was unbelievable. And the people from North Carolina came to me and they said, would it be possible, at all possible, for you to speak to Elon Musk? We need Starlink. I said, what's Starlink? It's a form of communication. So I called Elon, and I'll tell you what, he had, and it was very dangerous. People would die. They had no communication. All the wires were down. I called Elon Musk. I said, Elon, you have something called Starlink. Is that right? Yes, I do. What the hell is it? He said, it's a communication system that's very good. I said, Elon, they need it really, really badly in North Carolina. Can you get it? He had that there so fast. It was incredible. So, and it was great. It saved a lot of lives. He saved a lot of lives. But he's a character. He's a special guy. He's a super genius. We have to protect our geniuses. We don't have that many of them. We have to protect our super geniuses. I want to thank some of the guys. You know, we have up here today the U.S. Open champion. He's a fantastic golfer. He's slightly longer than me. It's a little bit longer than me. Just a little bit. Bryson DeChambeau is up here someplace. What happened to Bryson? Where is he? Bryson. Oh, he was shot. He's hitting balls. Oh, he's on the way. He's hitting balls. Bryson. Oh, look at him. He's got a great career going. Great U.S. Open, Bryson. That's a fantastic job. And we also have a man, Dana White, who has done some job. He's a tough guy. So Dana started UFC and came to me, do you mind if I use your, nobody wanted to give him a rinse because they said it's a rough sport, a little rough. And I helped him out a little bit, and I went, and I said, this is the roughest sport I've ever seen, but I began to like it, and he loved it, and nobody's done a better job in sports. And you know, he's a very motivational kind of a guy, what he does. He gets these fighters, and they really go at it, and it's become one of the most successful sports enterprises anywhere at any time. It's doing so well. I'd like to ask Dana just to say a couple of words, because people love to hear from him. Dana, please. Nobody deserves this more than him, and nobody deserves this more than his family does. This is what happens when the machine comes after you. What you've seen over the last several years, this is what it looks like. Couldn't stop him. He keeps going forward. He doesn't quit. He's the most resilient, hard-working man I've ever met in my life. His family are incredible people. This is karma, ladies and gentlemen. He deserves this. They deserve it as a family. I want to thank some people real quick. I want to thank the Nelk boys, Aiden Ross, Theo Vaughn, Bustin' with the Boys, and last but not least, the mighty and powerful Joe Rogan. And thank you, America. Thank you. Have a good night. That is a piece of work. No, he's really an amazing guy. But most of all, I want to thank the millions of hardworking Americans across the nation who have always been the heart and soul of this really great movement. We've been through so much together, and today you showed up in record numbers to deliver a victory like probably like no other. This was something special, and we're gonna
We're going to pay you back. We're going to do the best job. We're going to turn it around. It's got to be turned around. It's got to be turned around fast. And we're going to turn it around. We're going to do it in every way, with so many ways, but we're going to do it in every way. This will forever be remembered as the day the American people regained control of their country. So I just want to say that on behalf of this great group of people, these are hard-working people. These are fantastic people, and we can add a few names like Robert F. Kennedy Jr. He came in. And he's going to help make America healthy again. And now he's a great guy, and he really means it. He wants to do some things, and we're going to let him go to it. I just said, but, Bobby, leave the oil to me. We have more liquid gold, oil and gas. We have more liquid gold than any country in the world, more than Saudi Arabia. We have more than Russia. Bobby, stay away from the liquid gold. Other than that, go have a good time, Bobby. We're going to be paying down debt. We're going to be reducing taxes. We can do things that nobody else can do. Nobody else is going to be able to do it. China doesn't have what we have. Nobody has what we have. But we have the greatest people also. Maybe that's the most important thing. This campaign has been so historic in so many ways. We've built the biggest, the broadest, the most unified coalition. They've never seen anything like it in all of American history. They've never seen it. Young and old, men and women, rural and urban. And we had them all helping us tonight. When you think, I mean, I was looking at it, I was watching it. They had some great analysis of the people that voted for us. Nobody's ever seen anything like that. They came from all quarters, union, non-union, African American, Hispanic American, Asian American, Arab American, Muslim American. We had everybody, and it was beautiful. It was a historic realignment, uniting citizens of all backgrounds around a common core of common sense. You know, we're the party of common sense. We want to have borders. We want to have security. We want to have things be good, safe. We want great education. We want a strong and powerful military, and ideally, we don't have to use it. You know, we had no wars. 4 years, we had no wars, except we defeated ISIS. We defeated ISIS in record time, but we had no wars. They said, he will start a war. I'm not going to start a war. I'm going to stop wars. But this is also a massive victory for democracy and for freedom. Together, we're going to unlock America's glorious destiny. We're going to achieve the most incredible future for our people. Yesterday, as I stood at my last stop on the campaign trail, I'll never be doing a rally again. Can you believe it? I think we've done 900 rallies approximately from the, can you imagine? 901 something, a lot of rallies. And it was sad. Everybody was sad. Many people, I said, this is our last rally. But now we're going on to something that's far more important, because the rallies were used for us to be put in this position where we can really help our country. That's what we're going to do. We're going to make our country better than it ever has been. And I said that many people have told me that God spared my life for a reason. And that reason was to save our country and to restore America to greatness. And now we are going to fulfill that mission together. We're going to fulfill that mission. The task before us will not be easy, but I will bring every ounce of energy, spirit, and fight that I have in my soul to the job that you've entrusted to me. This is a great job. There's no job like this. This is the most important job in the world. Just as I did in my first term, we had a great first term, a great, great first term. I will govern by a simple motto: promises made, promises kept. We're going to keep our promises.
Nothing will stop me from keeping my word to you, the people. We will make America safe, strong, prosperous, powerful, and free again. And I'm asking every citizen all across our land to join me in this noble and righteous endeavor. That's what it is. It's time to put the divisions of the past 4 years behind us. It's time to unite. And we're going to try. We're going to try. We have to try. And it's going to happen. Success will bring us together. I've seen that. I've seen that. I saw that in the first term when we became more and more successful. People started coming together. Success is going to bring us together, and we are going to start by all putting America first. We have to put our country first for at least a period of time. We have to fix it. Because together we can truly make America great again for all Americans. So I want to just tell you what a great honor this is. I want to thank you. I will not let you down. America's future will be bigger, better, bolder, richer, safer, and stronger than it has ever been before. God bless you, and God bless America. Thank you very much. Thank you. Thank you very much.